আরেকজনকে যুক্ত করলাম। অমূর্তের রূপ আপনি বলেন। জি ভাই, কেমন আছেন? হ্যাঁ ভাই, ভালো আছি, বলেন ভাই। আমি আসলে কি বলবো সেটা আমি জানি না। মানে আমরা আলোচনা করতে চাচ্ছিলাম যে যে বিষয়গুলো আর কি নিয়ে ভাবি আমরা মাঝে মাঝে। আমার কিছু বলার নেই আসলে। And হ্যাঁ, আমি আপনাকে একটা কোশ্চেন করতে পারি? হ্যালো, আপনি কি আছেন? হ্যাঁ হ্যাঁ, আমি শুনছি, বলেন। হ্যাঁ, আপনার কাছে কি মনে হয় জীবনের উদ্দেশ্য কি? প্রত্যেক মানুষের উদ্দেশ্য তো আলাদা আলাদা থাকে। প্রত্যেকের মানে আবার উদ্দেশ্য বদলেও যায়। আচ্ছা। মানে আবার মানে ধরেন আজকে আমার উদ্দেশ্য কি, আজকে আমার জীবনের উদ্দেশ্য কি, এটা যদি জিজ্ঞাসা করেন, আজকে পর্যন্ত আমার জীবনের উদ্দেশ্য হচ্ছে একটু ভালো একটা কিছু রান্না করে হেভি খানা দেয়া, একটা খানা দিয়ে তারপরে ঘুমিয়ে পড়া। আবার আগামীকালের উদ্দেশ্য কি, আগামীকালের উদ্দেশ্য হচ্ছে যে আমি কাজ করব, যখন কাজটা যেন ঠিকভাবে করতে পারি, এটা। আবার পুরা জীবনের উদ্দেশ্য কি, পুরা জীবনের উদ্দেশ্য জিজ্ঞেস করলে সেটা আবার অন্য। আবার 1 বছরের উদ্দেশ্য কি, 5 বছরের আমি আর কি ওই পয়েন্টটাতেই যাইতে যাচ্ছি যে মানে মানুষের উদ্দেশ্য কি হওয়া উচিত বা সামথিং লাইক দ্যাট। না না, মানুষের উদ্দেশ্য ভাই কি হওয়া উচিত সেটা তো যা যেটা শেষে নির্ধারণ করবে। আমি তো এটা নির্ধারণ করতে পারি না। আমি তো বলে দিতে পারি না যে মানুষের উদ্দেশ্য এটা হওয়া উচিত। কারণ আপনি আমার উচিত অনুচিতের মানে স্ট্যান্ডার্ডে আপনি কেন উচিত অনুচিত ঠিক করবেন? আমি যদি আপনাকে বলে দিই যে আপনার এটা করা উচিত, ধরুন আমি আপনাকে বললাম যে আপনার বেশি বেশি গরুর মাংস খাওয়া উচিত, আপনি কেন ভাই খাবেন? আমার খাইতে ভালো লাগে, এটা আমার আমার মজা লাগে, সেটা আমার ব্যাপার, আপনি তো খাবেন, এটা আপনার মজা লাগে। এক্স্যাক্টলি। তাহলে এখন একটু বলে নি। কিন্তু মানুষের সামগ্রিকভাবে যে জিনিসটা আমি মনে করি যে আমার জীবনের উদ্দেশ্যটা কি হওয়া উচিত, সেটা হচ্ছে আমার জীবনের, সেটা হচ্ছে আমি আমার পরবর্তী প্রজন্মের জন্য এরকম একটা পৃথিবী রেখে যেতে চাই, যে পৃথিবীতে আমার সন্তান অন্য আরেকটা বাচ্চাকে কোনোভাবে বৈষম্য করবে না, কোনো ধরনের বৈষম্য করবে না, ধর্মের ভিত্তিতে হোক, জাতীয়তার ভিত্তিতে হোক, গায়ের রঙের ভিত্তিতে, গায়ের চামড়ার রঙের ভিত্তিতে হোক, অথবা ধরেন ধনী দরিদ্রের ভিত্তিতে হোক, বা ধরেন লিঙ্গ বৈষম্য বা সেক্সুয়াল ওরিয়েন্টেশনের ভিত্তিতে হোক, কোনোভাবেই আমার সন্তান যেন আরেকটা বাচ্চাকে বৈষম্য না করে, বৈষম্যের দৃষ্টিতে না দেখে, ছোট চোখে না দেখে, এবং আরেকটা বাচ্চাও যেন আমার বাচ্চাকে বৈষম্যটা না করে। একইভাবে ধরেন আমি জার্মানিতে আছি, আরেকটা জার্মান বাচ্চা যখন আমার ছেলেটাকে দেখবে, সে যেন এটা মনে না করে যে তার গায়ের চামড়া একটু তাদের থেকে একটু কালো এবং চুলগুলা কালো, চোখের রং হচ্ছে খয়েরি, এই কারণে আমার বাচ্চাটা তুচ্ছ বা আমার বাচ্চাটা বাজে বা আমার বাচ্চাটা নিচু মানুষ, ছোট মানুষ, বা মানে মানে অনুমানব। অনুমানব বলতে যেটা বোঝাচ্ছি আমি যে মানুষ হিসেবে তাদের সমপর্যায়ের না। জি, আমি আপনার পয়েন্টটা বুঝতে পেরেছি। এই যে জার্মানিতে যে জিনিসটা আছে, একসময় ছিল ভয়ঙ্কর ভাবে, তারা মনে করতো তারা হচ্ছে বিশুদ্ধ রক্তের অধিকারী, জার্মান জাতি হচ্ছে বিশুদ্ধ রক্তের অধিকারী। এরকম রেস কত তো আমাদের অনেক সমস্যা আছেই এখনো। মানুষ আর কি মানুষ তো মূলত একটা সম্মিলিত কনসিয়াসনেসের একটা ফর্ম, তাই না? তো মানুষ আসলে এখন জীবন জীবে আটকায় যাচ্ছে না। জীবের যে কাজটা খাওয়া দাওয়া ঘুমানো, তো মানুষ আর কি অ্যাকচুয়ালি জীবের থেকে উন্নত। তো আমরা এখনো যে মানুষ আসলে ভাষা তৈরি করতে পারছে, মানে আর্টিফিশিয়াল ভাষা তৈরি করছে, যেটা অন্যান্য জীব পারে না। যে কারণে মানুষ নিজেকে একটা নাম দিয়েছে মানুষ। তো আমার কথা হচ্ছে মানুষ এখনো যেমন ক্যাপিটালিজম বা পুঁজিবাদ যে এজেন্ডা যেটা আর কি চালাচ্ছে, সেখানে তারা কিন্তু একটা রেসকে রিপ্রেজেন্ট করতেছে বা যে একটা বৈষম্য ক্রিয়েট করতেছে, তাই নয় কি? যেমন দেখা যাচ্ছে যে আমি কথা বলতে পারি না, আমি বোবা, আমি পড়ালেখা করতে পারি না, তারা আমাদেরকে নেগলেক্ট করে দিচ্ছে, আমাদের বাঁচার অধিকার নাই। যেমন শ্রমিকদের যে অবস্থা এখন ক্যাপিটালিজম সব সাম্রাজ্যগুলোতে আমরা দেখতে পারি। এই বাংলাদেশে যেমন দেখুন, বিভিন্ন বিভিন্ন কান্ট্রিতে এগুলো হচ্ছে। তো ক্যাপিটালিজমের পার্সপেক্টিভ থেকে আমি যতদূর জানি আপনি এই পার্সপেক্টিভ থেকে বেশি কাজ করে যাচ্ছেন, তাই নাকি? এটা মানে আগের কথাটা আমার শেষ হয়নি আসলে, আপনি আরেকটা প্রশ্নে চলে গেলেন। আগের কথাটা শেষ করে নিই একটু, যে এই যে আমি যেই আমার জীবনের লক্ষ্য বা আমার জীবনের উদ্দেশ্য হচ্ছে আমি আমার সন্তানের জন্য এমন একটা পৃথিবী রেখে যেতে চাই যে পৃথিবীতে এই বৈষম্যগুলো থাকবে না। সেটার জন্য আমার পক্ষে আমার সাধ্যে যতটুকু কুলায় ততটুকু আমি করে যাব। কি করে যাব সেটা হচ্ছে, আমি যেহেতু এত ক্ষমতা আমার নাই, সেহেতু আমি যেটা করতে পারি লেখালেখির মাধ্যমে বা কথা বলার মাধ্যমে, যুক্তি তথ্য প্রমাণের মাধ্যমে, উপস্থাপনের মাধ্যমে আমার পক্ষে যতটুকু সম্ভব এই বৈষম্যের বিরুদ্ধে বা মানুষের যে ভেদাভেদের দেয়াল যে জিনিসগুলো তৈরি করে সেই দেয়ালগুলা ভেঙে দেওয়ার একটা চেষ্টা করব। আমি নিশ্চিত আমি আসলে সফল হব না, এগুলা কিছুই হবে না, এগুলো তো প্রসেসিং এর মাধ্যমে যে একেবারে হয় না। যেমন আমরা যদি মোহাম্মদকে দেখি, মোহাম্মদ কিন্তু একটা সময়ে বসবাস করতো যেখানে ইহুদি ধর্মের প্রচলন ছিল, এবং মোহাম্মদ ইহুদি যে সমাজ ব্যবস্থা ছিল সেই সমাজ ব্যবস্থাকে ডিনাই করতে চেয়েছিল, কারণ মোহাম্মদের পছন্দ হয়নি
ঠিকটা যেমন এখনকার যে সমাজ ব্যবস্থা অনেকেই চেঞ্জ করতে চায়। কথাটা এক্স্যাক্টলি ঠিক না, আপনি যেটা বলছেন সেটা এক্স্যাক্টলি ঠিক না। মুহাম্মদের সেই সময় পৌত্তলিকতার সবচেয়ে বেশি প্রভাব ছিল। মুহাম্মদ আরো যেটা করেছে যে নিজেকে ইহুদিদের একজন নবী হিসেবে দাবি করে নতুন কিছু রুলিং তৈরি করেছে। সে আসলে নিজেকে ইহুদিদের একজন নবী হিসেবে দাবি করেছিল। যাই হোক, আমি যে কথাটা শেষ করি, এটা নিয়ে পরে আলাপ করা যাবে যে মুহাম্মদের সময় সেই পৌত্তলিকতা ছিল এবং মুহাম্মদ যে ইহুদি ধর্মের একজন নিজেকে নবী দাবি করেছিল, এই ধারাবাহিকতা একজন নবী দাবি করেছিল, সেটা নিয়ে পরে কথা বলবো। কিন্তু আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে আমি এইরকম একটা পৃথিবী রেখে যেতে চাই, এটা হচ্ছে আমার জীবনের উদ্দেশ্য। কিন্তু আপনি আপনার জীবনের উদ্দেশ্য আপনি নির্ধারণ করবেন, বা আরেকজন কি হবে সেটা সে নির্ধারণ করবে। সামগ্রিকভাবে মানুষের জীবনের কোনো একক উদ্দেশ্য নাই। কার উদ্দেশ্য হচ্ছে যে একটা সায়েন্টিফিক আবিষ্কার করা, আবার কার উদ্দেশ্য হচ্ছে পেটে বোমা বেঁধে টুইন টাওয়ারে বা ধরেন একটা মানে শপিং মলে ঢুকে ধাম করে উড়ে উড়ে জান্নাতে যাওয়ার চেষ্টা করা, হ্যাঁ, জান্নাতে গিয়ে হুড়পড়ি পাবে সেটার একটা চেষ্টা করা। এখন এটা তো ভাই যার যার ব্যক্তিগত ব্যাপার। আমার যেটা সেটা আমি বললাম আপনাকে। এখন সেটা আপনি কি বলেন? আর আপনি যে জিনিসটা বললেন যে আপনি কি প্রশ্ন করলেন আমি আসলে বুঝি নাই, যে ক্যাপিটালিজমের সাথে মানে আমি যে দেশে থাকি, জার্মানিতে থাকি, অথবা জার্মানির একটু উপরের দিকে যে সমস্ত দেশগুলো আছে, স্ক্যান্ডিনেভিয়ান যে দেশগুলো আছে, সেই দেশগুলোতে যে সিস্টেমটা এখন চালু আছে সেটা হচ্ছে মোটামুটি সোশ্যাল ডেমোক্রেসি চলছে এই সমস্ত দেশে। সোশ্যাল ডেমোক্রেসি কি? এখানে যে জিনিসটা হয় সেটা হচ্ছে যারা অনেক টাকা ইনকাম করে তাদের প্রচুর পরিমাণে ট্যাক্স দিতে হয়, এবং এই ট্যাক্সের টাকাটা কোথায় যায়? সেগুলো যে শিক্ষা খাতে, শিক্ষা প্রত্যেকের জন্য বিনামূল্যে দেওয়া হয় এখানে এই সমস্ত দেশে, এবং স্বাস্থ্য সুবিধা বিনামূল্যে দেওয়া হয় এই সমস্ত দেশে, এবং যারা দরিদ্র তাদেরকে সরকার সহযোগিতা করে, নানাভাবে সহযোগিতা করে, বাসা দেয়, তারপরে মাসে মাসে ইয়া দেয়, এবং যারা প্রতিবন্ধী তাদের সম্পূর্ণ দায়িত্ব সরকার নেয়, সম্পূর্ণ দায়িত্ব রাষ্ট্র নেয় যারা প্রতিবন্ধী। এমনকি আমি যে সরকারি অফিসে এখানে প্রথম যখন এসেছি, যখন ভিসা অফিসে যেতাম এই 2014-15 সালে, তখন আমি ভিসা অফিসে দেখেছি যে একটা ভিসা অফিসে একটা আলাদা সেকশনই আছে, সেখানে যে কর্মকর্তা তিনি একজন প্রতিবন্ধী মানুষ, তিনি হাঁটতে পারেন না, তিনি কথা ঠিকভাবে বলতে পারেন না, তিনি হচ্ছেন ওইখানের অফিসার। ওনার কাছে বসে আমি আমার কাগজপত্র জমা দিয়েছি এবং উনি আমার কাগজপত্র অ্যাপ্রুভ করে দিয়েছেন। তো তার মানে হচ্ছে এখানে সরকারি অফিসেও প্রতিবন্ধীদের আলাদা কোটা আছে, প্রত্যেকটা চাকরিতে প্রতিবন্ধীদের আলাদা কোটা আছে। আমি এইসব বিষয়ে অবগত, হ্যাঁ আমি বুঝতে পেরেছি। কিন্তু আপনি যে বললেন এই কথাটা আমি বুঝতে পারিনি আসলে, সেই জন্য এই উদাহরণগুলো দিচ্ছি যে আমি যে দেশে থাকি সেই দেশে আমি দেখেছি যে প্রতিবন্ধী মানুষদের সুবিধা অনেক বেশি। এখানে সরকার থেকে একটা ইলেকট্রনিক গাড়ি দেওয়া হয় প্রত্যেকটা প্রতিবন্ধী মানুষকে, মানে প্রতিবন্ধী যাদের হচ্ছে গিয়ে চলাফেরার সামর্থ্য নেই তাদের প্রত্যেকে ইলেকট্রনিক গাড়ি দেওয়া হয়, তাদেরকে বাসা দেওয়া হয়, তাদেরকে যাতায়াতের যে সুবিধা। আমি প্রত্যেকটা বাসে দেখেছি যে একজন প্রতিবন্ধী মানুষ যখন বাসে উঠবে তখন বাসটা থামিয়ে ড্রাইভার নিজে নিচে নেমে সেই গাড়িটা ধরে, তার হচ্ছে এটা নিয়ম, তার এটা করতে হবে, ড্রাইভারের এই কাজটা করতে হবে। ড্রাইভার তাকে বাসে উঠাবে, বাসে উঠিয়ে ঠিকভাবে বসাবে, তারপর সে গাড়ি ছাড়তে পারবে। এবং প্রত্যেকটা মানুষ যে বাসে বসে রয়েছে, যারা প্রত্যেকটা মানুষ ততক্ষণ অপেক্ষা করবে যতক্ষণ পর্যন্ত সেই প্রতিবন্ধী মানুষটা ঠিকভাবে সিটে বসতে না পারছে। এই জিনিসটা এই জার্মানিতে আসার পর প্রতিটা দিন আমি দেখেছি। তো আপনি যে বলছেন যে এই জিনিসটা আমি বুঝতে পারলাম না, আপনি কোন দেশের কথা বলছেন? এটা কোন দেশের কথা? আমি সমগ্র পৃথিবী নিয়ে বলছিলাম আর কি। মানে কোন দেশ? আমি তো সেরকম আমেরিকাতেও আমি দেখেছি যে প্রতিবন্ধী মানুষদের সরকারি সুযোগ সুবিধা, প্রচুর পরিমাণে সরকারি সুযোগ সুবিধা পায় তারা। হ্যাঁ, এরকম স্বাধীনতার বিষয়ের কথাটা বলছিলাম আর কি। মানে স্বাধীনতার বিষয়টা মানে আপনি যেহেতু বললেন যে বৈষম্য থাকবে না, যেমন দেখা যাচ্ছে যে বিভিন্ন কান্ট্রিতে মুসলিমদের উপর যে আর কি বৈষম্যটা হচ্ছে, এখন আবার মুসলিম চলে গেলেন। আমি প্রতিবন্ধীটা একটু আলোচনাটা শেষ করে আর তারপরে মুসলিমে যান। প্রতিবন্ধী মানুষদের সাথে যেই মানে এই আপনি যে দেশগুলোর কথা বললেন সেই দেশগুলোতে কি কি বৈষম্য করা হচ্ছে রাষ্ট্রীয়ভাবে, সেটা একটু আমাকে এক্সপ্লেইন করেন ভাই। বৈষম্যের ব্যাপারটা হচ্ছে এরকম যে আপনি যেটা বলছেন সেটা অনুদান হচ্ছে। ভাই আপনাকে আমি জিজ্ঞাসা করেছি অনুদানটা দেওয়া হয় কেন? কারণ হচ্ছে তারা শারীরিকভাবে প্রতিবন্ধী, এই কারণে তাদেরকে কিছুটা উপরে টেনে তোলার চেষ্টা করা হয়, তাদের সাথে যেন বৈষম্যটা না হয় সেই কারণে সরকার এক ধরনের সহায়তা করে তাদেরকে, সরকার তাদের পাশে এসে দাঁড়ায়। এবং আমি ইউরোপের একটা দেশে থাকি, নিজের চোখে এই জিনিসগুলো দেখা, ইউরোপের অনেকগুলো দেশে আমি ঘুরেছি, প্রত্যেকটা দেশে আমি এই সিস্টেম দেখেছি। প্রতিবন্ধী মানুষরা সরকার থেকে, রাষ্ট্র থেকে প্রচুর পরিমাণে সুযোগ সুবিধা পায়। তাও আমি মনে করি তাদের আরো সুযোগ সুবিধা দেওয়া উচিত, কিন্তু রাষ্ট্রের হয়তো এতটা ক্ষমতা নাই, কিন্তু রাষ্ট্র যতটা সম্ভব চেষ্টা করে এবং আইন করে দিয়েছে এই খাতে তারা এই সুবিধাগুলো পাবে। অনেক সময় আইনগুলো ফুলফিল হয় না, কিন্তু আইন আছে। আমি আপনার কাছে যেটা জানতে চাচ্ছি ভাই, রাষ্ট্র প্রতিবন্ধীদের সাথে এই যে আপনি যে দোষটা দিলেন, দায়টা দিলেন, রাষ্ট্র প্রতিবন্ধীদের সাথে কি কি বৈষম্য করছে আমাকে একটু উদাহরণ দেন কয়েকটা। আসলে আলোচনা থেকেই দূরে সরে গেছি। একটু আগে আপনি বলেছেন যে ক্যাপিটালিস্ট দেশগুলোতে প্রতিবন্ধীদের উপরে এক ধরনের বৈষম্য চলে। আমার কথাটা ওরকম ছিল না, আমার কথাটা ছিল যে ক্যাপিটালিস্ট সবসময় পুঁজি নিয়ে চিন্তা করে, তার মুখ্য উদ্দেশ্য হচ্ছে পুঁজি।
সেই ক্ষেত্রে শ্রমিক তারা মানুষকে শ্রমিক হিসেবে মানে শ্রম একটা মাত্র নাম্বার হিসাবে দেখে, সেটাই বলতে চাচ্ছিলাম আর কি। তাহলে কোন সিস্টেমটা মানুষকে নাম্বার হিসেবে দেখে না সেটা একটু আপনি মানে প্রপোজ করেন, আমাদের প্রস্তাব করেন একটা নাম। আমি বলতে চাচ্ছিলাম যে স্বাধীনতার ব্যাপারটা, সবারই একটা স্বাধীনতা থাকবে অবশ্যই, এন্ড আফটার অল দেয়ার ইজ নো অ্যাবসলিউট ট্রুথ। ভাই আপনি না কথা এদিক সেদিক চলে যাচ্ছেন, আপনি আরেকটা প্রসঙ্গে অন্য প্রসঙ্গে চলে যাচ্ছেন। আমি আপনাকে একটু স্পেসিফাই করে বলেন ভাই, ক্যাপিটালিস্ট দেশগুলোতে প্রতিবন্ধী মানুষদের সাথে রাষ্ট্রীয়ভাবে কি কোনো বৈষম্য করা হয়, নাকি আপনি বলতে চান যে না করা হয় না? যে এডুকেশন সিস্টেমটা ক্যাপিটালিস্টরা প্রেজেন্ট করে, ভাই ক্যাপিটালিস্ট শব্দটা না অনেক বড় একটা শব্দ। এখন ক্যাপিটালিস্ট বারবার বলে আপনি আসলে অনেক বিরাট একটা আমব্রেলা, এটা একটা বিরাট আমব্রেলা। এখন এই আমব্রেলার কাদের কথা আপনি বলছেন আমি তো কিছু বুঝতে পারতেছি না। এই শব্দটা শুনতে খুবই ভালো শোনায়, হ্যাঁ ক্যাপিটালিজম আমাদেরকে শোষণ করে, আমাদেরকে ছাড়খাড় করে দিচ্ছে, আমাদেরকে সবাইকে মানে মেরে ফেলছে, আমাদেরকে এগুলো করছে এগুলো শুনতে আমরা অনেক সময় ব্যবহার করি এগুলো। হ্যাঁ ক্যাপিটালিজম খুব খারাপ, ক্যাপিটালিজম নিপাত যাক, মানে সমাজতন্ত্র মুক্তি পাক, আমেরিকান নিপাত যাক, মার্কিন সাম্রাজ্যবাদ নিপাত যাক, এগুলো আমরা মুখে মুখে অনেক সময় বলি, মানে মুখে ফটর করার জন্য বলি এগুলো। কিন্তু এগুলো একটু সেন্স মেক করার জন্য তো ভাই আমাদেরকে একটু স্পেসিফাই করে বলতে হবে যে এই যে ধরেন মার্কিন যুক্তরাষ্ট্রের এই আইনটার কারণে বা ধরেন জার্মানির এই আইনটার কারণে প্রতিবন্ধী মানুষেরা বৈষম্যের শিকার হচ্ছে, ক্যাপিটালিস্টরা এটা করতেছে, ক্যাপিটালিস্টরা সেটা করতেছে। এটা তো অনেক বড় একটা কথা বললেন আপনি, আমি কিভাবে বুঝবো যে ক্যাপিটালিস্টরা? আচ্ছা আমরা অনেক দূরে চলে গিয়েছি। আচ্ছা এখন আপনাকে আমি আবার একটু মনে করিয়ে দিই, আপনি আমাকে একটু স্পেসিফাই করে বলেন যে ক্যাপিটালিস্ট দেশগুলা কোন দেশে প্রতিবন্ধীদের সাথে রাষ্ট্রীয়ভাবে কি কি বৈষম্য করা হয়, দুই একটা উদাহরণ যদি আমাকে একটু দিতেন। আমার ওই বিষয়ে এখন রিসার্চ নাই, আমি ওই জন্য আপনাকে প্রথমবারই বলছিলাম যে আমি কি নিয়ে আলাপ করবো আসলে সেটা ডিসাইড করা হয়নি। তবে আমার যেটা মানে পয়েন্ট যে যুক্তি অনেক ভালো জিনিস, বাট যুক্তি মানুষের সাথে ক্যাপিটালিস্ট চক্রান্তটা কি? যুক্তি দেখেন, একটা যুক্তি দিয়ে তো মানুষের সাথে সম্পর্ক স্থাপন করা যায় না। যেমন আমি বলতে পারি যে পৃথিবীর যত সম্পর্ক আছে, যুক্তি কি কখনো বলেছে যে যুক্তি দিয়ে মানুষের সাথে সম্পর্ক স্থাপন করা যাবে, বা যুক্তির কি দাবিটা যে যুক্তি দাবি করছে যে আমি মানুষের সম্পর্ক তৈরি করি, এটা তো যুক্তির দাবিও না। যুক্তি হচ্ছে আলাদা জিনিস এটার সাথে। আচ্ছা আমি যদি এখন বলি ভাই যুক্তি কি আমি খেতে পারবো, আমি কি যুক্তি খেয়ে কি আমার পেট ভরবে? না ভাই পেট তো ভরবে না। যুক্তি দিয়ে কি মানুষের সম্পর্ক হবে? না ভাই হবে না। যুক্তি দিয়ে কি আমি ঘুমাতে পারবো? যুক্তি খেয়ে কি আমার একটু ঘুম আসবে? না ভাই ঘুম আসবে না। এই কথাগুলো বলার মানে ইয়াটা কি, আপনার ইন্টেনশনটা কি, সেটাই আমি বুঝতে পারছি না। যুক্তি দিয়ে তো মানে মানুষের সম্পর্ক তৈরি করার কোনো প্রয়োজনও নেই, বা যুক্তির কাজও তো সেটা না যে মানুষের সম্পর্ক তৈরি করবে। যুক্তির কাজ হচ্ছে মানুষের যদি বিভেদ থাকে সেটা যুক্তি প্রমাণ করে দেখাবে যে এই জায়গাটাতে এই সমস্যাটা হচ্ছে। তার তো কাজ এটা না যে যুক্তিকে খেয়ে আমার পেট ভরবে, এরকম তো যুক্তির দাবিও তো এটা না যে যুক্তি বলছে যে হ্যাঁ মানব জাতি তোমরা আমাকে খাও তাহলে তোমাদের পেট ভরবে। আর আপনি যদি আচমকা একটা দাবি করেন যে যুক্তি খেয়ে তো মানুষের পেট ভরছে না, এইটার উত্তর আমি কি বলবো বলেন তো ভাই? তো সেটাই আর কি। তো আমাদের মনে হয় মুসলিম যে কমিউনিটিটা আছে এদের সাথে ডিল করার জন্য মনে হয় অন্যরকম পন্থা অবলম্বন করা দরকার আমার মনে হয়। ভাই আপনি সেটা করেন, আপনি সেটা করে আমাকে মানে আমার জন্য একটা উদাহরণ তৈরি করে দেন, খুব ভালো তো এটা। আপনি যে আপনার যে চিন্তা ভাবনা যে কিভাবে করা উচিত, কিভাবে করলে ভালো হবে, আমার থেকে ভালো হবে, তখন আমি আপনাকে দেখে শিখবো ওয়াও এই অমূর্তের রূপ ভাই তো ফ্যান্টাস্টিক কাজ করছে এবং সমাজের একটা বড় পরিবর্তন ঘটিয়ে ফেলেছে, আমারও তো এরকম করা উচিত। আমি আপনার থেকে তখন শিখবো ভাই। কিন্তু আপনি যদি আমাকে এসে পরামর্শ দিতে থাকেন, এবং যেখানে আমি ধরেন একজন মানুষ 20-22 বছর ধরে কাজ করছে, তার একটা আপনাকে অনেক সাধুবাদ জানাই। ধরেন আমি আমার অভিজ্ঞতা থেকে আমি একরকমের বুঝেছি যে এইভাবে কাজ করলে ভালো হবে, আমার একটা বুঝ থাকতেই পারে, আপনারও আলাদা বুঝ থাকতে পারে। এখন আমার বুঝটা যদি ভুল হয় তাহলে তো আপনাকে সেটা করে দেখাইতে হবে, তাহলে তো আমি বুঝবো যে আমার পদ্ধতিটা ভুল, আপনার পদ্ধতিটা ঠিক। কিন্তু আপনি যদি এসে কোনো কাজ না করে আমাকে যদি পরামর্শ দেন বা উপদেশ দেন, সেটা কি আসলে কোনো মানে আমি কি সেখান থেকে কোনো সুবিধা নিতে পারবো? তো যেভাবে আর কি এই বিষয়ে তো মনে হয় আমরা একমত হইতে পারি যে ভাষাগত যে সমস্যাটা, যে আমরা বাঙালিরা কখনো হয়তোবা মুসলিম হতে পারবো না, যে ভাষাগত একটা বিরাট একটা প্রবলেম আছে আমাদেরকে। অবশ্যই যখন একটা ভাষা থেকে আরেকটা ভাষায় ট্রান্সলেট করা হয় তখন তার 50%ই চলে যায়। এরপর তো আবার যে পড়ুয়া তার মধ্যেও একটা আচ্ছা ভাই 50% যে চলে যায় সেটা
মানে কোন ধরনের স্ট্যাটিস্টিক্যাল ডেটা আপনার কাছে আছে যেটা থেকে আপনি বলেন যে 50% চলে যায়, নাকি আমার তো মনে হচ্ছে 49% চলে যায়, আপনার কি মনে হয়? মানে আপনি যে 50% দাবি করলেন, এটা কিসের ভিত্তিতে দাবি করলেন? এই মুহূর্তে আমার কাছে সেই ডেটা নাই, যেহেতু আমি আপনার সাথে মানে কি নিয়ে আলাপ করবো সেটার কোনো ঠিক ঠিকানা ছিল না, তাই মানে ধরেন আমি শেক্সপিয়ারের একটা ইয়া পড়লাম, নাটক পড়লাম, নাটক পড়ে কি আমি বুঝবো না যে এখানে কি বলা হচ্ছে? আমি সেটা বলছি যে বাঙালি মুসলিমদের বাংলা পড়ার পর তারা তো কখনো আর কি অ্যারাবিয়ান মুসলিম হতে পারবে না, এবং তারা যে বাঙালি কলোনিয়াল বাঙালি এবং মিলেমিশে একাকার একটা জাত তৈরি করবে। কিন্তু তাদেরকে একটু ক্রোনোলজিক্যালি যদি বোঝানো যেত যে আমরা কেন বা কোন ভাবে এই এই আলাপগুলো আসলে হয় না। আসলে আমরা ডিরেক্টলি বলি যে মোহাম্মদ এটা করছে ওটা করছে, এই যে যে কর্কশটা মানে যে কঠিনত, এই এই জিনিসগুলো আর কি, এই জিনিসগুলোর মাধ্যমে হয়তো বা আমাদের হেট্রেটটা আরো বেশি ছড়াচ্ছে। মানে একটা সত্য কথা বলতে পারবো না, মানে ধরেন শেখ হাসিনা ধরেন একটা ইয়া করতেছে, একটা অপকর্ম করতেছে, মানুষকে রাতের বেলা ধরে নিয়ে গুম করে দিচ্ছে, ওরা পুলিশ গুম করে দিচ্ছে। আমাদের কতটা মোলায়েম ভাবে এই কথাটা বলতে হবে ভাই, একটু বলেন তো? বা ধরেন হিটলার যে একটা গণহত্যা চালিয়েছে, এটা কতটা মোলায়েম ভাবে বললে কথাটা হিটলারের সমর্থকদেরকে কতটা টুকু টুকু করলে, যা দুষ্টু, এরকম করো না, দুষ্টুমি ছেড়ে ভালো হয়ে যাও, এটা বললে কতটুকু ভালোভাবে বললে তারা ভালো হয়ে যাবে, একটু বলেন তো ভাই? এটা তো ভালো হওয়ার বা খারাপ হওয়ার কিছু মানে কিছু নাই, যেহেতু আপনি স্বাধীনতার কথা বললেন, এটা একটা স্বাধীনতা। না না না, কিভাবে আমি বলবো কথাটা, সেটা থেকে ইম্পর্টেন্ট হচ্ছে আমি যে কথাটা বলছি সেই কথাটা কতখানি ভ্যালিড, সেটা সত্য নাকি মিথ্যা, সেটা পেছনে আপনি কি মানে মোহাম্মদের যে সমস্ত প্রাপ্তি বা তিনি যে ঐতিহাসিক যে প্রেক্ষাপটটা যে বদলে দিয়েছেন তার আগে আপনি বলতে চাচ্ছেন যে তিনি এসে কি মানে সমস্যাটা বাড়িয়ে দিয়েছে? আমার তো মনে হয় যে এই যে যত এথিস্ট সকল এথিস্ট যারা আর কি, সোকল কেন ভাই? সোকল মানে কি বোঝালেন ভাই? মানে সোকল এথিস্ট মানে তারা, মানে আপনি বলতে চাচ্ছেন যে তারা আসলে ভেতরে ভেতরে নামাজ পড়ে ঠিকই, না না না, মুখে এসে বলেন নাস্তিক। ধর্মের বিষয়টা কি বায়াসনেস, যে কোনো একটা স্টিক মানে ভাই আপনাকে যে প্রশ্নটাই করি না ভাই, আপনাকে না যে প্রশ্নটাই করি, আপনি না সুন্দর করে পিছলায় কোথায় যেন চলে যান আরেকটা জায়গায়। আপনি বললেন না যে আমি তো ধার্মিক বলতে এটা বলিনি যে যারা নামাজ পড়ে, যারা না আপনাকে আমি জিজ্ঞাসা করেছি যে আপনি বললেন সো কল্ড নাস্তিক যারা, এই সো কল্ড নাস্তিক জিনিসটা কি এটা আমি বলতে পারিনি। এক্স্যাক্টলি, এই যে আপনার যে যে হিট লাগলো, এই যে যা দুষ্টু, না 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 না, আমি আপনাকে আমার হিট লাগলো কি লাগলো না সেটা আমি আপনাকে জিজ্ঞাসা করিনি ভাই, আমার প্রশ্নটা একটু শুনেন। আপনি বলেছেন সো কল্ড নাস্তিক তারা, তার মানে আপনি এই বিষয়ে শিওর যে তারা হচ্ছে মুখে মুখে নাস্তিকতার কথা বলে কিন্তু ভেতরে ভেতরে তারা ঠিকই আস্তিক, তারা ভিতরে ভিতরে একজন নামাজ পড়তেছে, একজন পূজা করতেছে, একজন না 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 না, আরাধনা করতেছে, আরেকজন আল্লাহ কিন্তু কথাটা শুনেন, এটা আমি বুঝেছি ভাই, আমার বোঝাটা ভুল হতে পারে। আমি আপনাকে জিজ্ঞাসা করেছি, একটু কথাটা শুনেন ভাই, আমি আপনাকে জিজ্ঞাসা করেছি যে সো কল্ড নাস্তিক বলে আপনি আসলে কি বোঝালেন সেটা আপনি বলেন। আমার চিন্তাটা তো ভুল হতে পারে, এটা তো আমি বলে দিচ্ছি আপনাকে। আপনি যখন সো কল্ড নাস্তিক বললেন সেটার মানে আমার কাছে এইরকম এসেছে, এখন আপনি সেটা আমাকে ক্ল্যারিফাই করেন, এই কারণেই আপনাকে আমি জিজ্ঞাসা করেছি যে একটু ক্ল্যারিফাই করে বলেন সো কল্ড নাস্তিক শব্দটার মানেটা কি। ধরেন আমি একজন সো কল্ড নাস্তিক, এটা মানেটা কি? আচ্ছা আমি কি বলতে পারবো এখন? হ্যাঁ হ্যাঁ, এই জন্যই ভেবেছেন বলেন। প্রথমে একটা ট্রিকি একটা বাক্য বলতে চাচ্ছি যে পৃথিবীর সবথেকে বড় নাস্তিক হচ্ছে আল্লাহ। এই কথাটা আমি বহু বছর আগে বলে রেখেছি। আচ্ছা এটা জাস্ট এমনি বাক্য। এখন কথা হচ্ছে মানুষ কোনো না কোনো বিশ্বাস ধরে থাকে যে এটা আমার বিশ্বাস। না, আমি কোনো বিশ্বাস ধরে থাকি না। আপনি প্রুফ করেন আমি কোনো বিশ্বাস ধরে থাকি, প্রুফ করেন এটা। আপনি এই যে গত 10 বছর ধরে যে কাজটা করে আসছেন এখান থেকে কিন্তু আপনি অ্যাকচুয়ালি নড়েননি। এটাকে বিশ্বাস বলে না ভাই। বিশ্বাস শব্দটার অর্থটা হচ্ছে কোনো প্রমাণ ছাড়া কোনো বিষয় কনফার্মড একটা মত, এক বিষয় একটা অবস্থান নেয়া, সেটাকে বিশ্বাস বলে। বিশ্বাস শব্দটার অর্থ আমি আপনাকে ডিকশনারি থেকে বের করে এখন দেখাতে পারি, সেটা যদি মানে দেখানো যদি দরকার হয় সেটা দেখাবো। আপনি আমাকে একটু বলেন ভাই যে আপনি যে আপনাকে যখনই আমি একটা মানে আবার ধরে আনি সেখানে সেই প্রশ্নটার এখানে যে এই প্রশ্নটার উত্তর দেন, আপনি অনেক দূরে চলে যান, আবার ধরে আনি, অনেক টেনে টুনে ধরে আনি, ভাই এই প্রশ্নটার উত্তর দেন ভাই, আবার আপনি ঘুরতে 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 কোথায় কোথায় যেন চলে যান, আবার টেনে টুনে আপনাকে সেই প্রশ্নটার কাছে আনি, আবার আপনি চলে যাচ্ছেন ভাই। মানে আমার তো ভাই মানে ভাই আবারও ভাই দয়া করে আমাকে একটু বলেন ভাই সো কল্ড নাস্তিক বলতে আপনি কি বোঝালেন সেটা বলেন। আপনি তো বিশ্বাসের যে সংজ্ঞাটা দিলেন, এখন এই বিশ্বাসের সংজ্ঞা তো যেমন ধরে যে শব্দের কোনো অ্যাবসলিউট মিনিং হয় না, শব্দের হিস্টোরি হয়। তো আমরা যে রিয়ালিটিটা দেখছি
সেটা আদৌ রিয়ালিটি কি না, সেটা কিভাবে রিয়ালিটি, সেটাকে বিশ্বাসের মাধ্যমে। আবারও ভাই আপনি অনেক দূরে চলে গেলেন। আপনার যে রিয়ালিটিটা দেখছি সেটা আসলে রিয়ালিটি কিনা সেটা আরেকটা আলোচনা ভাই। একটু দয়া করে আমাকে আমাদের দয়া করে বলেন আমাকে, একটু দয়া করেন ভাই আমাকে, একটু দয়া করে বলেন সো কল্ড নাস্তিক বলতে যেটা বোঝালেন আপনি এটা কি মিন করলেন? তার মানে কি বোঝাতে চাচ্ছেন যে তারা আসলে নাস্তিক না কিন্তু তারা সো কল্ড নাস্তিক, এটা কি বোঝাতে চাচ্ছেন? হ্যাঁ, কেন না বলছি, কারণ না হয় তাহলে তারা ডেফিনেটলি তারা আস্তিক এবং তারা নিশ্চয়ই কোনো না কোনো ধর্মের আস্তিক হতে পারে। এটা কনফার্ম না, কিন্তু তারা ডেফিনেটলি তারা আস্তিক। আপনি আমাকে একটু বলেন তো ভাই যে আমি কোন আস্তিক? তাদের নিজের বায়াস, মানুষের তো সবসময় একটা বায়াস সিস্টেম থাকে, তারা কেউ বায়াস থাকলেই তো আমরা ডেফিনেটলি বলতে পারি না সে আস্তিক। আমি তো সম্পূর্ণভাবে যুক্তির কাছে বায়াস, যুক্তি আমাকে যেদিকে নিয়ে যাবে সেদিকে আমি যাবো। তাহলে আপনি ধার্মিক যুক্তির কাছে আপনি মানে একটা জায়গায় যখনই আপনি খুঁটি গেড়ে রাখতেছেন, আপনি মানে খুঁটিটা তো এটা তো যুক্তিই তো আমাকে এখানে নিয়ে যাচ্ছে, আমার তো সেখানে কিছু করার নাই। আমি যদি দেখি যে আমি যদি এটা প্রমাণ করে দেখতে পারি যে ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি, এটা যদি আমি নিজে দেখি পরীক্ষা করে, তাহলে তো আমার সেদিকে যেতে হবে, আমার তো কিছু এখানে করার নেই। এখানে যতই আমি এখানে আমি না এটা রিয়েলিটি না, এটা হচ্ছে যুক্তির কাছে আমার আত্মসমর্পণ। জি, আপনি কেন কোথাও আমি যদি বলি যে দুইটা বিন্দুর মাঝখানে একটি এবং কেবলমাত্র একটি সরলরেখা আঁকা সম্ভব, এবং আমি পরীক্ষা নিরীক্ষা করে যদি এটা দেখতে পাই যে হ্যাঁ এটা ঠিক, এটা কিছু করার নেই, আমার ইচ্ছা করে ভাই 15টা সরলরেখা আঁকতে মাঝখানে, কিন্তু ভাই আমি পারবো না, আমার পক্ষে একটাই সরলরেখা আঁকা সম্ভব। যুক্তি আমাকে যেদিকে নিয়ে যাচ্ছে আমার তো সেই দিকে যেতে হবে। এখন যদি আপনি বলেন তো যুক্তির কাছে বায়াসড হয়ে গেল, ওরা হচ্ছে মানে ধার্মিকরা হচ্ছে একদিকে বায়াসড, হচ্ছে যুক্তির দিকে বায়াসড, তো এই রকমের একটা মানে এটা তো এই কথাগুলো কি কোনো সেন্স মেক করে ভাই? আসলে সিরিয়াসলি আপনি কি বুঝে শুনে বলতেছেন নাকি বলার জন্য বলতে হবে বলে যাচ্ছেন? এরকম কিছুই না। রিলিজিয়নের একসময় প্রয়োজনীয়তা ছিল, এটা আপনি স্বীকার করেন। আবার আপনি কিন্তু টেনে নিয়ে আসছি ভাই, সো কল্ড নাস্তিক বলতে আপনি কি বোঝাচ্ছেন সেটা একটু বলে, অথবা যদি আপনি বলতে না চান এই বিষয়ে তাহলে আপনি বলেন যে আমি এই বিষয়ে ভাই আর কথা বলবো না, অন্য একটা প্রশ্ন। কেউ যদি কোনো বিষয় বায়াস থাকে, কোনো বিষয় নিয়ে ধরে থাকে, তাদেরকে আমি বলছি যে তারাও আস্তিক। আর নাস্তিক হচ্ছে তারাই যারা কোনো অ্যাবসলিউট ট্রুথকে এবং নিজেকে চিনতে তার নাস্তিকতার সাথে এই যে সংজ্ঞা দিচ্ছেন তার কোনো বিন্দু মাত্র কোনো সম্পর্ক নেই ভাই। আপনি নাস্তিকতার সংজ্ঞা ভাই জানেন সিরিয়াসলি? এক্স্যাক্টলি দ্যাটস মাই পয়েন্ট, যে নাস্তিকতার সাথে অ্যাবসলিউট ট্রুথ আনঅ্যাবসলিউট ট্রুথ কিছুরই কোনো সম্পর্ক নেই। অবশ্যই সম্পর্ক আছে, কারণ শুধুমাত্র আমার কথাটা একটু শুনে নেন। নাস্তিকতার সাথে সম্পর্ক শুধুমাত্র কেবলমাত্র ঈশ্বরের অস্তিত্ব সম্পর্কিত প্রমাণাদি আছে নাকি নাই সেই বিষয়টা সম্পর্কিত। এটার সাথে মনে করেন একটা অ্যাবসলিউট ট্রুথ, মনে করেন পৃথিবীটা সূর্যের চারিদিকে ঘুরছে, এই সত্যের সাথে নাস্তিকতার কোনো বিন্দু মাত্র কোনো সম্পর্ক নাই। এটা যতই অ্যাবসলিউট ট্রুথ হোক না কেন, তার সাথে নাস্তিকতার ঘুণাক্ষরও কোনো সম্পর্ক নাই। আবার যদি আপনি বলেন যে পানি ভাঙলে হাইড্রোজেন এবং অক্সিজেন পাওয়া যায়, এটা একটা অ্যাবসলিউট ট্রুথ অবশ্যই, কিন্তু এর সাথে নাস্তিকতার বিন্দু মাত্র দূর দূরান্ত পর্যন্ত কোনো সম্পর্ক নাই। পানি ভাঙলে যদি কার্বন ডাই অক্সাইড পাওয়া যায় তা দিয়েও নাস্তিকতার কিছু যাবে আসবে না, পানি ভাঙলে যদি নাইট্রোজেন পাওয়া যায় তা দিয়েও নাস্তিকতার কিছু যাবে আসবে না। অ্যাবসলিউট ট্রুথ দিয়ে বা অ্যাবসলিউট ট্রুথ না সেগুলো দিয়ে নাস্তিকতার কিছু যায় আসে না। নাস্তিকতার ক্ষেত্রটা একটা জায়গায় সীমাবদ্ধ, সেটা হচ্ছে ঈশ্বরের অস্তিত্বের সপক্ষে কতটুকু যুক্তি প্রমাণ আছে নাকি নাই সেটা অ্যানালাইসিস করে একটা স্ট্যান্ড নেওয়া যে এই বিষয়ে প্রমাণের অভাবের কারণে আমি নাস্তিক। এছাড়া আর কোনো কিছুর সাথে আপনি ডাল দিয়ে ভাত খাইছেন না, আপনার কাছে মানে মাছ ভালো লাগে না, আপনার কাছে তরকারি ভালো লাগে, শাক ভালো লাগে, আলু ভর্তা পান্তা ভাত ভালো লাগে কিনা, এটার সাথে কোনো আমি বুঝতে পারছি আপনি কোন ডাইমেনশন থেকে কথাটা বলছেন। আচ্ছা, আমরা ঈশ্বরের অস্তিত্ব নিয়ে তাহলে কথা বলি। আচ্ছা, আবারও আপনাকে মনে করিয়ে দিচ্ছি যে আপনি যে সো কল্ড নাস্তিক বললেন, নাস্তিকতার সংজ্ঞাতে আমি আপনাকে বলে দিচ্ছি নাস্তিকতার সংজ্ঞা হচ্ছে প্রমাণের অভাবে, প্রমাণের অপ্রতুলতার কারণে বিশ্বাসহীনতা, ঈশ্বরের বিশ্বাসহীনতা, সেটাকে নাস্তিকতা বলে। এখন আমি একজন নাস্তিক, আপনি বলছেন আমি হচ্ছে সো কল্ড নাস্তিক, এটার মানেটা কি আমি আপনাকে জিজ্ঞাসা করেছি, যে তার মানে কি আপনি বলতে চাচ্ছেন আমি ভিতরে আসলে আস্তিক, এটা আপনি বলতে চাচ্ছেন? দেখেন, আপনি তো যেহেতু ডিকশনারি যে লিখছে তারা একটা সংগঠন, ডিকশনারি একটা সংগঠন মানে প্রতিষ্ঠান তৈরি করে, এবং তারা এমন ভাবে তৈরি করে যে প্রচলিত ভাবে যে সংজ্ঞাটা বেশিরভাগ মানুষ এই শব্দটা দ্বারা যে জিনিসটা বোঝে সেই শব্দটা সেটা কি তারা ডিকশনারিতে ইনক্লুড করে, এবং এটা যে এই শব্দটা যে উৎস, যেন মনে হচ্ছে যে আজকের কোরআন না হয়ে আজকের কোরআন হচ্ছে নাস্তিকদের জন্য,
ডিকশনারিতে যা লেখা আছে তাই সত্য। মানে বুঝলাম না আপনার কথা, মানে আপনার কথা বুঝলাম না। আপনি যদি মনে করেন যে আপনি যদি এখন একটা শব্দের নতুন একটা সংজ্ঞা দেন আমাকে, যে চা বলতে আপনি পানি বোঝেন, হ্যাঁ, তখন আমি তো ডিকশনারি থেকে আপনাকে দেখাবো না ভাই চা বলতে কিন্তু এই জিনিসটাকে বোঝানো হচ্ছে। এই যে দেখেন ডিকশনারিতে এই জিনিসটা বলা আছে, চা বলতে আসলে এই জিনিসটাকে বোঝানো হয়। আপনি বলছেন না না চা বলতে আমি কোকা কোলা বুঝছি, চা বলতে আমি বুঝি। আপনি একটু শুনুন, যদি বলে এলিয়েন এক্সিস্ট করে আপনি বিশ্বাস করেন, একটু শুনুন। আপনি যদি বলেন যে চা বলতে আমি বুঝি যে কোকা কোলা, এটা যদি আপনার সংজ্ঞা হয়ে থাকে, তাহলে আমার রেফারেন্স হিসেবে সেই জিনিসটা উল্লেখ করতে হবে না যে ডিকশনারিতে ভাই এই জিনিসটা বলা আছে। আপনি যে কোকা কোলা বলতেছেন এটা কোথা থেকে বলতেছেন ভাই? এটা কোথায় পাইলেন? আমি তো বুঝতে পারতেছি না কোথা থেকে পাইলেন। চা বলতে আপনি কোকা কোলা বুঝতেছেন, এটা আপনি পাইলেন কই? আমার কাছে একটা ডিকশনারি আছে, সেখানে চায়ের একটা সংজ্ঞা দেওয়া আছে। চা বলতে আমরা কি বুঝি সাধারণত সেই জিনিসটা দেওয়া আছে এখানে। আপনি যে বলতেছেন আপনারটা সঠিক হতে পারে, আমারটা ভুল হতে পারে, কিন্তু আপনি যে বলতেছেন আপনার একটা রেফারেন্স লাগবে, আপনার তো একটা স্ট্রং আর্গুমেন্ট লাগবে যে চা বলতে যে কোকা কোলা বুঝায় সেটা যদি আপনি প্রুফ করতে পারেন, তখন তো আমি ডিকশনারি আলাদাকে গিয়ে ধরবো যারা ডিকশনারিটা বানাইছে। এই যে তোমরা দেখো এই যে ওর কাছে ভালো রেফারেন্স আছে, এই শব্দটার মানে এটা না, এই শব্দটার মানে চায়ের মানে তা না, চায়ের মানে কোকা কোলা, দেখো তোমরা ঠিক করো, এই জিনিসটা ঠিক করো। তখন তারা সেই জিনিসটাকে আমি লজিক্যাল ফ্যালাসি একটাও করেছি, এটা যদি আপনি প্রুফ করতে পারেন তাহলে আমি কানে ধরে আপনার কাছে ক্ষমা চাইবো। আমি যদি লজিক্যাল ফ্যালাসি একটাও করেছি, ইনফ্যাক্ট আমি আপনাকে লজিক্যাল ফ্যালাসি সম্পর্কে 3টা প্রশ্ন করলে আপনি একটার উত্তর দিতে পারবেন না, এই বিষয়ে আমি গ্যারান্টি দিতে পারি। সেই বিষয়ে গেলাম না, আমি আপনাকে যে জিনিসটা বোঝাচ্ছি একটু আমার কথাটা বোঝার চেষ্টা করেন। যে আপনার যে সংজ্ঞাটা যে চা বলতে কোকা কোলা বোঝায়, এটা যদি সঠিক হয়ে থাকে, হতেই পারে চা বলতে কোকা কোলা আসলে বোঝায়, হতেই পারে সঠিক, তখন আমি ডিকশনারি আলাদাকে গিয়ে বলবো যে দেখেন ভাই আপনাদের এখানে ভুল অর্থ দেয়া আছে, আপনি এটা ঠিক করে নেন। এইটাই তো আমার কথা, যে ভুল এই পৃথিবীতে ভুল সঠিক এটা কে ঠিক? আপনি না মানে আধ্যাত্মিক কথাবার্তা বলতেছেন, মানে আপনার কথার কোনো সেন্স হচ্ছে না, কথার কোনো হচ্ছে না, আমি কোনো মানে আর্টপিস পাচ্ছি না। শুধুমাত্র মনে হচ্ছে যে আপনার কথা বলে দিতে হবে। আচ্ছা ঠিক আছে, এগুলো সব বাদ দিলাম ভাই, আপনি নতুন করে কিছু শুরু করেন, নতুন করে কিছু বলা শুরু করেন। এগুলো আপনি যদি ঈশ্বর রিলেটেড যেহেতু কথা বলতেছেন, আচ্ছা ধরে নিলাম যে বিগ ব্যাং, বিগ ব্যাং এর দ্বারা একটা অনুরোধ করে দিই একটু শুনেন। আপনি যে জিনিসটা জানেন না সেই জিনিসটা নিয়ে দিয়েন না, একটা মানে বিজ্ঞ মতামত দিয়ে ফেলেন না, তাহলে কিন্তু আমি কিন্তু ধরবো, আমি কিন্তু ধরার জন্য বসে থাকি। অবশ্যই আপনি ধরবেন। তো দেখা যাচ্ছে যে আজকালকার যারা নাস্তিকরা, এরা যখন নাসা কোনো একটা প্রকাশ করতেছে, খুব সাথে সাথে মেনে নিচ্ছে, ওয়াও নাসা বলেছে, তাহলে তো মানতেই হবে ভাই, তাহলে তার কোনো কথাই নাই ভাই। আপনার সিরিয়াসলি এটা মনে হয় যে নাস্তিকরা নাসা বলেছে এই কারণে একটা জিনিস মেনে নিচ্ছে? ওয়াও ভাই ফ্যান্টাস্টিক, আপনি তো ভাই সিরিয়াসলি। আচ্ছা নাস্তিক সবাই তো আর নাস্তিক, সব নাস্তিকই কিন্তু সায়েন্টিস্ট না। আপনাকে আমি যেটা জিজ্ঞাসা করেছি সেটা সেই উত্তরটা দেন। আপনার কি মনে হয় তারা কিভাবে প্রুফ করবে যে নাসা? কথাটা শুনে নেন। নাসা একটা রিসার্চ পেপার নাসা থেকে প্রকাশিত হলো, সেই রিসার্চ পেপারে একটা কথা বলা হলো, সাথে সাথে মানে রিসার্চ পেপারে কোনো প্রমাণ দেখানো হলো না, রিসার্চ পেপারে কোনো এক্সপেরিমেন্টাল ডেটা দেওয়া হলো না, কোনো স্ট্যাটিস্টিক্স দেওয়া হলো না, তাদের কাছে কি অবজারভেশন আছে সেই জিনিসগুলো উল্লেখ করা হলো না। শুধুমাত্র নাসা বললো যে চাঁদে একটা বুড়ি আছে, সেই বুড়িটা চরকা কাটতেছে। সাথে সাথে পৃথিবীর সমস্ত নাস্তিকরা বললো বাহ বাহ বাহ, নাসা তো একটা ফ্যান্টাস্টিক কথা বলেছে, আমরা তো বিশ্বাস করি চাঁদে একটা বুড়ি আছে এবং যে চরকা কাটতেছে। ওয়াও, এটা তো নাসা বলতে আর তো কোনো কথাই নেই, নাসার উপরে কোনো কথা আছে? বিষয়টা অনেকটা এরকম যে আপনি সিরিয়াসলি এটা মনে করেন যে মানে এটা খুবই প্যাথেটিক হয়ে গেল এখন, মানে আলোচনাটা খুবই একটা প্যাথেটিক পর্যায়ে চলে গেল। আমরা কখনো নাসা বলেছে বা আইনস্টাইন বলেছে বা নিউটন বলেছে দেখে একটা কিছুকে মেনে নিয়েছি, এরকম ভাই কখনো হয় নাই, কখনো ঘটে নাই। বরঞ্চ তারা যে কথাগুলো বলেছে তাদের ভিতরে অনেক কথাকে আমরা গ্রহণ করেছি, অনেক কথাকে আমরা বর্জন করেছি। যেমন নিউটন একজন আস্তিক ছিলেন, নিউটন একজন বিশ্বাসী খ্রিস্টান ছিলেন, তিনি ট্রিনিটিতে বিশ্বাস করতেন, এটাকে আমরা কখনোই গ্রহণ করিনি। ট্রিনিটিকে আমরা একটা সায়েন্টিফিক ফ্যাক্ট বলতে পারি না বা সায়েন্টিফিক একটা কথা বলতে পারি না, কখনো বলি নাই। কিন্তু নিউটন যেই গ্র্যাভিটির কথা বলেছেন, সেই গ্র্যাভিটির কথা বলার সাথে সাথে তিনি সেই জিনিসটা প্রমাণ করে দেখিয়েছেন। প্রমাণ করে দেখাবার কারণে সে যে তথ্য প্রমাণ দিয়েছে, যুক্তি দিয়েছে, সেই যুক্তির কারণে আমরা সেই নিউটনের সেই কথাটাকে অ্যাকসেপ্ট করেছি, গ্র্যাভিটেশনাল থিওরিটাকে আমরা অ্যাকসেপ্ট করেছি। সেটা নিউটন বলেছে সেই কারণে না। এটা যদি মানে কলিমুদ্দিন নামক একজন বলতো, একই যুক্তি যদি দিত, তাহলে কলিমুদ্দিনের কথা আমরা মেনে নিতাম। এটা নিউটন বলেছে দেখে আমরা যে মেনে নিচ্ছি, এই ধারণা যে করে সে হচ্ছে গিয়ে মাথা নষ্ট, তার একটু চিকিৎসা করাতে হবে তার মাথার। আমরা মেনে নিচ্ছি কারণ হচ্ছে সে সেই যুক্তি প্রমাণ তথ্য উপাত্ত দিয়ে সেই জিনিসটা প্রমাণ করতে পেরেছে এই কারণে। যদি আপনি প্রমাণ করতে পারেন যে নিউটনের সূত্রগুলা ভুল, আপনি যদি একটা বেটার সূত্র এই মুহূর্তে দিতে পারেন, বিজ্ঞানের জগতে আপনাকে
আপনি কালকে একটা নোবেল পুরস্কার পেয়ে যাবেন, এবং আমরা সবাই আপনাকে নিয়ে মাতামাতি করব যে এই যে আমাদের কাছে নতুন একজন বিজ্ঞানী এসেছে যার নাম অমর্ত্যের রূপ, ওনাকে ওনার মানে যুক্তিটা নিউটনের থেকে অনেক বেশি অ্যাপ্রোপ্রিয়েট, অনেক বেশি লজিক্যাল, অনেক বেশি সেন্স মেক করে। এবং আচ্ছা, আমাদের সাথে অমিত ভাই এসেছেন। অমিত ভাই, আপনি কি অমিত ভাই? হ্যাঁ ভাই, আমি লগইন করতে নেই, আপনি লগইন করতে না। সরি অমিত ভাই, আমি লগইন করতে এখনো দেইনি। অমিত ভাই, আমি একটা অদ্ভুত কথা শুনলাম অমিত ভাই, আমি না আকাশ থেকে পড়েছি যে উনি আমাদের অমর্ত্যের রূপ উনি দাবি করছেন যে নাসা একটা কিছু বলছে আর আমরা নাস্তিকরা নাকি বাবা 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 সাবাস 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 বলে সেটা মেনে নিয়ে সেটা নিয়ে মাতামাতি করছি। অমিত ভাই, আপনি কি কিছু বলবেন এটা নিয়ে? আমি সেটাই শুনলাম, ইনি বললেন অমূর্তের রূপ, ইনি বললেন একটা কথা যে নাসা যদি এখন এলিয়েনের কথা বলে তাহলে কি আপনি মেনে নেবেন? নাসা যে একটা সত্যি কথা বলতে কি, এই যে মেনে নেওয়ার কথাটা বললেন, এটা মানে এটা হচ্ছে যে একটা যুক্তি, তথ্য, প্রমাণ সমস্ত কিছু যদি থাকে মানুষ মেনে নেবে। হ্যাঁ, এবার এরকম নয় ব্যাপারটা যে নাসা বলবে যে এলিয়েন আছে। আপনি কখনো শুনেছেন যে নাসা বলেছে যে এলিয়েন আছে? বরং কনস্পিরেসি থিওরিজ গুলো ঠিক উল্টো বলে, যে নাসা মানতে চায় না, বাকিরা বলে যে এলিয়েন আছে, এই দেখো এরিয়া 52, এই এরিয়া সেই এরিয়া, এইখানে আছে, এই আছে সেই আছে, এরকম বলে। কিন্তু নাসা বলে আরে ধুর, ওগুলো সব কনস্পিরেসি থিওরি, নাসা সেগুলো মানতে চায় না। এইরকম জিনিসটা হয় নাকি? নাসা বলেছে এলিয়েন আছে আর সাথে আমরা মেনে নিলাম, কোন জিনিসটা হয়? ওকে অমিত ভাই, আমি এরকম কথা বলি নাই যে নাসা যদি, তবে একটা দল পাওয়া যায় আমরা দেখতে পারি। একটু আগে বলেছেন যে নাসা যদি এলিয়েনের কথা বলে, আমি শুনেছি, আমি সেই জন্যই ঢুকলাম। নাসা যদি এলিয়েনের কথা বলে আপনি মেনে নেবেন, এই জিনিসটা কি এরকম হয়? নাসা কি এরকম আং বাং এরকম যা খুশি বলে? রিসার্চ পেপার পড়ার তো সবার কথাগুলো একদম, আপনি যে কথাগুলো খুব ডাইভার্ট করছেন, বুঝলেন? আপনি যে একটার পর একটা এরকম ডাইভার্ট করছেন। নাসা, আমার প্রশ্নটা খুব সহজ, নাসা কি এরকম আংবাং কথা বলেছে আজ পর্যন্ত আপনি শুনেছেন? দেখেন, আচ্ছা আমি একটা ঘটনা দিয়ে আপনাকে বুঝিয়ে দিচ্ছি, এইভাবে বুঝানো সম্ভব না। প্রথমে হচ্ছে হ্যাঁ বা না, আপনি বলবেন যে হ্যাঁ দেখিয়েছে বা না দেখায়নি, তারপরে আপনি ব্যাখ্যা করবেন। আপনি আগে হ্যাঁ বা নাটা উত্তর দিন, ওই প্রিসাইজ উত্তরটা দিন। দেখেন, হ্যাঁ বা না এর মধ্যে তো আমি তো উনি উত্তর দেবেন না আসলে, আপনি যেটা ইচ্ছা করবেন উনি অনেক দূরে আপনাকে নিয়ে যাবে সেখানে। সেটাই আমি দেখছি, সেই দূরে প্রথমে উনি বলেন ক্যাপিটালিস্ট দেশগুলো নাকি প্রতিবন্ধীদের করে, মানে বৈষম্য করে প্রতিবন্ধীদের উপরে। আমি অনেকবার অনেকে জিজ্ঞাসা করলাম যে একটা ক্যাপিটালিস্ট দেশের একটা আইনের কথা বলেন যে আইনটার কারণে প্রতিবন্ধীরা বৈষম্যের শিকার হচ্ছে। আমি বলে দিয়েছি আমি অবশ্যই সেই আইনের বিরোধিতা করবো, সেই বিষয়ে কোনো সন্দেহ নেই যদি এরকম আইন থাকে। কিন্তু আমি ইউরোপে থাকি, ইউরোপের একটা দেশে থাকি, আমি এরকম দেখি নাই, বরঞ্চ আমি দেখেছি ইউরোপের দেশগুলা, বিশেষ করে জার্মানি এবং স্ক্যান্ডিনেভিয়ান দেশ, উপরের দিকের দেশগুলা, পশ্চিম ইউরোপের দেশগুলা মানে প্রচুর টাকা খরচ করে প্রতিবন্ধীদের পেছনে, প্রচুর পরিমাণে তারা প্রচুর ফ্যাসিলিটিস পায়। আমি ভাই এত করে ওনাকে জিজ্ঞাসা করলাম যে একটা আইনের কথা বলেন যে আইনটার কারণে এটা হয়, মানে তাদের উপর বৈষম্য হয়, উনি ধারে কাছে দিয়ে গেলেন না। তারপরে উনি বললেন সোকল নাস্তিক। আমি ওনাকে এতবার করে জিজ্ঞেস করলাম সোকল নাস্তিক শব্দটার মানে কি, উনি ধারে কাছে দিয়ে গেলেন, অনেক কিছু বললেন, অনেক কথা হলো, কিন্তু উনি ধারে কাছে দিয়ে গেলেন না। বলেন তো, এই প্রশ্নের উত্তরটা আপনি ধারে কাছে যান কিনা দেখি। খুব সহজ প্রশ্ন। হ্যাঁ, প্রশ্নটা হচ্ছে নাসা কি এরকম আংবাং জিনিস বলে কি বলে না, হ্যাঁ বা না? প্রথমে এটা শুনি, তারপরে আপনি ব্যাখ্যা করবেন। আপনি বলবেন হ্যাঁ এরকম আংবাং অনেক বলেছে, তখন আপনি বলবেন যে এইগুলো উদাহরণ, এরকম বলবেন, ঠিক আছে? কিংবা বলবেন না বলেনি, ঠিক আছে? যে কোনো একটা, প্রথমে শুরু করুন। অমর্ত্যের রূপ। জি, প্রথমে বলবো যে একটা, যেহেতু আপনি আমাকে মানে আর কোনো অপশনই দিলেন না, মরুন অথবা বাঁচুন, সেক্ষেত্রে আমি বলতে হচ্ছে, তারপরে আমি ব্যাখ্যা দিব, কেমন? আপনি বলুন ভাই, আপনি বলুন, হ্যাঁ বা নাটা দিয়ে শুরু করুন। আপনি ব্যাখ্যা দিবেন। নাসা এরকম কোনো স্টেটমেন্ট দিবে না। না, আমার অ্যান্সার না। কেন না? এখন আমি একটা সিচুয়েশন দিয়ে বুঝিয়ে দিই আপনাদেরকে। দেখেন, যখন মুহাম্মদ যখন নতুন ধর্ম প্রতিষ্ঠা করতে আসলো, তখন সে পৃথিবীর অনেক নতুন নতুন সত্য নিয়ে তার বই নিয়ে সে হাজির হলো। আপনি আবার ইয়েতে নাসারকে আবার মুহাম্মদের রূপে গেলেন কি করে? না না না, উনি প্রসঙ্গে থাকবেন না তো অমিত ভাই, প্রসঙ্গে থাকবেন না। এর প্রশ্ন কিভাবে আপনাকে বুঝাচ্ছি, উনি এখন একটু পরে কিভাবে আমাদের হিস্টোরিক্যালি চেঞ্জ হচ্ছে সেটা আমি বলতে চাই। যীশু খ্রিস্ট থেকে শুরু করে আরো পিছনের দিকে মুসা নবীর কাছে গিয়ে কোথায় যে উনি হারা যাবেন, আপনি আর দৌড়ে ধরতে পারবেন না নাকি? আচ্ছা দেখি এটা, আচ্ছা কি হলো মুহাম্মাদের ব্যাপারে কেন গেলেন সেটা হচ্ছে একটা, আপনি কি বলতে চাইছেন যে এবং আরেকটা প্রশ্ন আছে, মুহাম্মদ কি সত্য নিয়ে আসছে? এগুলো সত্য যে আমরা কিভাবে বুঝবো যে সেটা যে মুহাম্মদ সত্য নিয়ে আসছে, সত্যটা যে এটা সত্য সেটা কিভাবে বুঝবো ভাই? দেখেন, মানব সভ্যতা তো
একেবারে কোনো মানে আকাশ থেকে ওহি পাবে না। ওই প্রশ্নে যাবো, ঠিক আছে? তার আগে নাসার ব্যাপারটা আমরা একটুখানি ইয়ে করে নি। হ্যাঁ, তার মানে আপনি বলছেন যে নাসা এরকম আংবাং কথা বলে না, এইটুকু আমরা সেটাই আমি ব্যাখ্যা দিতে যাচ্ছি, কি কেন বলে না, কিভাবে ম্যানিপুলেশন, ডেটা ম্যানিপুলেশন তারা করে সেই ব্যাপারে আমি ম্যানিপুলেশন করে। আচ্ছা ঠিক আছে, এখন বলবে ক্যাপিটালিস্ট নাসা আমাদেরকে ভুলভাল বোঝায়। অবভিয়াসলি আপনি নাসাকে ফান্ডিং করে কে? নাসা কি তাদের নিজেদের ফান্ডিং করে? পৃথিবী সবকে যাচ্ছে শ্রীলঙ্কার অর্ধেক, মানে শ্রীলঙ্কার যে জিডিপি এক বছরে সেইটা বাজেট মানে একটা দেশের। কিন্তু আমাকে একটা কথা বলুন তো, এইটা এই যে কথাগুলো তারা বলে, ধরুন হচ্ছে তারা বললো যে তারা ডার্ক ম্যাটার এই জিনিসটা খোঁজ পেয়েছে, ধরুন এই কথাটা এখন বলেনি, কিন্তু ধরুন এরকম যদি বলে, বা ধরুন আমাদের যে ডব্লিউ ম্যাপ যে প্রজেক্টটা, ঠিক আছে, সেই প্রজেক্টে তারা যে বিগ ব্যাং এর যে ইয়েগুলো, যে তার যে কসমিক রেডিয়েশন এগুলো যে পেয়েছে, ঠিক আছে, কিংবা ধরুন যে এক্সপানশন হচ্ছে, অ্যাক্সিলারেটেড এক্সপানশন, এই সমস্ত যে এগুলো তথ্যগুলো যে পেয়েছে, এই তথ্যগুলো এগুলো ম্যানিপুলেটেড ডেটা বলছেন? দেখেন আপনি কিন্তু আমাকেই তো প্যাচের মধ্যে ফেলা দিচ্ছেন, তাই না? আমি কিন্তু একটা কথা, সুন্দর মতো একটা কথা আপনাকে কনসেপ্ট বুঝাচ্ছি যে একটা প্রতিষ্ঠান কিভাবে আমাকে মানে ইনফ্লুয়েন্স করে, কিভাবে আপনাকে টুপি পরে, যেভাবে আর কি। আমি ওই জন্যই আর কি ইহুদি। এবং এইবারে টুপিটা কিভাবে পরে একটুখানি, তার আগে একটুখানি যাবো, ঠিক আছে? তার আগে আমাকে একটা কথা বলুন যে আপনি বলতে চাইছেন যে এই ডেটাগুলো ম্যানিপুলেটেড ডেটা, বা এগুলো ম্যানিপুলেট করা হতেও পারে, হওয়া থাকতেও পারে, তাই তো? উনি একটু আগে আমাকে বলেছেন যে আমি যুক্তির কাছে বায়াসড। আচ্ছা, আপনি শুনছেন? আপনি মানে হজম হয়েছে আপনার? এইটা আমি শুনিনি, তবে এটা আচ্ছা ঠিক আছে, যুক্তির কাছে বায়াস, ঠিক আছে, আমিও যুক্তির কাছে বায়াস, ঠিক আছে, মেনে নিলাম, ঠিক আছে। এবারে অবর্তের আপনি একটা জিনিস বলেন, এই যে ডেটাগুলো ধরুন হচ্ছে আপনি কি বলতে চাইছেন যে এই ইউনিভার্সটা দেখার শুধু অধিকারটা শুধুমাত্র নাসার আছে, ইন্ডিয়ার ইসরোর নেই, বা অন্যান্য যে সংস্থাগুলো আছে তাদের নেই? তা আছে, এটাই আমরা চাই, ডেটাগুলো আমরা ভেরিফাই করতে, আমরা অল্টারনেটিভ সবসময় মেইনস্ট্রিম কেন? অল্টারনেট থিওরিতে আসবো, ঠিক আছে, এই কথাটা আসবো, ঠিক আছে, আমি মনে রাখলাম অল্টারনেট থিওরিতে আসবো, ঠিক আছে। তার মানে আপনি একটা জিনিস বলতে চাইছেন যে এই ডেটাগুলো এই ইউনিভার্সটাকে দেখার যে সুযোগটা, ক্ষমতাটা বা অধিকারটা, সেটা সবারই আছে, তাই না? ভারতও দেখতে পারে, চীন দেখতে পারে, রাশিয়া দেখতে পারে, সবাই দেখতে পারে, তাই না? কিন্তু দেখেন, আপনি যখন আপনি সবসময় আছে কিনা এরকম, খুব সহজ প্রশ্ন, মরেন অথবা বাঁচেন, এরকম মরেন বাঁচেন, অবশ্যই রিয়ালিটিতে আপনি আকাশের দিকে তাকালে, মানে অমিত ভাই একটা সেকেন্ড, মানে অমিত ভাই জানতে চাচ্ছেন যে নাসার থেকে একটা বক্তব্য, সেটা আমরা নিরপেক্ষ কোনো জায়গা থেকে অবজার্ভ করতে পারি কিনা, বা নিরপেক্ষ একটা ইসে থেকে, নাকি আমাদের নাকি নাসা বলে দিয়েছে আমার কথা যে মানবে না তার কল্লা উড়াইয়া দাও, এরকম কথা কি? এক্স্যাক্টলি অমিত ভাই আমাকে জাস্ট আমি আপনাকে লজিক্যালি আপনাদেরকে বুঝাই, আমি সবসময় একটা জাজমেন্টাল। আপনি সময় পাবেন, আমি প্রমিস করছি আপনি সময় পাবেন, ঠিক আছে? আমি থাকবো আপনার সাথে, ঠিক আছে, আমি থাকবো 3 ঘন্টা, 3.5 ঘন্টা, 4 ঘন্টা আমি বসে থাকবো আপনার সাথে, ঠিক আছে? আপনার সব কথা শুনবো আমরা, জাস্ট এটা আপনি কি করেন, আপনি তো একটু এদিক ওদিক চলে যাচ্ছেন, তাই জন্য আমি জিজ্ঞেস করছি। তার মানে দেখুন, তার মানে নাসা যে ডেটাগুলো দিল আমাদেরকে, ভারত থেকে বসে আমি সেটা ভেরিফাই করতে পারি, চীন ভেরিফাই করতে পারে, রাশিয়া ভেরিফাই করতে পারে, বাংলাদেশে বসে আপনি ভেরিফাই করতে পারেন, যে কোনো দেশে সেই জিনিসটা ভেরিফাই করতে পারে, তাই না? যে তারা বললো যে দেখো ভাই, এই যে এই কসমোলজিক্যাল যে কনস্ট্যান্ট, এর মানটা আমরা বের করেছি এত, ঠিক আছে, তারা আছে সেটাকে সেই ইয়েটাকে পাবলিশ করলো, আপনার কাছে সেই ডেটাটা আছে, আপনি সেই ক্যালকুলেশনগুলো করছেন। এবার ভারতে বসে বা ধরুন রাশিয়াতে বসে বা চীনে বসে লোকজন তার ঘাসে মুখ দিয়ে চলে না, তারাও এই ডেটাটাকে, তারাও ফিজিক্স জানে, তারাও পার্টিকেল ডাইনামিক্সে কাজ করে, তারাও ইয়েতে কাজ করে, তারা কোয়ান্টাম মেকানিক্সে কাজ করে, সমস্ত এদিকে কাজ করে, তারা সে ভেরিফাই করে দেখে। হ্যাঁ, এইবারে নাসা বলেছে বলেই সেই জিনিসটা কেউ বিশ্বাস করে না, প্রথম কথা। আচ্ছা, আমি কিভাবে ভেরিফাই করবো? আপনিও ভেরিফাই করতে পারেন। আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে বললাম যে ধরুন এই ভ্যাকসিনের কথাই ধরুন, ঠিক আছে, এই ভ্যাকসিনটা, এই ধরুন কোভিশিল্ড, ঠিক আছে, কোভিশিল্ড ভ্যাকসিনটা নিলে আপনার এত % চান্স যে আপনার ধরুন 70% চান্স যে আপনার হবে না। আপনি কথাটা ভেরিফাই করতে পারেন কিনা? আমি পার্টিকেল ডাইনামিক্স গেলাম না, ঠিক আছে, পার্টিকেল ডাইনামিক্স তো অনেক বেশি বড় ব্যাপার, ঠিক আছে, সেখানে আমিও হয়তো ছড়িয়ে ফেলবো, ঠিক আছে, এইটা দিয়ে থাকি, ঠিক আছে। আপনি এই জিনিসটা ভেরিফাই করতে পারবেন না? আপনি জাস্ট ফাইজার বলেছে বা হচ্ছে কোনো একটা কোম্পানি বলেছে বলে আপনি মেনে নিয়েছেন? এক্স্যাক্টলি, আপনি মেনে নিয়েছেন? না, আপনি কেন সবসময় আমাকে এইভাবে? না, আমি তো মেনে নেইনি। এক্স্যাক্টলি, আপনি ভেরিফাই করছেন, কিভাবে ভেরিফাই করছেন দেখি, শুনি। আপনি ভেরিফাই করছেন যখন বলেছেন, আপনি কিভাবে ভেরিফাই করছেন শুনি। দেখেন, যখন আমাকে বলা হচ্ছে, আপনি কিন্তু নিজেই মানে দারুণ একটা সিচুয়েশনের কথা বললেন, এই যে স্বাধীনতার কথা, তখন আপনি বললেন যে আমার স্বাধীনতা থাকবে, যেটা হওয়ার, বা যেমন ভ্যাকসিন ইত্যাদি ইত্যাদি, যাই হোক। তো এই যে মানুষগুলা যখন ভ্যাকসিনটা পাচ্ছে, এখন দেখেন, মানুষ কিন্তু বাইরে বের হতে পারছে না, তাদের কোনো রকম স্বাধীনতা নাই। ইভেন আমি কোনো অপরাধ না করার পরেও আমাকে বন্দি করা হচ্ছে, আমাকে কোয়ারেন্টাইন করা হচ্ছে, এবং আমি অসুস্থ কি না
আমি অসুস্থ এই ভ্যাকসিন, আমি আপনাকে ভ্যাকসিনের ভ্যালিডিটি, ভ্যাকসিনের যে ভ্যালিডিটি যেটা এফিশিয়েন্সি, এইটা চেক করার কথা আমি বলেছি আপনাকে। আপনি নাই তো, এটা মানুষ বিশ্বাস করে নিচ্ছে, সায়েন্সের উপর বিশ্বাস করে নিচ্ছে। এইটা বিশ্বাস করেনি ভাই। আপনাকে যখন একটা প্রশ্ন করা হচ্ছে অমরতেজুল ভাই, একবারও আপনি প্রশ্নের উত্তর দিচ্ছেন না ভাই, একটা বারও না। কিন্তু কারণ এই প্রশ্নের উত্তরগুলো অত সহজ নয়, খুব সহজ। আপনি জানেন না, সেই জন্য বলছেন। আমি এই জিনিসটা কাজ করি, আমি একটা হেলথ কেয়ার এরিয়ায় আমি কাজ করি। আমি যেখানে হেলথ কেয়ারে আমি যেখানে কাজ করি, আমার কাজই হচ্ছে কোনো একটা ইনস্ট্রুমেন্টের সেফটি এটা পাবলিকের কাছে পৌঁছে দেওয়া, বুঝছেন? আমি যে কোনো একটা এক্সট্রা ইনস্ট্রুমেন্ট হতে পারে, একটা এমআরআই হতে পারে, একটা সিটি স্ক্যান ইনস্ট্রুমেন্ট হতে পারে, একটা ডিজিজের কোনো একটা হতে পারে, কোনো একটা ভ্যাকসিন হতে পারে, যে কোনো জিনিসের একটা সেফটি মানুষের কাছে পৌঁছে দেওয়া। এই ডেটাগুলো মানুষের কাছে ফ্রিলি অ্যাভেলেবল থাকে। আপনি হয়তো বায়োলজি স্টুডেন্ট নন, তার জন্য হয়তো আপনি জানেন না এই ডেটাটা কোথায় পাওয়া যায়। কিন্তু একজন ডাক্তারের কাছে যখনই যাবেন, একজন ডাক্তারের কাছে ধরুন একটা নিয়ে গেছেন, বলছেন যে আমার হার্টের কিছু একটা প্রবলেম হয়েছে। সে বলে ঠিক আছে, একটা ভাই তুই পেসমেকার একটা বসিয়ে নে, ঠিক আছে? আপনি তাকে জিজ্ঞেস করলে তুই যে পেসমেকারটা বসান, হ্যাঁ এক্স্যাক্টলি, শুনুন কথাটা শুনুন। মানুষ হচ্ছে বিলিভ করতেছে ডক্টরদেরকে। না, এই কথাটা শুনুন, এখানে কথাটা শুনুন, ঠিক আছে? আপনি বিলিভ করলেন, ডক্টরকে বিলিভ করলেন, ডক্টর বলে এই পেসমেকারটা বসিয়ে ভালো, কিছু প্রবলেম হলো, সাথে সাথে আপনি কিন্তু ডাক্তারকে গিয়ে সাথে সাথে গলাটা চেপে ধরবেন, কলাটা চেপে ধরবেন। তুই বলেছিলি ভালো, এটা খারাপ হলো কি করে? এই ডাক্তারের কাজ হচ্ছে, এবং ডাক্তার এই জিনিসটা করে, ডাক্তার যে কোনো ডক্টরকে জিজ্ঞেস করে রাখবেন, ঠিক আছে? সে কোনো একটা রেকমেন্ড করার আগে, কোনো একটা পেসমেকার, যে কোনো একটা কিছু রেকমেন্ড করার উইল পেপার সাইন করে নেয়। উইল পেপার সাইন করে নেয়? না, শুনুন না, প্রত্যেকটা অপারেশনের আগে ইভেন একটা কাটা, শুনুন, এই উইল পেপার সাইন করাটা একটা আলাদা জিনিস, এই ব্যাপারটা আসছি, ঠিক আছে? তার আগে এখন মনে রাখবেন আরেকটা জিনিস বলছি। আর না, এটাকে কনসেন্ট ফর্ম বলে, ঠিক আছে? এটাকে কনসেন্ট ফর্ম বলে। কনসেন্ট ফর্ম আলাদা, ইনফর্ম কনসেন্ট ফর্ম আলাদা জিনিস, ঠিক আছে? এটা উইল পেপার নয়। আর 2 নম্বর ব্যাপার হচ্ছে যে এই যে ডাক্তারকে দেখছেন, ডাক্তার সে কিন্তু জানে, সে নিজে আগের দিন রাতের বেলা, সমস্ত আগের দিন রাতের বেলা না হতে পারে, কিন্তু সে এই জিনিসটা নিয়ে পড়াশোনা করে এসেছে। সে আপনার ব্যাপারে আলাদা, আর আমার ব্যাপারে হচ্ছে শুধু হ্যাঁ না হ্যাঁ না। এই ডেটাগুলো শুনে নিন, কথাগুলো আপনি জানেন না, তো সেই জন্যই বলছি। জানেন না তো, জানেন না, আপনি জানেন না, হবে না উত্তেজিত হলে আপনার ব্লাড প্রেশার বাড়বে, আপনার ব্লাড প্রেশার বাড়লে আপনার চোখের না, আপনি জানেন না, শুনে নিন কথাটা। একজন ডাক্তারের কথায় সেটা বিলিভ কেউ করে না, বুঝছেন? ওরকম একটা আস্থা স্থাপন করে না, এরকম বিশ্বাস কেউ করে না, এটা কেউ করে না, এটা আপনি নিজেও করেন না। এটা প্রত্যেকে, এই যে ডাক্তারের কথা বলছেন, সেই ডাক্তার রীতিমতো পড়াশোনা করে এটার জন্য, এবং সেই জন্যই আপনি যে ফিজটা দেন তাকে, এই ফিজের যে দামটা, এই ফিজটার কারণ হচ্ছে এটা। একজন লোক, আচ্ছা ঠিক আছে, এবারে আপনি একটা এই প্রথমত হচ্ছে এই যে আপনি বললেন যে অ্যাক্সেস নেই, আমার কাছে অ্যাক্সেস নেই। না, আপনার কাছে অ্যাক্সেস নেই এই জিনিসটা নয়, আপনি জানেন না কোথা থেকে অ্যাক্সেস করতে হয়। আপনি যখন একটা কোভিশিল্ড নিতে যাবেন, তার সাথে দেখবেন একটা বড় একটা কাগজ আছে, তার পেছনে ওই যে খাপটা আছে না, সেখানে একটা বড় একটা কাগজ আছে। সেই কাগজের গোড়াটা খুলে পড়ে দেখবেন আগে, যে এই যে এই প্রতিটা ইনফরমেশন কোথায় পাওয়া যাবে, কোন চ্যাপ্টারে পাওয়া যাবে, কোন ইনফরমেশন কোন ওয়েবসাইটে পাওয়া যাবে, কোন কি ক্লিনিক্যাল ট্রায়ালস হয়েছে, সেই ক্লিনিক্যাল ট্রায়ালসগুলো যে রেজিস্ট্রেশন নাম্বার, সেগুলো কোথায় হয়েছে, তার প্রোটোকল নাম্বার কোথায় পাবেন, সমস্ত কিছু পাবলিকলি অ্যাভেলেবল থাকে। এই জিনিসগুলো আপনার মনে হচ্ছে যে না, আমার হয়তো এটা হচ্ছে সবাই বিশ্বাস করে, আমার কাছে কোনো অ্যাক্সেস নেই। না, এই জিনিসটা না, আপনি জানেন না, সেই জন্য আপনার মনে হচ্ছে আমার কাছে কোনো অ্যাক্সেস নেই। আপনি যদি জানেন, আপনার কাছে অ্যাক্সেস বলবেন, আপনার কাছে অ্যাক্সেস অবশ্যই থাকবে, ঠিক আছে? ধরুন হচ্ছে নাসা একটা কথা বললো যে দেখ ভাই, আজকে আমি যে কসমোলজিক্যাল কনস্ট্যান্টের এই মানটা আমি পেয়েছি, এইটার অ্যাক্সেস কিন্তু সবার কাছে আছে, আমার কাছে আছে, আপনার কাছে আছে। আপনি যদি আমি যদি অন্ধ হই, এটা আমার ওই যে একটু অমরতেজুল ভাই একটু অপেক্ষা করেন, অমিত ভাইয়ের কথাটা শেষ হোক। হ্যাঁ, এটা যেটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে, তার সারমর্মটা হচ্ছে এটা, যে আপনি ভাবছেন যে নাসা বললে এই জিনিসটা বিশ্বাস করে নিচ্ছি, এরকম জিনিসটা কখনোই নয়। এই জিনিসটা কেউ বিশ্বাস করে না। নাসার কথাটা অথেন্টিক বলে অধিকাংশ লোক এটা ভাবে কেন? কারণ নাসা জিনিসটার মধ্যে যে আংবাং কথা বলে না, সেটা তার একটা প্রেস্টিজ। সে আজ পর্যন্ত কোনোদিন একটা আংবাং কথা বলেনি, যা খুশি একটা কথা বলে দিয়ে সে বেরিয়ে যায়নি, যদিও বেরিয়ে গেছে। যেমন ধরুন কদিন আগে একটা ক্যালটেক ইউনিভার্সিটি থেকে একটা বেরিয়েছিল, পেপার বেরিয়েছিল, যে তারা বলছিল যে আইনস্টাইনের থিওরি, আইনস্টাইন যেটা বলছেন যে সিগন্যাল, কোনো একটা সিগন্যাল, তারা যে সিগন্যালটা পাচ্ছে, সেই সিগন্যালটা স্পিড অফ লাইটের থেকে সেটা থেকে বেশি, মানে সি এর থেকে কনস্ট্যান্টের থেকে সেটা বেশি। এইটা নিয়ে কত জলঘোলা হয়েছে চিন্তা করতে পারবে না। শেষকালে দেখা গেল তাদের একটা কানেক্টর লুজ ছিল, তারা রীতিমতো ক্ষমা চেয়েছিল এটা নিয়ে। কন্টিনিউয়াসলি বিভিন্ন জায়গা থেকে সারা পৃথিবীর লোকজন এটা নিয়ে কন্টিনিউয়াসলি পরীক্ষা করে যাচ্ছিল, এবং কথাটা শুনুন আর 1 মিনিট নেবো। এই জিনিসটা তারপরে আলটিমেটলি তারা যখন দেখলো যে না, এই জিনিসটা ভুল আছে, তারা ক্ষমা চেয়েছিল, ওপেনলি ক্ষমা চেয়েছিল, যে না আমাদের একটা ভুল হয়েছিল, আমাদের এই যে কানেক্টর, সেই কানেক্টর একটা ভুল ছিল, সেখানে আমরা একটা ডিলে পাচ্ছিলাম, একটা ডিলে হচ্ছিল, সেই জন্য আমাদের কাছে এই রেজাল্টটা ভুল এসেছে। এই জিনিসটা সবাই বলেছে বলি, এই ক্যালটেক ইউনিভার্সিটি থেকে বলেছে বলি মেনে নেয়নি। ক্যালটেক ইউনিভার্সিটি থেকে বসে রানা অধিকারী, সে বলছে, সে গ্র্যাভিটেশনাল ওয়েভ করার পরে বলছে আমরা ভেবেছিলাম এটা ভুলভাল, এরকম হতেই পারে না। সে তখন তার ছুটিতে ছিল, সে এসে যখন এই ডেটাগুলো পেয়েছে, সে বলছে এগুলো নিয়ে করো না, এগুলো নিয়ে বেশি লাভালাভি করো না, এগুলো ভুলভাল, কিছু একটা ভুল আছে, তোমরা চেক করো। কন্টিনিউয়াসলি তারা চেক করেছে, কন্টিনিউয়াসলি, মানে তারা 7-8 মাস ধরে চেক করার পরে তারপরে সেই ডেটা পাবলিশ করেছে। সেই ডেটা পাবলিশ করে তারা ক্ষান্ত হয়নি, সারা পৃথিবীর লোক সেই জিনিসটা চেক করছে, যে হ্যাঁ সত্যি ওরা বলেছে তো, এই জিনিসটা ঠিক তো, এই এটা ঠিক তো, এই ক্যালকুলেশন ঠিক তো, এই লজিকটা ঠিক তো, এই জিনিসটা ঠিক তো, এরকম ভাবেই সব জিনিসগুলো হয়। এরকম কেউ বলেছে বলে এই জিনিসটা মেনে নিয়েছে, এরকম জিনিসটাকে করে না। আপনি বলুন, শুনি এবার। অমিত ভাই 1 সেকেন্ড, আমাদের সাথে আশিক ভাই যুক্ত হয়েছেন। আশিক ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন?
হ্যাঁ শুনতে পাচ্ছি। আসিফ ভাই আপনারা ভালো আছেন? হ্যাঁ ভাই ভালো আছি। আশিক ভাই হচ্ছেন আমাদের সংশয়.com এর একজন লেখক এবং আমি অনেক দিন ধরে চিনি। আশিক ভাই আপনি বলেন তাহলে, যদি কিছু প্রাইমারি বক্তব্য থাকে, ইন্ট্রোডাক্টরি বক্তব্য থাকে তাহলে দেন, কারণ একটা আলোচনা চলছে, আপনি বলেন তাহলে। অসুবিধা নেই, আমি শুনতেছি, আপনাদের সাথে আছি। আর আমিও কথা বলতাম একটা কিছু, যদি আমি হ্যাঁ আপনি যদি পার্টিসিপেট করতে হয় তাহলে পার্টিসিপেট করেন, অথবা আপনি যদি কোনো ইন্ট্রোডাক্টরি বক্তব্য দিতে চান তাহলে সেটাও বলতে পারেন। না, আমি একটা অন্য টপিক যেহেতু বলবো, আপনারা শেষ করেন, পরে আমি শুরু করতেছি। আমি আছি আপনাদের সাথে। আচ্ছা ঠিক আছে, তাহলে এই যে অমর তেজুক ভাই, আপনি একটু অমিত ভাইয়ের ইয়াটার উত্তরটা দেন। আচ্ছা অমিত ভাই, আমি কিন্তু আসিফ ভাই যখন বলল যে যে নাসা যেগুলো স্টেটমেন্ট দেয় সেগুলো কি মেনে নেয় কি না, ওটার আমি একটা সিচুয়েশন, আমি একটা হিস্টোরিক্যাল একটা ডিসকোর্সের মধ্যে দিয়ে, পর্যালোচনার মধ্যে দিয়ে কিন্তু আমি আপনি যেভাবে বললেন আমি সেভাবেই বলতে চেয়েছিলাম, কিন্তু আমাকে বলার সুযোগ দেওয়া হলো না। তো এটা খুবই আনফেয়ার। আপনাকে বলতে হলো না, আপনাকে বলতে দেওয়া হলো না। এখন ভাই আপনার অনেক দুঃখ ভাই, আপনাকে একটু বলতে দেওয়া হলো না ভাই। আহা মানে কাঁদবেন না ভাই, চিন্তা করতে না যে ভাই অনেক কিছু কথা বলতে ভাই, কথা বলতে দিল না, কথা বলতে দিল না। এখন কথা হচ্ছে আমি কথা দিতে যাচ্ছিলাম, কিন্তু আমাকে একটু বিজ্ঞ মতামত দিতে দেওয়া হলো না। যখনই আমি বললাম, তখনই আমি এমন একটা উদ্ভট কথা বললাম, সেটা নিয়ে যত আমাকে প্রশ্ন করলো তত আমি পিছালাম, তারপরে আমাকে কথা বলতে দেওয়া হলো না ভাই। অবর্তরূপ ভাই, আপনি নাসার একটা প্রশ্ন করেছিলেন, সেটা নিতে গিয়ে আপনি পুরো ইয়েতে গেছিলেন, আপনি 1400 বছর আগে ফিরে গেছিলেন, সেটা মনে আছে আপনার? আপনাকে কি একটা টিস্যু পেপার দিব চোখের পানি মুছতে, যে আপনাকে বলতে দেওয়া হলো না? তো আপনি আলোচনা থেকে কি বুঝলেন আমাকে একটু বলুন। আপনার যে বক্তব্যটা ছিল, যে দুটো বক্তব্য আপনি দিয়েছিলেন, যে নাসা বললেই আপনারা মেনে নেন, আর একটা কথা যে লোকজনকে ইয়ে করছে, লোকজনকে মুড়ি করছে, আপনার কাছে কোনো অ্যাক্সেস নেই, এই দুটো সম্পর্কে একটু বক্তব্যটা শুনি আপনার। এই যে বৈষম্যর কথাটা বললাম না, এখন যেটা হচ্ছে সেটা কি বলা যায় আমার সাথে? কি বলতে দেওয়া হলো না, এটাই বলা যায়, আর কি বলবো? আপনারা তো বিরক্ত করে ফেলছেন, বলতে দেওয়া হলো না। কি একটা মানে অবস্থা এখানে হচ্ছে, এই দুষ্ট নাস্তিকরা কি যে করছে আপনার সাথে। আপনি ও মাই গড। আচ্ছা ওকে, আচ্ছা আমি কিছু বলি নাকি আপনারা মজা নেবেন? না, আমরা মজাটাই হয়ে গেছে। আপনি কিছু বলতে দেওয়া হচ্ছে না, কিভাবে বলবেন ভাই? ওকে আচ্ছা, আমি একটা কথা বলি একটু। হ্যাঁ, আমাকে কিভাবে বলবেন ভাই? আপনাকে তো বলতে দেওয়া হচ্ছে না। আচ্ছা, আমি যেভাবে কোনো কিছুর কালার বা রং দেখি সেভাবে আপনি দেখেন না। এটার কারণ হচ্ছে আমি কালার ব্লাইন্ড। আমার কালার ব্লাইন্ডের যে স্টেজ, এটাকে বলা হয় স্ট্রং পোর্টান। তাই অনেক সময় ঝামেলা হয় আমার বন্ধু মহলে, এটা নিয়ে 5-10 মিনিট আলাপ হবে। যাই হোক, হিসাব আলাদা, যেটা মিলাতে যাচ্ছি আর কি। তার মানে আমি লালকে লাল দেখতেছি, আপনি কিন্তু লালকে লাল দেখতেছেন না। মানে আমি যেভাবে লালকে দেখতেছি, তার মানে এই না যে আমি ভুল দেখতেছি। আসলে লাল রংটা লাল না, এটা একটা কালার বা একটা ফর্ম। আপনি লাল দেখেন, আমি নীল দেখি, তেলাপোকা হচ্ছে সবুজ দেখে, টিকটিকি কমলা দেখে এই কালারটাকে, এবং ইত্যাদি ইত্যাদি। পয়েন্টটা হচ্ছে আমার চোখ দিয়া একটা বস্তুকে খানিকটা অল্প দেখতে পারি, পুরোপুরি না। মানুষ কখনোই পুরোপুরি দেখতে পারে না। এই আলাপটা দরকার আছে। কেন ভাই? কিছু পুরোপুরি আমি তো আপনার কথা বুঝতে পারিনি, আপনার কথা বুঝতে পারিনি। লাল শব্দটার মানে কি? আপনি আগে আমাকে এটা বুঝিয়ে দেন। লাল রং। না আসিফ ভাই, উনি যেটা বলতে চাইছেন সেটা আমি বুঝতে পেরেছি। উনি বলতে চাইছেন যে লাল যে জিনিসটাকে, আপনি যে জিনিসটাকে লাল বলছেন, সেটা হয়তো উনি সেই জিনিসটাকে সেইভাবে দেখে হয়তো লাল বলছে না, উনি হয়তো অন্য জিনিসটাকে লাল বলছে অ্যাকচুয়ালি। না আমি ভাই, আমি যেটা বোঝাতে চাচ্ছি যে লাল শব্দটাকে তো আমরা একটা রংকে আমরা একটা নাম দিয়েছি লাল, তাই না? হ্যাঁ, কিন্তু উনি বলতে চাইছেন সেটা হচ্ছে যে ধরুন আপনি হয়তো লাল বলতে, রেড কালারটা বলতে আপনি যেরকম ভাবে দেখছেন, উনি হয়তো সেরকম ভাবে দেখছেন না। উনি হয়তো কালার ব্লাইন্ড হতে পারে বা যেরকম হতে পারে, উনি হয়তো অন্যরকম ভাবে দেখছেন জিনিসটা, হয়তো উনি ব্রাইটনেসের ইয়েতে দেখছেন। হ্যাঁ ঠিক আছে, এই কথাটা ঠিক আছে। তো উনি যেটা বলতে চাইছেন সেটা সিমুলেশন হাইপোথিসিসে যেতে চাইছেন, বা উনি এই রিয়েলিটিটা আমাকে শেষ করতে দিন। ঠিক আছে, মানে একটা মানে পয়েন্ট হচ্ছে যে আমার চোখ দিয়ে বস্তুর, আমরা যে চোখ দিয়ে দেখি, তার একটা জাস্ট বিন্দু মাত্র একটা খানিকটা দেখতে পারি, পুরোপুরি না। তো এই আলাপটা দরকার আছে। কেন? কোনো কিছু পুরোপুরি ভাবে দেখতে বুঝতে পাইলে শুধু ইন্দ্র দিয়েই না, বুদ্ধি দিয়েও আপনারা কেউ কন্ট্রোল করতে পারবে না। বাবা মা পারবে না, রাষ্ট্র পারবে না, সরকার না পাবে, শক্তিশালী কোনো মানুষ না পাবে, কোনো মাইক্রোসফট কোম্পানির মালিক বা কোনো বড় সড়ো একটা দেশের কোনো প্রতিষ্ঠান। তাই একটা বাচ্চা জন্ম হওয়ার পর তাকে একা ছেড়ে দেওয়া ভালো, তার উপর প্রভাব না ফেলানো। তো সে ডিসাইড করবে আর কি, কোথায় কি থাকবে, তার কি নাম হবে, সে কোন ধর্ম পালন করবে, সে সায়েন্স মানবে কি না, কেন সায়েন্স আমাকে মানতে হবে, কারণ এটা যুক্তি দিয়ে, কেন আমাকে ধর্ম মানতে হবে, কারণ এটা আকাশ থেকে পড়ছে, এটা একটা মানে এটা বইয়ে লেখা আছে। যেমন আপনারা যে রিসার্চ পেপারের কথা বলতেছেন, ঠিক এইভাবে মোহাম্মদ ইহুদি সমাজ ব্যবস্থায় সে বলছে যে এই যে আমার রিসার্চ পেপার, এইখানে লেখা আছে। আপনারা তো ভাই একটা জিনিস রিসার্চ পেপার কিভাবে হয় ভাই? এক্স্যাক্টলি
এক্স্যাক্টলি বলেন, আপনি না বুঝে এক্স্যাক্টলি বলেন, আপনি কথায় কথায় ভাই এক্স্যাক্টলি বলেন শব্দটা, একটু পরে পরে বলেন এক্স্যাক্টলি, কিন্তু আপনি না বুঝে বলেন ভাই, সিরিয়াসলি ভাই, আপনি এক্স্যাক্টলি শব্দটার মানে কি বলেন তো ভাই? আচ্ছা, আপনি কিন্তু এক্স্যাক্টলি আপনি আমার কথা টোটালি বিরোধিতা করতেছেন কিন্তু বলতেছেন এক্স্যাক্টলি, কি কারণ আপনি নিজেকেই কন্ট্রাডিক্ট করতেছেন। এটা কি আপনার মুদ্রা দোষ? এটা কি আপনার মুদ্রা দোষ? ওরা আমারও তাই বলে আসিফ ভাই, ওটা আপনার মুদ্রা দোষ হয়ে গেছে। না, আমার তো ভাই এটা কিন্তু নয়, উনি কিন্তু আসিফ ভাই কিন্তু কন্ট্রাডিক্ট করেনি, ঠিক আছে। আচ্ছা, এবারে আমি ভাই এই কথাটা একটু সেরে নি ভাই, এই যে মানে উনি আমি অনেকক্ষণ থেকে খেয়াল করতেছি, উনি এক্স্যাক্টলি আমার অপোজিট কথাটা বলতেছে এক্স্যাক্টলি ভাই, আমি না হতবাক, আমি হতভম্ব, মানে কিভাবে সম্ভব, মানে মানে আমি না মানে ইয়া হয়ে যাচ্ছি, মাথাটা পাল্টায় যাচ্ছে ভাই। না, আসলে উনি আপনার কথা কি বলছেন সেটা শুনছেন না আসলে অনেক সময়, ওই জন্য উনি হঠাৎ করে এক্স্যাক্টলি বলে উনি ভাবছেন ওনার বন্ধুদের সাথে যেভাবে কথা বলে বা ওনারা এগ্রি করে সেরকমই একটা জিনিস ভাবছেন। যাই হোক, তা অমরতরুপ ভাই, আমি আপনাকে প্রথম একটা কথা বলি। আপনি যে কথা বললেন যে একটা লাল বলে আমি যে জিনিসটাকে দেখছি, ঠিক আছে, সেই জিনিসটাকে আপনি হয়তো লাল দেখছেন না, আপনি হয়তো সবুজ দেখছেন, কিন্তু এই জিনিসটাকে আপনি লাল বলছেন। এই যে এই কথাটা বলছেন, এই জিনিসটা হচ্ছে সিমুলেশন হাইপোথিসিস বলে এই জিনিসটাকে। কিভাবে এটা তো রিয়ালিটি ভাই? না সিমুলেশনটা পরের ব্যাপার। কেন আমি তো কালার ব্লাইন্ড এবং টিকটিকির পার্সপেক্টিভে কেন এটা সবুজ? কথাটা শুনে নিন, আমার কথাটা শেষ করতে। সিমুলেশন এখানে কেন আসবে? এটা তো রিয়ালিটি। কথাটা শুনে নিন, ঠিক আছে। সিমুলেশন হাইপোথিসিস এই কথাটা কখনো শুনেছেন? শুনেছি অবশ্যই, কেন শুনবো না? আচ্ছা, ঠিক আছে, গুড। তাহলে সিমুলেশন হাইপোথিসিস কি জিনিসটা, এটা আমি আপনাকে ব্যাখ্যা করতে বলে ব্যাখ্যা করতে পারবেন? করুন। পারবেন না উনি। না, করতে দিই। পারবেন না, আমি গ্যারান্টি দিচ্ছি আমি ভাই, পারবেন না। ঠিক আছে, উনি করুক দেখি। সিমুলেশন হাইপোথিসিস এই জিনিসটা কি আমাকে একটুখানি বলুন। আমি তো ইন্টারভিউ দিতে আসছি, মানে আমি পারবো না। জানেন না, ঠিক আছে। অমিত ভাই 500 টাকা দেন। আসিফ ভাই দিয়ে দেবো আমি আপনাকে। সিমুলেশন থিওরি হচ্ছে আমরা যে রিয়ালিটিকে রিয়ালিটি বলে দাবি করি সেটা অন্য কিছু হতে পারে। যেমন হচ্ছে আমরা যে রিয়ালিটিকে বলতেছি যে এখানে অ্যাটম আছে, অমুক তমুক আছে, কিন্তু সিমুলেশন থিওরি বলতেছে যে আমরা একটা প্রোগ্রামের ভিতরে আসি, যেমন আর কি গেমের মধ্যে হয়। আর আমরা জানি না আর বের হতে পারি না, কারণ হচ্ছে আমরা ওই গেমের ওই ক্যারেক্টারের মতো, সে জানে যে সে এক্সিস্ট করে, সে যখন হ্যাঁ, এটা ঠিকই বলেছেন। এটা গুগলের প্রথম হিটটা পেয়েছেন, ওই উইকিপিডিয়ার পরের হিটটা পেয়েছেন, আমি সেটা জানি, vox.com এ, সেটা ঠিকই বলেছেন ওখানে। কিন্তু ভাই উনি তো বললেন সিমুলেশন থিওরি, এটা তো সিমুলেশন থিওরি না, এটা তো সিমুলেশন হাইপোথিসিস। উনি ওটা ওই vox.com এ, যে গুগল যদি করেন, সেকেন্ড হিটটাই হচ্ছে সিমুলেশন হাইপোথিসিস বলে ওই vox.com এ ওখানে থিওরি এরকমই বলেছে। উনি ওখান থেকে দেখি বলছেন, ঠিক আছে। ঠিক আছে, ওভারঅল আপনি ঠিকই বলেছেন। মাঝে মাঝে যখন প্রথম নাস্তিকতা শুরু করতাম, তখন জাস্ট দুইটা লাইন শেষ করি। ওই গুগলের যে বিষয়টা, মানে যেভাবে আর কি আস্তিকরা আমাকে আর কি ইয়া করতাম, ও গুগল থেকে পেয়েছো তাই না, ওই অমুক সাইটে তো লেখা আছে, এটা তো গুগল। আপনারাও কিন্তু ঠিক আস্তিকদের মতোই আচরণ করতেন। আচ্ছা, ঠিক আছে, হতে পারে। হ্যাঁ ভাই, আমরা একদম উগ্রতা করছি, আপনাকে অনেক উগ্রভাবে আপনাকে হুমকি দিচ্ছি, আমরা আস্তিকদের মতো। হ্যাঁ ভাই, আমি ভাই বলেন। আপনি ধরা পড়লেন কেন? আপনি ভিডিও গেমটা যদি না বলতেন তাহলে ধরা পড়তেন না। উদাহরণ দিচ্ছি, ভিডিও গেমের কথাই ওখানে লেখা আছে। আচ্ছা, ঠিক আছে, আমি মেনে নিলাম আপনি জানতেন, ঠিক আছে, মেনে নিলাম। যদিও খুব আমি জানি না, কারণ এটা ওভারঅল আইডিয়াটা ঠিক আছে। শুনেন কথাটা শুনেন, এবার অনেক বেশি আলু ডিসকাশন হচ্ছে। ওভারঅল আইডিয়াটা আপনি ঠিকই বলেছেন যে সিমুলেশন হাইপোথিসিস এই জিনিসটা বলছে যে যা কিছু আমরা দেখছি সেগুলো সব সিমুলেশন। তো এই সিমুলেশন হাইপোথিসিসে এটা একটা খুবই বাজে হাইপোথিসিস, কারণ এটা কোনো একটা টেস্টেবল প্রেডিকশন দেয় না, ঠিক আছে। এখানে যাই বলবেন তাই বলে আরে এটাই তো সিমুলেশন, এরকমই তো হওয়ার কথা, এইভাবেই তো সিমুলেশন করেছে, ঠিক আছে। এটা খুব একটা কি বলবো, মানে একটা বড়সড়, মানে খুব একটা প্রেস্টিজিয়াস কিছু সিমুলেশন হাইপোথিসিস এইটা হাইপোথিসিস নয়। এটা কোনো রকম টেস্টেবল প্রেডিকশন দেয় না। তাই জন্য আপনি যে কথাটা বললেন যে আপনি যে লাল জিনিসটা, এই লাল জিনিসটা একজন কালার ব্লাইন্ড সেটা লাল দেখছে না, সেটা অন্য কিছু একটা কালার দেখছে, সে কিভাবে দেখছে আর আপনি এটাকে লাল দেখছেন, তার কারণ তার কাছে রিসেপ্টরটা নেই। তো আপনি বলতে চাইছেন যে এটা একটা রিসেপ্টরের ব্যাপার, আপনি যেরকম ভাবে রিসিভ করবেন সেরকম। কিন্তু একটা জিনিস এখানে ভুল করছেন, সেটা কি বলুন তো, সেটা হচ্ছে যে এই লাল জিনিসটাকে আমরা শুধুমাত্র চোখ দিয়ে নয়, আমরা আরো অন্যান্য মেথোডোলজির মাধ্যমে আমরা এটাকে ডিটেক্ট করতে পারি। এটা একটা ফোটন কণা। আপনি এই লাল জিনিসটাকে আমি যেটাকে বলছি, যেটাকে আমি লাল বলে বলছি, যে গোলাপ ফুলটা লাল, সেখান থেকে যে ফোটনগুলো আসছে তার আপনি যে কম্পাঙ্ক, তার যে ফ্রিকোয়েন্সি, তার যে তরঙ্গ দৈর্ঘ্য, সেটা মেজার করে আপনি বলতে পারবেন যে আচ্ছা এইটা এই রেঞ্জের। এবার দেখবেন এটা কনসিস্টেন্ট, যে আমি ওই রেঞ্জের মধ্যে যেগুলো ফল করছে, যে ফোটনগুলো আসছে সেগুলোকে আমি লাল বলছি, বা সবুজ বলতে আমি যেটা বলছি সেটা আমি ওইগুলো কি সবুজ বলছি যেটা ওই রেঞ্জের মধ্যে ফল করছে। ধরুন এক্সরে আমার চোখে পড়লো, আমি এক্সরেটাকে দেখতে পাচ্ছি না, ঠিক আছে, ওটা কোনো কালার আমি জানি না ওটা কি কালার হবে, কিন্তু আমি ওটাকে সাদা কালার মধ্যে আমি দেখতে পাচ্ছি, সেটাকে ব্রাইটনেস আর এর মধ্যে দেখতে পাচ্ছি, ওটাকে আমি কোনো রকম কালার নাম দিচ্ছি না, ঠিক আছে। এই জিনিসটা এই যে কথা বলছি, আমার পয়েন্ট কি বুঝতে পারছেন? আমার পয়েন্ট আপনি কিন্তু ঠিকই বুঝতে পেরেছেন এবং আপনি কিন্তু নিজেই বললেন। আমি আপনার পয়েন্টটা বুঝতে পেরেছি, ঠিক আছে। এইবারে শুনুন কথাটা, আমি আপনার পয়েন্টটা ধরেছি, আমি এই কথাগুলো অনেকবার শুনেছি, সেই জন্যই আমি এই কথাটা বলছি, ঠিক আছে। তা এইবারে তার মানে দেখুন, তার মানে আপনি এই যে রিয়েলিটি বলতে আপনি প্রথমেই যে একটা কথা, আরে চোখে দেখি কি রিয়েলিটি হয়, এই যখন এই এপিস্টিমোলজিতে যে ফিলোসফি যেটা, সেখানেও কিন্তু এই জিনিসটা এটা রেকগনাইজ করে যে চোখে, ধরুন হচ্ছে জলটা, আপনি একটা জল নিয়েছেন, একটা কাঠি নিয়েছেন, ঠিক আছে, একটা কাঠি নিয়ে জলে ডোবালেন, দেখলেন যে কাঠিটা মেকে গেল, তা আপনি তো চোখে দেখছেন তো এটা মেকে গেল,
আপনি কোন আবার হাত দিয়ে আপনি দেখছেন, ভালো করে স্পর্শ করে দেখলেন না, মাখেনি। এবার কোন জিনিসটাকে আপনি মানবেন? যে চোখে দেখাটাকে মানবেন, নাকি হচ্ছে হাত দিয়ে স্পর্শ করাটা মানবেন? এই যে আমি আপনার সাথে একমত করতেছি যে কোন জিনিসটাকে মানবো আমি, কোন জিনিসটাকে মানবেন? এই জিনিসটা আপনি ভাবছেন শুধু আপনি জানেন, বা আপনার মানে ধরুন হচ্ছে যে সমস্ত এই ধরুন এই যে এই কি বলে ক্রিয়েশনিস্ট যারা যে ইন্টেলিজেন্ট ডিজাইন নিয়ে যারা কথা বলে, শুধু তারাই জানে? বাকি যে সমস্ত নোবেল লরিয়ার বিজ্ঞানীরা তারা জানে না এই জিনিসটা? অবশ্যই তারা জানে যে আমরা কোন জিনিসটা দেখছি, কোন জিনিসটা আমরা পারসিভ করছি, এই জিনিসটাকে আমরা কিভাবে বিশ্বাস করব, কিভাবে জানবো। এর পেছনে এই যে কথাটা, এই যে কোয়েশ্চেনটার পেছনে এই যে কিভাবে আমরা জানবো রিয়েলিটি জিনিসটা কি, এই রিয়েলিটি জিনিসটা কি, এটা আমরা কিভাবে জানবো, তার পেছনে প্রচুর, এই জিনিসটা জানার পেছনে প্রচুর লজিক আছে। কিভাবে জানবেন? অবশ্যই আপনি যে 5 সেন্সেস আছে সেই সেন্সেসগুলোকে দিয়ে জানবেন। আপনার এই জিনিসগুলো তো এই জিনিসগুলো দেখে আপনি এগুলোকে যাচাই বাছাই কন্টিনিউয়াসলি যাচাই বাছাই করবেন, কন্টিনিউয়াসলি নিজেকে আপডেট করবেন। এটা হাইপোথিসিস কন্টিনিউয়াসলি পোস্টেরিয়র প্রবাবিলিটি প্রায়র প্রবাবিলিটি থেকে সবসময় এটাকে কন্টিনিউয়াসলি আপডেট করবেন। কিন্তু ওটা ছাড়া আর কোনো এই ছাড়া এই মাত্র ইন্দ্রিয় ছাড়া আর কোনো রিলায়েবল কোনো সোর্স আছে? এই জিনিসটা ছাড়া আর কোনো একটা রিলায়েবল সোর্স আছে? হ্যাঁ, এটা যে একটা জিনিস, একটা সোর্স আছে, সেটা হচ্ছে যুক্তি। আপনি যুক্তি দিয়ে দেখবেন যে এই জিনিসগুলো ম্যাচ আপ করছে কিনা, ঠিক আছে? এগুলো সত্যি এগুলো কাজ করছে কিনা। এবারে আপনি হাত ধরে একটা ধরুন আছে, একটা কোনো একটা জিনিস হয়েছে, কোনো একটা জিনিস বেরিয়েছে, এটা নিয়ে কি বসে থাকবেন হাতে হাত ধরে? না, এটা নিয়ে বসে থাকবেন না। এবং দেখবেন এই জন্য যে সার্নে যখন তারা নিউট্রিনো কণা পেলো, তারা একবার বলে যে আমি একবার পেলাম, আমি যে একটা তারা গডস পার্টিকেল পেলো, তারা বললো দেখ ভাই, এইটা এখন আমাদের কাছে যে এটা আছে সেটা হচ্ছে 5 সিগমা ভ্যালুর মধ্যে আছে, ঠিক আছে? আমরা এবার 7 সিগমা ভ্যালুর জন্য চেষ্টা করবো, এবার আমরা 9 সিগমা ভ্যালুর জন্য চেষ্টা করবো। এরকম নয় কিন্তু যে তারা একবার বসিয়ে আছে, তারা এটা আপনি যে কথাটা বললেন খুব বুদ্ধিমানের মতো কথা বললেন যে আরে আমরা কি করে জানবো রিয়েলিটি জিনিসটা কি? রিয়েলিটি জিনিসটা এরকম নাও হতে পারে, আমাদেরকে যেটা দেখাচ্ছে সেই জিনিসটা এই ইনফ্লুয়েন্স করছে, সেই ইনফ্লুয়েন্স করছে, এই কি বলে পেপসোডেন্টের অ্যাড ইনফ্লুয়েন্স করছে, এই কি বলে পেপসির অ্যাড ইনফ্লুয়েন্স করছে আমাদের রিয়েলিটি নিয়ে। আপনি এটা ভাবছেন, ঠিক আছে? রিয়েলিটিটাকে জানার অনেকগুলো উপায় আছে। এই জিনিসগুলোকে জানার একটা এক্সপেরিমেন্ট করতে পারেন, আপনি নিজের মতো করে একটা এক্সপেরিমেন্ট সাজাতে পারেন। এক্সপেরিমেন্ট করে আপনি দেখতে পারেন যে ঘটনাগুলো আপনার প্রপোজালের সাথে মিলছে কিনা, আপনি যে হাইপোথিসিসটা প্রপোজ করছেন সেই জিনিসটা মিলছে কিনা। এইখানে হচ্ছে একটা কথা যে অল্টারনেটিভ থিওরি, অল্টারনেটিভ কোনো একটা হাইপোথিসিস অবশ্যই থাকতে পারে। যেমন ধরুন বিবর্তনবাদের অল্টারনেটিভ হাইপোথিসিস থাকতে পারে না? অবশ্যই থাকতে পারে, থাউজেন্ডস থাকতে পারে, এবং আছেও। থাউজেন্ডস হাইপোথিসিস আছে এই জিনিসগুলো ব্যাখ্যা করার জন্য। থাউজেন্ডস এন্ড থাউজেন্ডস অফ হাইপোথিসিস লোকজন নিয়ে আসে, পুরো আচ্ছা নিয়ে আসে যে একটা অল্টারনেটিভ হাইপোথিসিস নিয়ে আসে। কি হাইপোথিসিস কিরকম? মানে যে থার্ড ওয়ে অফ ইভলিউশন, ঠিক আছে? এটা এরকম ন্যাচারাল সিলেকশন না, থার্ড ওয়ে অফ ইভলিউশন। কিন্তু আলটিমেটলি দেখা যায় যেটা যে আমরা যে এখন আমরা ইভলিউশন বলতে আমরা যে জিনিসটা বুঝি যে ন্যাচারাল সিলেকশনের মাধ্যমে, সেইটা জিনিসগুলোকে যেভাবে ব্যাখ্যা করতে পারে, যত সহজে ব্যাখ্যা করতে পারে, লিন অ্যান্ড থিন ভাবে ব্যাখ্যা করতে পারে, আর কেউ জিনিসগুলোকে ব্যাখ্যা করতে পারে না। আমি জানি না আপনি কর্পোরেটে কোনোদিন কাজ করেছেন কিনা, বা কোনো একটা ইন্ডাস্ট্রিতে কাজ করেছেন কিনা। সেখানে দেখবেন একটা লিন বলে একটা কথা আছে, ঠিক আছে? লিন মেথোডোলজি। সেখানে লিন মানে কি? মানে হচ্ছে একদম রোগা, একদম থিন, যেটুকু দরকার সেটুকু, তার বেশি যা কিছু আছে উদ্বৃত্তি যা কিছু সব কিছু বাদ দিয়ে দাও। যেমন ধরুন গড হাইপোথিসিস। গড হাইপোথিসিস আপনি বসাতেই পারেন, আপনি বলতেই পারেন যে এই জিনিসটা গড তৈরি করেছে, ওই জিনিসটা গড তৈরি করেছে, এই জিনিসটা যে আমি দেখছি এই জিনিসটা রিয়েল না, গড একটা সিমুলেশন তৈরি করেছে, আমি রিয়েলিটিকে জানতে পারছি না। কিন্তু এই গড হাইপোথিসিসটা একটা এক্সট্রা হাইপোথিসিস। তার কারণ কি? এই হাইপোথিসিসটা প্রথমত এই জিনিসটা কোনো একটা লজিক্যাল ব্যাখ্যা দেয় না, মাঝখানে যা খুশি গোজামেল এর মধ্যে দিয়ে ঢুকতে পারে। দ্বিতীয়ত, এই জিনিসটা কোনো একটা টেস্টেবল হাইপোথিসিস কোনো কিছু দেয় না। তৃতীয়ত, এইগুলো কোনো রকম ফলসিফাইবল এভিডেন্স দেয় না। এই জিনিসগুলো আপনি কোনো জিনিসকে ফলসিফাই করতে পারবেন না, ঠিক আছে? তাই জন্য আপনি যে প্রথমে একটা কথা বলেছিলেন, শুনুন কথাটা শেষ করি, কথা বলছি তো আমি, বলবেন কি? এই যে কথাটা বলছিলেন যে অল্টারনেটিভ হাইপোথিসিস নিয়ে আসবো, এই যে আপনি এটা শুরু করলেন, যে একটা সিমুলেশন হাইপোথিসিস শুরু করলেন করে, আপনি প্রথমেই বললেন যে আরে এই রিয়েলিটি জিনিসটা আমি কিছু দেখছি না। রিয়েলিটি জিনিসটাকে প্রথমেই আপনি সেটাকে একটা নাকচ করার চেষ্টা করেন, করে বললেন যে আরে সবাইকে তো ইনফ্লুয়েন্স করা হচ্ছে রিয়েলিটিটাকে নিয়ে। আপনি বলতে এই জিনিসটা খুব স্বাভাবিক জিনিস। এই জিনিসটা নিয়ে দেখবেন এটা আপনি নতুন কথা কিছু বলছেন না, এই জিনিসটা হয়তো আপনাকে ফিল্টার হয়ে আপনার কাছে এসেছে, কিন্তু এই জিনিসগুলো শুরু হচ্ছে ক্রিয়েশনিস্ট যারা হচ্ছে ইন্টেলিজেন্ট ডিজাইন প্রপোজাল করেছে, তারা এই জিনিসগুলোকে অধিকাংশ ক্ষেত্রেই বলে। তারা বলে যে আরে নেচারে আমি কি পাবলিশ করবো, আমার এইটা নিয়ে কি পাবলিশ করবো? তারা তো অলরেডি ইনফ্লুয়েন্স, তারা তো অলরেডি বায়াসড। তারা কি বলবে? তারা রিয়েলিটি জিনিসটাকে জানি না, তারা কি করবে? রিয়েলিটিকে ছোটবেলা থেকে এইভাবে ইনফ্লুয়েন্স করা হয়েছে, তাদেরকে সায়েন্স পড়ানো হয়েছে, তাদেরকে এই পড়ানো হয়েছে, তাদেরকে বেদ কোরআন গীতা এরকম, তারা অবশ্য বেদ কোরআন গীতা বলেন, তারা বলে বাইবেল তাদেরকে পড়ানো হয়নি। যদি বাইবেল পড়ানো হতো একটা বাচ্চাকে, সেই বাইবেলটা সে জানতো। কিন্তু এই জিনিসটা বলে তারা প্রথমেই হচ্ছে রিয়েলিটি সায়েন্স এই জিনিসগুলোকে প্রথমেই ডিসক্রেডিট করে দেয়। এবং দেখবেন এটা খুব একটা মানে এটা যে কোনো বই তুলে নেবেন, ঠিক আছে? এই যে এই ক্রিয়েশনিস্টদের লেখা যে কোনো বই তুলে নেবেন, তাদের বইগুলোর প্যাটার্নটা প্রথমেই এই জিনিসটা হয়, তারা প্রথমেই চাইবে যে সায়েন্সকে ডিসক্রেডিট করে দিতে। এটা দেখবেন এই কি রাফান আহমেদ বইটাও তুলবেন, সেটা হচ্ছে প্রথমেই তাই। প্রথমে হচ্ছে একটুখানি ধর্মের কথা, তারপরে একটুখানি ওই সায়েন্স কীভাবে ডিসক্রেডিট করা যায়, অথবা আজ থেকে ধরুন 200 বছর আগে কেউ হয়তো কিছু ফলস কিছু একটা এভিডেন্স এনেছিল সেইগুলো। তারপর ধরুন বললো যে এই ক্যান্সার কি ইয়ে করতে পেরেছে, ক্যান্সার কি জয় করতে পেরেছে, মানুষকে অমর হতে পেরেছে, এই সূর্য চন্দ্র গ্রহ তারা এগুলো যে চলছে এগুলো কি এমনি চলছে, এমনি করে একটা সায়েন্স কি ব্যাখ্যাগুলো দিতে পেরেছে, এই কোয়ান্টাম মেকানিক্স এই জিনিসগুলো আছে, এই সুকি জিনিসগুলো, এগুলো সায়েন্স কি ব্যাখ্যা দিতে পেরেছে। প্রথমেই সায়েন্সকে রিস্ট্রেট করলো, একটা রিয়েলিটি বলে এই জিনিসগুলো কিছু নেই, এই জিনিসগুলোকে বলে তারপর একটা জিনিস আনতে চাই যে এগুলো দেখো ভাই এগুলো সব ইনফ্লুয়েন্সড, বুঝলে? এই নেচার এই জিনিসটা ইনফ্লুয়েন্স, এই যে লেখা জিনিসগুলো এগুলো ইনফ্লুয়েন্সড, আপনি সবসময় এই জিনিসগুলো বলবেন। দেখুন আপনিও ঠিক এই জিনিসটাই করেছেন, ইউ ডিড দ্য সেম থিং, ঠিক আছে? কিন্তু না এই জিনিসটা নয়। হ্যাঁ, উনি এই কাজটা অলরেডি করে ফেলেছেন। উনি এসে আমাকে বলেছেন যুক্তি দিয়ে তো ভাই মানুষে ভালোবাসা বা মানুষের সম্পর্কটা তৈরি করা যায় না। তখন আমি ওনাকে বলেছি যে যুক্তির তো দাবি এটা না যে মানে আপনি ধারণা মধ্যে এখন যদি আপনি আমাকে এসে বলেন যুক্তি খেয়ে কি আপনার পেট ভরবে, যুক্তি খেয়ে কি আপনার ঘুম আসবে, যুক্তি দিয়ে কি আপনি গোসল করতে পারবেন, এই কথার কোনো ভাই মানে আছে অমিত ভাই?
অবশ্যই না। আর তবে হ্যাঁ, একটা কথা আছে ভাই, যে যুক্তি দিয়ে কি আমরা ভালোবাসা জিনিসটা অ্যাফেকশন, ভালোবাসা জিনিসটা কি আমরা বুঝতে পারবো বা কোনোভাবে এই জিনিসটাকে আমরা ব্যাখ্যা করতে পারবো? তার উত্তরটা কিন্তু হ্যাঁ, আমরা এই জিনিসগুলোকে ব্যাখ্যা করতে পারি। যেমন ধরুন একটা কোকিল, সে কাকের বাসায় ডিম পাড়ে এবং সে তার বাচ্চাগুলোকে সে কখনো দেখে না, তার খেয়াল করে না, তার মধ্যে কোনো মাতৃ বাৎসল্য নেই। এটার কারণ কিন্তু একটা হরমোন, একটা অক্সিটোসিন হরমোন। এবং দেখবেন ইউএসএতে এই অক্সিটোসিন হরমোনের অনেকে নেজাল স্প্রে নেয়, যাতে স্পাউসের মধ্যে, যাতে কাপলের মধ্যে সেই অ্যাট্রাকশনটা বা এই অ্যাফেকশনটা যেন আস্তে আস্তে বাড়ে। তা এই যে একটা মাতৃবাৎসল্য, এই যে ভালোবাসা, এটা দেখে মনে হচ্ছে একটা ডিভাইন ব্যাপার। ওরে বাপরে, কি ডিভাইন ব্যাপার! ভগবান তো একবারে ঘুরে ঘুরে ভরেছে মানুষের মধ্যে, মায়ের ভালোবাসা, বাবার ভালোবাসা। এই জিনিসগুলো কিন্তু সায়েন্টিফিক্যালি এই জিনিসগুলো ব্যাখ্যা করা যায়। এগুলো একটা কেমিক্যাল রিয়াকশন ছাড়া কিছু না। আপনি হয়তো ভাবছেন, আপনি হয়তো ব্যাখ্যা করতে পারছেন না, আপনি দেখে হয়তো আশ্চর্য হচ্ছেন, তার মানে কিন্তু এটা নয় যে এটা মানে এর কোনো ব্যাখ্যা নেই, এর কোনো যুক্তি নেই। অবশ্যই যুক্তি আছে। আমরা ইভলিউশনারি একটা মেকানিজমের মধ্যে আমরা এইভাবে ইভলভ হয়েছি এবং সেই এগুলো হয়েছে, এই কেমিক্যালগুলো তৈরি হয়েছে, এই কেমিক্যালগুলো আছে, সেই জন্যই আমরা এরকমভাবে এখনো পর্যন্ত টিকে আছি। যদি না থাকতাম, টিকে থাকতাম না। এবং এটা একটা এবং সেই জন্যই দেখবেন যে একটা যখন ইয়েগুলো তৈরি হচ্ছে, যখন আমরা পৃথিবী তৈরি হচ্ছে মোটামুটি ধরুন 4.5 বিলিয়ন ইয়ার্স এগো, আমরা 4.2 বিলিয়ন ইয়ার আগে পর্যন্ত আমরা দেখছি যে হ্যাঁ, কিছু কিছু লিভিং তৈরি হচ্ছে। শুনুন কথা, আমাকে একটু আপনার কথা, আমি বললাম তো আমি আপনার সাথে 3 ঘন্টা থাকবো, আমি কথাটা বলেছি আপনার সাথে, ঠিক আছে? আমি তাহলে কেন আমাকে বলতে দিচ্ছেন? আমি একটা কথা শেষই করতে পারলাম না আর আপনি কথাটা বলতেই আছেন। বারবার একটাই কথা বলছেন, কথাটা আবার আমি আপনাকে বলছি, কথাটা শুনে নিন, ঠিক আছে? থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। মানে আই এম প্রিভিলেজড, আই এম রিয়েলি প্রিভিলেজড যে আপনি শুনে নিচ্ছেন। তা একটা 4.2 বিলিয়ন ইয়ার্স আগে, যেখানে আমরা একটা পাচ্ছি, যেখানে আমরা একটা সেলের অস্তিত্ব পাচ্ছি, লিভিং সেলের অস্তিত্ব পাচ্ছি, সেখান থেকে আমরা একটা মাল্টিসেলুলার একটা লিভিং একটা অর্গানিজমের অস্তিত্ব পাচ্ছি মাত্র ধরুন 600-700 মিলিয়ন বছর আগে, খুব বেশি না। তাই এই যে গ্যাপটাতে কি করছিল, এই গ্যাপটাতে এসে তৈরি হতে লেগেছে এই জিনিসগুলো। এখানে একটা ওয়েস্টফুল প্রসেস এই জিনিসটা। তা আপনি এটা ভাবছেন যে বাবা এই জিনিসগুলোকে আপনি সমস্ত যুক্তি দিয়ে কি আপনি সমস্ত ব্যাখ্যা করতে পারবেন? আপনি জানেন না, ওই ধরনের কথা বলিনি আমি, কখনোই কথাটা বলিনি যে আমি জাস্ট বলছি যে আপনি যদি বলেন যে একদম ভেজে খাবেন, আপনি যদি আমাকে বলেন যে শুনুন, আপনি যদি আমাকে বলেন যে যুক্তি দিয়ে কি ভেজে খাবেন, হ্যাঁ ভাই, যুক্তি দিয়ে সত্যি আমি ভেজে খাবো। আমি এই ধরনের আলতু ফালতু আলাপ করিনি কখনো। আমি জাস্ট বলছি যে যুক্তি দিয়ে, মানে যুক্তি দিয়ে মানুষের সাথে যে সোশ্যাল যে বন্ডিংটা, যেভাবে একটা সমাজ গঠন হয়, যেভাবে একটা রাষ্ট্র গঠন হয়। অবশ্যই। আপনি গেম থিওরি জানেন? আপনি গেম থিওরি পড়েছেন? আপনি গেম থিওরি দিয়ে প্রত্যেকটা যে সমাজের গঠন হচ্ছে, আপনি ভাবছেন যে ধর্ম যদি না থাকতো মানুষ সবাই মারামারি করতো, সবাই ধর্ম না, এটা নয়। আমি কিন্তু এই ধরনের কোনো কথা বলিনি। আমি তো বলছি যুক্তি দিয়ে এই জিনিসগুলো ব্যাখ্যা করতে পারবেন। আপনি যুক্তি দিয়ে এই জিনিসগুলো ব্যাখ্যা করতে পারবেন কেন আমরা সিভিলাইজড সোসাইটির মধ্যে আছি। এটা এরকম নয় যে আকাশ থেকে ভগবান বলেছে বলে আমরা সিভিলাইজড সোসাইটির মধ্যে আছি, এটা নয়। না ভাই একটা কথা বলি, মানে একটা আমরা অনলাইনে একটা কথা বলি, ল্যাঞ্জা লুকানো একটু কঠিন, ল্যাঞ্জা লুকানো যায় না। আপনি যখনই বলেছেন যে মানে সো কল্ড নাস্তিক, যারা সো কল্ড নাস্তিক যখন শব্দটা ব্যবহার করেছেন, আমি বুঝে গেছি আপনি কোন জায়গা থেকে বলতেছেন, কেন বলতেছেন, কিভাবে বলতেছেন। আপনি যে আরিফ আজাদ এবং রাফান আহমেদের পাঠক, একজন মানে নিয়মিত পাঠক, সেই মুহূর্তে আমি ধরে ফেলছি। এবং আমি জানি যে আপনি এই লেভেলে এই লাইনে কথা বলবেন, কিছুক্ষণ মানে এদিক সেদিক ঘুরবেন এবং এইভাবেই কথা বলবেন। আমার কাছে আপনার বক্তব্য মানে অস্বাভাবিক ঠেকতেছে না। আপনি একদম লাইন মতোই মানে স্টেপ বাই স্টেপ আমি দেখতে পাচ্ছি যে আপনি কোন জায়গা থেকে কোথায় লাভ দিবেন, কোথা থেকে কোথায় যাবেন। এই কারণে আমরা বলি যে ল্যাঞ্জা লুকানো একটু কঠিন। কিন্তু ভাই আপনি দয়া করে ডিসকাশনটা একটু অনেস্ট রাখেন প্লিজ। হ্যাঁ, মানে এদিক সেদিক যায় না। আচ্ছা, একটু অপেক্ষা করেন। আমাদের সাথে জিও শিশুকা ভাই যুক্ত হয়েছেন। অমিত ভাই, জিও শিশুকা ভাই, অমর ভাই, আমি 5 মিনিটের জন্য একটু পরে আসছি। আপনার একটা কোশ্চেনের কথা আমি আপনাকে বলছি, অমিত ভাই একটু কথা বলেন। হ্যাঁ, আচ্ছা ভাই, আমাকে একটুখানি লগইন কোডটা একটু দিয়ে দেন না। আমি তো দিয়েছি আরেকটা। ভাই আপনি আবার একটু বের হয়ে একটু আরেকবার ঢোকেন তাহলে। আমি তাহলে ওইখানে আসি। ভাই আরেকবার দিন প্লিজ। হ্যাঁ, আরেকবার দিচ্ছি। হ্যাঁ, আমি তাহলে ওখান থেকে আসি। ওটা এক্সপায়ার হয়ে গেছে, দেখিনি কথা বলতে বলতে মুডের মাথায়। আমি তাহলে ওখান থেকে আসছি, ওখান থেকে ঢুকছি, তাহলে আমি কন্ট্রোল করতে পারবো। আসিফ ভাই, আমি আপনাকে কিন্তু সোকল নাস্তিক বলি নাই, কিন্তু আপনি বলি নাই যে আপনি আমাকে বলেছেন। আমি বলেছি যে সোকল নাস্তিক জিনিসটার মানেটা কি। আচ্ছা যাই হোক, অমিত ভাই আমি দিয়েছি। অমিত ভাই একটু দেখে আমি বেরিয়ে আসছি আরেকবার, ঠিক আছে? হ্যাঁ, তাহলে অমিত ভাই আপনি ঢোকেন। জিও শিশুকা ভাই, আপনি শুনতে পাচ্ছেন? জি ভাই, শুনতে পাচ্ছি। শোনা যাচ্ছে? হ্যাঁ ভাই, দেখেন তো ভাই, দীপক চোপড়া, আমরা কি আরেকজন দীপক চোপড়া পেয়েছি কিনা? আপনি আমার সাথে কথা বলছেন। আচ্ছা, অমৃতের রূপ ভাই, ভাইয়া শুনতে পাচ্ছেন আমাকে? আমার কথা ক্লিয়ার কি? জি জি, শুনতে পাচ্ছি। আচ্ছা, আমি আসলে আপনাদের একদম প্রথম থেকে আপনার কথা শুনিনি, যতটুকু শুনলাম যেটা বুঝতেছেন। আচ্ছা, আপনি শুনছেন? আমাকে কি কথা বলতে দেওয়া হয়েছে? হ্যাঁ ভাই, আপনাকে যখন কথা বলতে তখন আপনি যে বিষয়ে কথা বলছেন এই বিষয়ে বলছেন না।
অন্য সাথে যাচ্ছেন বারবার। পয়েন্ট হচ্ছে গিয়ে মনে করেন একটা টপিক বেসিস যখন কথা বলবেন তখন মনে করেন একটা পয়েন্টে কথা বললে বেটার। আপনি আপনার পয়েন্টটা বুঝতেছি যে আপনি চিন্তা করছেন আমি যে লাল রঙের কথা বলতেছিলাম কিন্তু সে তো হ্যাঁ শুনেছি, আমি বলতেছি যে আপনার পয়েন্ট আমি বুঝতে পারছি যে আপনি মনে করেন যে অনেক ডেসক্রিপটিভলি চিন্তা ভাবনা করতেছেন যে এটা একটা ঘটনা, যে এটা পিছনে হিস্ট্রি কি। আচ্ছা ভালো কথা, এটা 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 গুড, খারাপ না। প্রবলেমটা হচ্ছে গিয়ে সব বিষয় তো মনে করেন দরকার হয় না, কথা বুঝেন না। আচ্ছা আপনার লালের যে মানে রঙের যে ব্যাপারটা বললেন, যে ধরেন আপনি রং দেখতে পান, আমি দেখতে পাই না, আমি কালার ব্লাইন্ড, ঠিক আছে। এখন রং তো আলাদা স্পেসিফিক কিছু না, এটা মনে করেন মানে লাইট স্পেকট্রামে আমরা নাম দিচ্ছি, হ্যাঁ এটা নাম দিচ্ছি যে ওই জিনিসটা মানে ওই জায়গার যে পোর্শনটা ওইটার নাম হচ্ছে লাল, ওইটা আমরা আইডেন্টিফাই করি লাল হিসেবে। এখন আমি মনে করেন দেখতে পাচ্ছি, তার মানে তো এই না যে এটা অন্য কোনো হয়ে যাচ্ছে, চেঞ্জ হয়ে যাচ্ছে এটার কালার। এখন কালার চেঞ্জ হয়ে যাওয়ার বলতে আপনি বললেন যে আপনি লাল অন্যভাবে দেখতে চান, অন্যভাবে দেখতে পারেন, তার মানে তো এটা না যে লালটা অন্য কিছু হয়ে যাচ্ছে। কেন? শব্দের আসলে আপনি যে মিনিং নাই বললেন এটা ট্রু, শব্দের একটু কোনো মিনিং নাই, বাট শব্দের আছে কি সেটা ব্যবহার, শব্দের ব্যবহার আছে, কথা বলছেন। ডিকশনারির কথা যে আসিফ ভাই বললো, ডিকশনারি কিন্তু ওয়ার্ড গুলো কিন্তু এড হয় কিন্তু বেসিক্যালি ইউসেজের উপর বেস করে, কথা বুঝতেছেন। হ্যাঁ আমরা এই অর্থে ব্যবহার করি যে নাস্তিক মানে তারাই যারা একটা কোনো বিষয় নিয়ে সবসময় মানে স্ট্যান্ড থাকে, ওটা নিয়ে যুক্তিতর্ক এবং ওটাতেই থাকবে, সে কখনোই সে মানে ধরুন একজন নাস্তিক। সবাই এই ধরনের কথা বলে না। আমি যে লাল রঙের কথা বলছি, আপনি নাস্তিক বলতে দেখুন না, আপনি আবার একটা কিরকম কথা বললেন ভাবুন। আপনি বললেন নাস্তিক মানে আপনি বোঝেন যে একজন মানুষ যে জিনিসটা নিয়ে থাকবে সেই জিনিসটি অল্টারনেটিভ থিওরি থাকবে সে মানবে না। এটা কি ঠিক কথা বললেন? কি ভয়ানক একটা কথা বলে চলে যান আপনি। মানে আপনি তারপরে বলবেন যে আমি আপনাকে কথা বলতে দিচ্ছি না। এই কথাটা যে আপনি বললেন এটা কোন মানে এটা কি মানে হাসবো না কাঁদবো আমি সত্যি বুঝতে পারছি না। আপনি যখনই একটা মানে বিশ্বাসের উপর ভিত্তি করে, যেমন আমি অমুক প্রতিষ্ঠানে গেলে আচ্ছা একটা ভালো একটা উদাহরণ পাইছি। আমি ওই লাল রঙের কথাটা কেন বারবার বললাম, কারণ হচ্ছে আমাদেরকে অন্য কিছু দিয়ে টেস্ট করতে হচ্ছে, তারপরে আমরা ওই লাল রঙের একটা সম্ভাব্য একটা মানে একটা ডিফারেন্ট একটা অ্যান্সার পাইলাম, যে ওটা আসলে একটা কোড, একটা আইডেন্টিফাই করলাম আমরা ওই কোড দিয়ে। হ্যাঁ কিন্তু তারপরেও কিছু যেন একটা থেকেই যাচ্ছে। আপনি বলছেন এটা ফোটন, তাই তো? আপনি বলছেন ওটা একটা ফোটন, তাহলে লাল রঙের কোডটা তাহলে কি ছিল? তাহলে কোডটা কি ছিল? ওটা হচ্ছে একটা ফ্রিকোয়েন্সির একটা কোড, যে ফ্রিকোয়েন্সি একটা ফ্রিকোয়েন্সি থেকে একটা ফ্রিকোয়েন্সি এই পর্যন্ত এটাকে লাল বলা হচ্ছে। Are you making any sense? Are you really making any sense? আচ্ছা আপনি তো ওইটাই বললেন, আপনি বললেন না কোডের কথা কিছু বলিনি, কিন্তু আমি একটা ফ্রিকোয়েন্সির কথা বলেছি। ফ্রিকোয়েন্সির কি ফ্রিকোয়েন্সিটা বা ধরুন যে তরঙ্গদৈর্ঘ্যের কি স্পেকট্রাম, হ্যাঁ তরঙ্গদৈর্ঘ্যের একটা স্পেকট্রামের স্পেকট্রাম, সেটা ফোটন স্পেকট্রাম। আপনি আবার ওটা নিয়ে আচ্ছা আমি জিজ্ঞেস আসছি আপনার কাছে, আমি আসছি। আপনি আবার কি করলেন? থ্যাংক ইউ। তা আপনি আবার কি করলেন? আপনি হচ্ছে ওই দুটো স্টেপটা একটা জাম্প করে আপনি ফোটন একটা আলাদা করে ঢোকালেন। আমি কিন্তু সেই কথাটা একবারও বলিনি। আমি বললাম যে ফোটনের একটা ফ্রিকোয়েন্সি আছে, একটা তরঙ্গ দৈর্ঘ্য আছে, ঠিক আছে? সেই জিনিসটাই হচ্ছে একটা ইয়ে। আপনি আবার তার মধ্যে একটা কোড ঢোকালেন, ঠিক আছে? না কোড আমি জাস্ট দেখেন সেম জিনিস, জাস্ট আমি হচ্ছে অন্যভাবে সেম জিনিস নয়, এই জিনিসটা আপনি বুঝছেন না। আমি আপনাকে বারবার এই জিনিসটা আমরা বোঝানোর চেষ্টা করছি। আচ্ছা আমি এখন মানলাম, আমি বলছিলাম, এখন আমি বলতেছি যে স্পেকট্রাম, ঠিক আছে? এখন ঠিক আছে, এটা একটা স্পেকট্রাম, তাই তো? আচ্ছা ঠিক আছে বলুন। তরঙ্গদৈর্ঘ্যের একটা স্পেকট্রাম, অমুক থেকে অমুক এই পর্যন্ত, যদি এই এটাকে আমরা লাল বলছি, তাই তো? ঠিক আছে, ওকে। তাহলে ওই স্পেকট্রামটা কিসের? ফোটনের, এটুক, ঠিক আছে? ওকে, ফোটনটা এখন আমরা ফোটন, তাই তো? ফোটন আসলে কি? ফোটন কণা, তাই তো? পার্টিকেল, হ্যাঁ ঠিক আছে, এটা ঠিক, এটা পার্টিকেল, এটা কি ঠিক? অ্যাবসলিউট ট্রুথ না হতে পারে, সব সময় না হতে পারে। এক্স্যাক্টলি অ্যাবসলিউট ট্রুথ মানে পরম বলতে কিছুই নেই, সেটাই তো আমার কথা, সেটাই তো আমার পয়েন্ট। না সায়েন্স প্রথমত কিছু বলে না যে এরকম একটা অ্যাবসলিউট ট্রুথ আমি পেয়ে গেছি, এরকম কিছু বলে না। তবে আপনি যদি এটা সম্পর্কে জানতে চান যে সায়েন্স কি বলছে বা আমরা কি জানি এটা সম্পর্কে আমরা জানি যে এটা একটা ফোটন, আর একটা ফোটন একটা কণা হিসেবে হতে পারে, আর একটা ওয়েভ হতে পারে, ঠিক আছে? এই দুটো সেটা যখন একটা পার্টিকেল, কোন পার্টিকেল তো একটা মানে বস্তু, তাই তো? মানে না বস্তু বললে এটা ভুল বলা, পার্টিকেল আবার ওয়েভ। আচ্ছা ঠিক আছে, পার্টিকেল ওয়েভ, হ্যাঁ তাতে অসুবিধাটা কি? অসুবিধা তো কিছু নাই। দেখেন ফোটন কণা একবার ওয়েভের ন্যায় আচরণ করছে, আরেকবার পার্টিকেলের ন্যায় আচরণ করছে। তার মানে এরা জানে যে এদের কখন ওয়েভ হইতে হবে, কখন পার্টিকেল হইতে হবে। যখন অবজারভার অবজার্ভ করে তখন তারা পার্টিকেলের ন্যায় আচরণ করতেছে, কিন্তু যখন অবজারভার থাকতেছে না সে অন্যরকম আচরণ করতেছে। ঠিক কথা। তারপর ওকে, এরা জানে, ফার্স্ট অফ অল এরা জানে এরা কি করতেছে। দ্বিতীয়ত এরা মানে আমি তাহলে অ্যাটমের কথা বললাম না, তাহলে আমি ফোটনের কথাই বললাম। অ্যাটমের যেমন ইলেকট্রন, এরাও কিন্তু জানে যে এদের মানে কাদের মধ্যে ঘুরতে হয়, এদের একটা মেমোরি আছে, এদের একটা নিয়ম মানে। এরা যখন মেমোরি নেই এরা কিভাবে জানে বলতে উনি বোঝাতে চাচ্ছেন এগুলো প্রত্যেকটা একটা সচেতন সত্তা। না ভাবনা করে এগুলো পরে আসছে, এটা পরে আসছে না। আমি এটা ওর কথা বেশ মজা হচ্ছে, দাঁড়ান সবাই চুপ। হ্যাঁ শুনি। হ্যাঁ তারপর
মানে ইলেকট্রন যখন ঘুরছে তখন ভাবছে আমি কি ডান দিক দিয়ে ঘুরবো না বাম দিক দিয়ে ঘুরবো, চিন্তা করেন তো ভাই। তাহলে সে কিভাবে মানে এই ডিসিশনগুলো কিভাবে নেয়? সেই ডিসিশনটা এরকম এটা কোনো একটা কনসিয়াস একটা সত্তা নয় ভাই, এটা একটা প্রপার্টিজ, এদের একটা প্রপার্টিজ। যখন আচ্ছা আপনি অবজার্ভার বলতে আপনি কি ভাবছেন? অবজার্ভার কিভাবে অবজার্ভ করে? চোখ দিয়ে অবজার্ভ করে? সেটা তার বুদ্ধিমত্তা হতে পারে, বুদ্ধিমত্তা দিয়ে না। আপনি কিভাবে মানে ধরুন একটা ফোটন কণাকে যখন একটা অবজার্ভার অবজার্ভ করছে, আপনি যে কথা বললেন একজন অবজার্ভ করছে একজন অবজার্ভ করছে না, এই দুটো জিনিসকে আপনি কিরকম ভাবছেন? যে একজন চোখ দিয়ে দেখছে একজন চোখ দিয়ে দেখছে, আমি তো ওইটাই বলছি যে পঞ্চেন্দ্রিয়র পরেও তো আমাদের কিছু ইন্দ্রিয় আছে। এই যে যখন এই যে ধরুন আপনি ডাবল স্লিট এক্সপেরিমেন্ট আপনি নিশ্চয়ই শুনেছেন, এই যে ইলেকট্রনের যে ডাবল স্লিট এক্সপেরিমেন্ট শুনেছেন, সেখানে যে অবজার্ভারের কথাটা ভাবছেন, এই অবজার্ভারটা মানে এখানে একটা টেলিস্কোপ বসিয়ে রেখেছে বা একটা মাইক্রোস্কোপ বসিয়ে রেখেছে, ইলেকট্রন মাইক্রোস্কোপ বসিয়ে রেখেছে, এরকম নয়। তাই ওখানে ওইগুলো দিয়ে ওগুলোকে দেখা যাবে না। তাহলে কি দিয়ে দেখবেন? ওইটাকে দেখতে হলে ইলেকট্রনটাকে কি চোখে দেখা যায় বা কোনো একটা ছবি দেখেছেন কখনো? না, এরকম আমরা কখনো দেখিনি। ইলেকট্রন বলতে কি ওরকম মার্বেলের মতো? না, ওরকম মার্বেলের মতো জিনিসটা নয়, সেটা ভুল ধারণা। তাহলে আমরা ওটাকে অবজার্ভ করি কিভাবে? অবজার্ভ করার সময় আপনি ধরুন একটা অন্ধকার ঘরে আছেন, সেখানে একটা দেয়াল দূরে আছে, সেটাকে মাপতে হলে কিভাবে মাপবেন? একটা পাথর নিলেন বা কিছু নিলেন, সেটা ছুঁড়ে মারলেন, মেরে দেখলেন যে কত দূরে যাচ্ছে। ঠিক সেইভাবে আমরা অবজার্ভ করি। সেখানে ওই যে ভাবছেন যে চোখে দেখছে, দূর থেকে দেখতে দেখলেই কিভাবে জানছে ওই জিনিসটা, সেই জিনিসটা এরকম নয়। যখনই এই ব্যাপার, এখানে ব্যাপারটা কি হচ্ছে, যখন একটা ওয়েভ ফর্ম, সেটা আমি জানি না আপনি ফুরিয়ার ট্রান্সফর্ম জানেন? সরি, ফুরিয়ার ট্রান্সফর্ম না। আচ্ছা ঠিক আছে, না ঠিক আছে, ওই ইয়েতে গেলাম না তাহলে। ঠিক আছে, তো যখনই একটা কোনো একটা ওয়েভ একটা পার্টিকেল, সেটা যখন আপনি অবজার্ভ করছেন কিভাবে অবজার্ভ করছেন? কোনো একটা পার্টিকেল ছুঁড়ে বা কোনো কিছু একটা দিয়ে অবজার্ভ করছেন, কোনো একটা মাধ্যমে অবজার্ভ করছেন, ওই ওয়েভটা একটা জায়গাতে সেখানে একটা পার্টিকেলের মতো সেটা একটা বিহেভ করে, সেখানে একটা সেটা কনভার্জ হয়ে যায়, সেখানে একটা অস্তিত্বে সেখানে কনভার্জ হয়ে যায়, সেই জিনিসটা আমরা পার্টিকেলের মতো আমরা দেখি, সেই জিনিসটা পার্টিকেলের মতো তখন বিহেভ করে। আপনি এই জিনিসটা ভাবছেন যে একজন বসে আছে, একজন বসে ভাবছে এই যেমনি হবে আসবে, আর যেমনি হবে আমি পার্টিকেল হয়ে যাবো, যেমনি হবে আমি এসে পার্টিকেল হয়ে যাবো। ইটস নট লাইক দ্যাট। আপনি ভাবছেন এটা একটা কনসিয়াস সত্তা, ইটস নট লাইক দ্যাট। এটা আপনার একদম ভুল ধারণা। আচ্ছা ভাই প্লিজ। তাহলে মানে আমার মনে হয় যথেষ্ট হয়ে গেছে। আচ্ছা অমিত ভাই, আপনাকে আমি যেমন হবে তাই তো হবে, আমার যেমন হবে তাই তো হবে, মানে এটা মানে এটা মানে মানে আপনার মনে হচ্ছে না? আচ্ছা অমিত ভাই, আপনাকে আমি একটা প্রশ্ন করি যে অনেক সময় তো আমরা মরীচিকা দেখি, কিন্তু মরীচিকা দেখি আমরা নিজের চোখে দেখছি, কিন্তু তারপরেও আমরা জানি যে আমাদের চোখে বা আমাদের ইন্দ্রিয়গুলোর নানা ধরনের সীমাবদ্ধতা আছে। সীমাবদ্ধতার কারণে আমরা অনেক সময় যেটা সঠিক বা যেটা সত্য সেই জিনিসটা আমরা জানতে পারি না। বিজ্ঞান হচ্ছে আমাদের এমন একটা টুল, যে টুলটা দিয়ে আমরা সত্য কিনা কোনো কিছু সত্য কিনা সেই জিনিসটা যাচাই করি। এই কারণেই আমরা বিজ্ঞান জিনিসটার উদ্ভাবন ঘটিয়েছি, এই কারণেই যেন আমরা এক একজনের মানে এই যে জিনিসগুলো যেন সাবজেক্টিভ না হয়, মানে আমার চোখে কিরকম বা আপনার চোখে কিরকম সেরকম না হয়ে যেন আমরা একটা সামগ্রিক ভাবে কোনটা সঠিক বা কোনটা সত্য বা কোনটা তথ্য প্রমাণ যুক্তি আছে সেই জিনিসটা আমরা অবজার্ভ করতে পারি, নানাভাবে এক্সপেরিমেন্ট করে দেখতে পারি। এই কারণেই তো বিজ্ঞান জিনিসটার উৎপত্তি, যে আমাদের ইন্দ্রিয় থেকে যে জিনিসটা আমরা বুঝতে পারছি না সেটা থেকে যেন আমরা বের হয়ে আমরা একটা আমাদের আন্ডারস্ট্যান্ডিংটা যেন আরো বেটার হয়, নাকি অমিত ভাই? অবশ্যই আসিফ ভাই, এবং সেই জন্য একজন একটা কথা বলছিল, মনে আছে? আমি জানি না আপনার মনে আছে কিনা, যে এই ইয়ে কি একমাত্র টুল, মানে এটা কি আপনি বললেন না যে বিজ্ঞান একমাত্র টুল, এটা কি আপনি বললেন না যে বিজ্ঞান একটা টুল? তাই সেই ভদ্রলোক জিজ্ঞেস করছিল যে এটা কি একমাত্র টুল? আমি কিন্তু মনে করি এটা একমাত্র, দিস ইজ দ্য ওনলি একটা মেথড যার মাধ্যমে আমরা সত্যি উপনীত হতে পারি। তাই বিজ্ঞান কি এই জিনিসটা বলে যে আমি একদম অ্যাবসলিউট ট্রুথটাই খুঁজে পেয়েছি? হ্যাঁ, বিজ্ঞান নিজেও জানে দিস ইজ কাইন্ড অফ এ জার্নি। আমরা কখনোই একটা সামিটের মধ্যে আমরা চলে যাবো না, সেখানে আমরা তারপরে হোয়াট ইজ বিয়ন্ড দ্যাট, তারপরে কি হতে পারে সেই জিনিসগুলোকে আমরা খুঁজে বের করতে থাকি কন্টিনিউয়াসলি। এইবারে ব্যাপারটা হচ্ছে যে সায়েন্সের যে সুইটনেস যে জিনিসটা, সেটা হচ্ছে দেখবেন কোনো একটা জিনিস আবিষ্কার করার পরই সেটা নিয়ে সবাই খুব মানে পিঠে হাত বলে না, গায়ে পিঠে হাত বলে না। আবার কোনো একটা নতুন আমার কনসেপ্টটা কিন্তু এখনো শেষ হয়নি ভাই। আপনি কিন্তু আমার জীবনে কোনোদিন শেষ হবে না। আপনি কিন্তু আমার অ্যানসারটা দিলেন না। আপনি জাস্ট, আমার কথা হচ্ছে যে তাদের তো মেমোরি আছে, যে তারা মেমোরি না থাকলে অবশ্যই আছে। ইলেকট্রনিক মেমোরি না থাকলে কার আছে ভাই? অবশ্যই ইলেকট্রনিক মেমোরি আছে, এবং সে চিন্তা করে সিদ্ধান্ত নিচ্ছে আমি কোন দিক দিয়ে ঘুরবো। অবশ্যই ভাই। দেখেন, একটা অ্যাটমের যখন নিউট্রন প্রোটন থাকে নিউক্লিয়াসের মাধ্যমে, যখন এই যে নিউট্রনটাকে সরানো হয়, সে কিন্তু আনস্টেবল হয়ে যায়, তখন সে আইসোটোপে পরিণত হচ্ছে। কেন? যে সে যদি তার মেমোরি ছিল, অবশ্যই মেমোরি ছিল, মেমোরি থাকার কারণে সে। আচ্ছা, আপ কোয়ার্ক আর ডাউন কোয়ার্ক না থাকলে তারা কিভাবে, মানে তারা এটা কি র্যান্ডম? এটা র্যান্ডম মানে নাই, মানে এই যে মনে ইচ্ছা হলো কিভাবে সেটা বোঝার জন্য তো আমরা বিভিন্ন ধরনের সায়েন্টিফিক এক্সপেরিমেন্ট চালাই, কিভাবে এটা কিভাবে ঘটলো, এই জিনিসটা কিন্তু সায়েন্স বলে, এই জিনিসটা কিন্তু সায়েন্স বলে, যেটা আমরা কিভাবে ব্যাখ্যা করব যে এটা কিভাবে ঘটলো। আর আপনি বলেন এটা একটা মেমোরি আছে। আমি তো কোনো ধর্মের এখানে আসতেছি না। আমি কেন বারবার আপনি কেন? আমি তো আপনাকে বলিনি যে আপনি ধর্মের দিকে গেছেন, আমি বলেছি যে আপনি যে বলছেন মেমোরি ছিল। আপনি যেভাবে একটু নিজেকে দেখেন, একটু মানে কথার সাথে কথা না বলে একটু শুনেন। এখন বলবেন যে আপনাকে তো বলতে দেওয়া হচ্ছে না, আপনাকে তো বলতে দেওয়া হচ্ছে, কারণ আমি যখনই একটা লাইন করে বলি আপনারাই তো বলে যে লাইনগুলো যা যা বলছেন না, প্রত্যেকটা লাইনে তো ভুল বলছেন ভাই।
একটা লাইনে আপনি মানে এমন একটা কথা বলছেন যে মেমোরি আছে, ওয়ার্কের মেমোরি আছে, আপ ওয়ার্কের কি করে হলো, ডাউন ওয়ার্ক না হলে কি করে হলো, এদের প্রপার্টি কি ছিল না জানো কি করে, এদের প্রপার্টি, এদের প্রপার্টি বলুন তাহলে ভাই দয়া করে প্রপার্টি বলুন, দয়া করে আমি আপনার হাত জোড় করছি, আপনি যেটা বলার সেটা বলুন, প্রপার্টি বলুন। আবার মেমোরিতে চলে গেলেন কেন ভাই? মেমোরি আর প্রপার্টি এক জিনিস হলো? বাপ রে বাপ, অবস্থা ভাই। আচ্ছা আচ্ছা, আমাদের সাথে চারবাগ ভাই যুক্ত হয়েছেন। চারবাগ ভাই আপনি কি একটু শব্দ করবেন? ডিএনএ এর কি মেমোরি থেকে প্রপার্টি থাকে? একটু অমরতজুক ভাই, আপনি তো অনেকক্ষণ ধরে আছেন, আপনি যে একেবারে কিছুই বলতে পারেন না, একটা শব্দ বলতে পারেন তা তো না, একটু অপেক্ষা করেন, ধৈর্য ধরেন। চারবাগ ভাই আপনি একটু শব্দ করবেন, আপনি কি একটু কথা বলবেন চারবাগ ভাই? না, চারবাগ ভাই বোধহয় লগ ইন করে ভুলে গেছে, ঘুমায় পড়ছে। আচ্ছা, আপনি হ্যাঁ না হ্যাঁ এবং না চারবাগ ভাইকে আমি করে দিচ্ছি। আচ্ছা অমিত ভাই, জিও ভাই, আমরা কি ওনার সাথে আরো কিছুক্ষণ কন্টিনিউ করবো আলোচনাটা? আর কন্টিনিউ করবেন? উনি যদি মেমোরিকে প্রপার্টিকে যদি মেমোরি বলেন, আপনি কেন আপনি ডিএনএ যে আচ্ছা ডিএনএ নেই, ডিএনএ মেমোরি নেই, এই মেমোরি বলতে আচ্ছা আপনি মেমোরি বলতে আবার প্রপার্টি বোঝাচ্ছেন কি? না এখানে মেমোরি বলতে মেমোরি বোঝাচ্ছেন? আচ্ছা ঠিক আছে, এখানে আপনি প্রপার্টি বলতে যাচ্ছেন। তাহলে ডিএনএ জানে যে ও দেখা যাচ্ছে যে একটা ছাগলের ডিএনএ জানে না তো ভাই। ডিএনএ আপনি যে জানে বলতে যে জিনিসটা বোঝাচ্ছেন আসলে তো সেটা ঠিক না। তার প্রপার্টি আছে, সে ডিএনএ জানে না, সে অবগত না, সে অবগত না, ডিএনএ জানে না। এই জন্য যখন মিউটেশন হয় তখন একটা ভুলভাল প্রোটিন তৈরি করে, এই জন্য যখন মিউটেশন হয় তখন ক্যান্সার হয়ে যায়। ডিএনএ জানে না, ডিএনএ সেটা কোনো কথা না। আমি জানি না, আমি দেখা যাচ্ছে যে সেটা কোনো কথা না। আচ্ছা সে যদি জানতো তাহলে আচ্ছা সেটা কোনো কথা না। সে যদি জানতো তাহলে ক্যান্সার কেন হচ্ছে ভাই? না ডিএনএ কিন্তু এই আছে যে ভুলে গেছিল, মানে একটু ভুলে গেছে, মনে ভুলে ক্যান্সার হয়ে গেছে। একটা ছাগল যখন একটা পাতা খায় সে ছাগলই হয়, কিন্তু মনের ভুলে সে তো ক্যান্সারটা যখন হলো তখন তো তার মনে মেমোরি একটু মেমোরিতে ভাই আমার ধারণা সে মদ খেয়েছিল, মদ খেয়ে তারপরে এরকম হয়। আপনি চিন্তা করেন, হ্যাঁ আপনি মানে সবসময় তো আপনি অবগত থাকেন না যে আপনার কখন কি হবে। আমি তো সেটা বলছি যে ওরা মদ্যপান করে তার মাথাটা আলাদা গেছিল, তখন যে মেমোরি যে ছিল তার সে অ্যাওয়ারনেসটা নাই, ঠিকই আছে, কিন্তু তার প্রপার্টি আছে, সে জানে তাকে কি করতে হয়। তাকে সে যদি তার একটা প্রপার্টি আছে, সে তার কাজগুলো कहना क्या चाहते हो ভাই দীপক চোপড়া, ভাই দীপক চোপড়া জুনিয়র ভাই, আপনি একটু কি বলছেন? আপনি কার নাম বলছেন আমি জানি না, চিনি না। দীপক চোপড়া আপনি নেটে সার্চ করে দেখেন। তা আমি দেখব। कहना क्या चाहते हो আপনার বটম লাইনটা কি? আপনারা যেভাবে ধরতেছেন না, কিভাবে বলা যায় এখানে তো বলার অবশ্যই ধরবো ভাই। আপনি যখন বলবেন ডিএনএ জানে বা জানে, ওদের একটা মেমোরি আছে, ওদের ডিএনএ এর একটা মেমোরি, ইলেকট্রনের একটা মেমোরি আছে, তখন তো অবশ্যই ভাই ধরতে হবে, না ধরলে তো ভাই এটা মানে এটা তো ডিএনএ মেমোরি নাই, ঠিক আছে? তাহলে ভাই আপনি আপনার সামনে যদি এই ধরনের উদ্ভট কথা কেউ বলে তাহলে ভাই অবশ্যই তো ধরতে হবে ভাই। এভাবে না ধরলে কি আপনার কি ধারণা যে আমাদের লাইভে আমরা যা যেমন ইচ্ছা আসেন ভাই, দয়া করে আইসা আপনার মনের খুশি মতো যা ইচ্ছা বকজক বলে যান। আপনারা তো বলতেছেন আপনাদের তো মনে যা আছে তাই। আমাদের কথার ভিতরে যদি আপনি এক বিন্দু পরিমাণ কোনো ধরনের ত্রুটি দেখতে পান আমরা অ্যাপ্রিশিয়েট করব। ত্রুটি কোনটা একটু শুনে নেন ভাই, একটু শুনে নেন। আপনাদের কথার ভিতরে যদি আপনি এক বিন্দু পরিমাণ পর্যন্ত ভুল বা অযৌক্তিক বা ত্রুটি দেখতে পান আমরা অ্যাপ্রিশিয়েট করব। আপনি যুক্তি তথ্য প্রমাণ দিয়ে আমাদেরকে শুদ্ধ করে দেবেন, আমরা আপনাকে স্যালুট জানাবো। অমিত ভাই আপনার কোনো সমস্যা আছে? উনি যদি আমাদেরকে কোনো ভুল ধরিয়ে দেন? না অবশ্যই না, আমি নিজে ক্ষমা চাইবো, কোনো অসুবিধা নেই। আসবে অবশ্যই যুক্তি তথ্য প্রমাণ দিয়ে, মানে আমার নিজস্ব মতামত দিয়ে না, নিজস্ব ধারণা দিয়ে না। কিন্তু আপনি তো ভাষাগত যে বিষয়গুলো, যে দেখা যাচ্ছে যে আমি যেটাকে মেমোরি বলতেছি আপনি সেটাকে যদি প্রপার্টি বলেন আর মেমোরি বলেন, এটা তো খুব সাধারণ বিষয় ভাই। এটা তো আর আপনাকে এই জন্য কোয়ান্টাম ফিজিক্স পড়তে হবে না যে মেমোরি বলবেন না প্রপার্টি বলবেন। যেমন ধরুন ইলাস্টিক আর প্লাস্টিক, এই যেটার জন্য আপনাকে ফিজিক্স পড়তে হবে। ইলাস্টিক জিনিসটা কি আর প্লাস্টিক জিনিসটা কি, এই জিনিসটা হলে আপনাকে ফিজিক্স পড়তে হবে। কিন্তু ভাই মেমোরি আর এর জন্য তো ফিজিক্স পড়তে হবে না ভাই। আমার প্রপার্টির জন্য ভাই এই জিনিসটাও কিন্তু একটু আগে আলোচনা হয়ে গেছে। উনি যেটা চেষ্টা করছেন যে আমি ওনাকে বলেছি যে ভাই ডিকশনারিতে তো এই অর্থটা দেয়া আছে, এখন যদি আপনি চা বলতে যদি কোকা কোলা বুঝান তাহলে তো আগে যেটা করতে হবে ডিকশনারিতে ওই চা শব্দটার ইয়াটা পাল্টে ওদেরকে বুঝিয়ে সেটা ডেফিনেশনটা কোকা কোলা করতে হবে, তারপরে আমরা কোকা কোলাটা ব্যবহার করতে পারবো। না হলে তো ভাই এইভাবে তো আমরা যা ইচ্ছা তা বলতে পারি না যে চা মানে কোকা কোলা।
এটা তো আমরা বলতে পারি না ভাই, নাকি ভাই? অবশ্যই না, অবশ্যই না। এবং সেই তাহলে মেমোরির কাজ কি আর প্রপার্টিজ কাজটা কি, এদের পার্থক্যটা কি? মেমোরি মানে এই ধরুন আমরা যে এতক্ষণ যে কথা বলছিলাম, মানে আসিফ ভাই যে আপনাকে বললো যে আপনি এই কথাটা বলেছেন, এক্ষুনি বললেন না যে চা বলতে গিয়ে এই কথাটা বলেছে, এইটা হচ্ছে মেমোরি, স্মৃতি। মেমোরি মানে হচ্ছে স্মৃতি, আর প্রপার্টি মানে হচ্ছে বৈশিষ্ট্য, বুঝেছেন? যেমন ধরুন এই জলের, যদি আপনার হাতে যদি জলের গ্লাস আছে এখন, ওটা যদি ফেলে দেন ওটা দেখবেন চৌচির হয়ে যাবে, মাটিতে পড়ে চৌচির হয়ে যাবে। এটা হচ্ছে বৈশিষ্ট্য, এটা হচ্ছে প্রপার্টি। কি প্রপার্টি? গ্র্যাভিটেশনের জন্য এটা মাটিতে পড়ে চৌচির হয়ে যাবে, এটা হচ্ছে প্রপার্টি। ওকে, এটাকে মেমোরি বলবেন আপনি, যে এটা পড়ে গেছে এই জিনিসটা মেমোরি, এটা স্মৃতি। এইটা হচ্ছে কনসিয়াসনেসের ছেলেবেলা, সে আস্তে আস্তে সে একটা ব্লকচেন। আপনার বাচ্চার ডিএনএ আপনার থেকে যখন সে প্রপার্টিজ কালেক্ট করে, হ্যাঁ দেখেন ডিএনএ কে বলছেন প্রপার্টি, মেমোরি নেই, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আপনার ছেলে বা মেয়ের যেটাই হোক, যখন আপনার কাছ থেকে একটা প্রপার্টিজ সে নিচ্ছে, তার ডিএনএর মধ্যে আপনার একটা ছাপ আছে। কি হচ্ছে? আচ্ছা, আপনি বলছেন যে এই জিনিসগুলো সমস্ত কিছু ইনফ্লুয়েন্স, এই ইনফ্লুয়েন্স জিনিসগুলো থাকবে না, তার মানে আপনি বলছেন আপনি বাবার দ্বারা ইনফ্লুয়েন্স হবে না। আপনি তাহলে ডিএনএটা কার কাছ থেকে নেবেন? আপনি আকাশ থেকে তাহলে ডিএনএ গুলো নিয়ে আসুন, বুঝেছেন? না না, আমি এই ধরনের কথা বলি না। চারবাগ ভাই যুক্ত হয়েছেন। চারবাগ ভাই আপনাকে তো একটু আগে যুক্ত করেছিলাম, আপনি তো কথা বললেন না। না আমার ইয়েতে সমস্যা হচ্ছিল, আমার সরি আমার। আচ্ছা এখন বলেন তাহলে, এখন বলেন। হ্যাঁ, আমি সিরিয়াসলি এই মেমোরি আর প্রপার্টি এর মধ্যে আমার মাথা গুলিয়ে গেছে। তার মধ্যে উনি বলেছেন ব্লকচেন। আমি এখানে বুঝতে চাইছি ব্লকচেনটা এখানে কোথা থেকে এলো এবং ব্লকচেনের এটা কি, যদি আমাকে দয়া করে বুঝিয়ে দেন, ব্লকচেন এখানে কোথা থেকে এলো? অমর্ত্যের রূপ ভাই, এখানে ব্লকচেন কোথা থেকে এলো একটু বোঝাবেন? না আপনি বলছেন আমাদের বুঝিয়ে দিন ভাই। না প্লিজ, আপনি একটা ব্লকচেন একটা স্পেসিফিক টেকনোলজি এবং ওটা একটা স্পেসিফিক ইয়ে আছে, সেটা প্লিজ এর সঙ্গে কি করে ম্যাচ হয় প্লিজ একটু বোঝান আমাকে। আমি এক্স্যাক্টলি বলি নাই যে ব্লকচেন, আমি জাস্ট বলতেছি যে সে একটা প্রপার্টি নিচ্ছে তাদের বাবা মায়ের কাছ থেকে, এবং এটা হচ্ছে মানে ইউনিক, এবং তারা কেন জানতেছে না, আমি এটাই বুঝতেছি না, কেন তাদের কনসিয়াস না। এটা কেন আপনারা বলতে যাচ্ছেন যে তারা কনসিয়াস না? তাহলে তাদের ক্যারেক্টার যে তাদের যে ক্যারেক্টার একটা আছে, যে এটা রোল প্লে করতে হবে, এটা কিভাবে তারাটা কে এখানে? হু ইজ তারা? এখানে হচ্ছে পার্টিকেলের কথা বলছি। আচ্ছা, পার্টিকেল কেন কনসিয়াসনেস নেই? সেটা তো আলাদা ডিসকাশন হয়ে গেল। আপনাকে একটা ক্যারেক্টার কথা প্রশ্ন করেছিল যে ব্লকচেন কথাটা আপনি হঠাৎ ইউজ করেছেন। না জিনিসটা কি জিনিস জানেন? ব্লকচেন জিনিসটা কি আপনি জানেন? ব্লকচেন জিনিসটা কি আপনি জানেন? আমি জাস্ট ল্যাঙ্গুয়েজ, আমি তো ওই সায়েন্সের ল্যাঙ্গুয়েজে কথা বলতেছি না। হ্যাঁ না, ব্লকচেন জিনিসটা জানেন? আবার ওই হ্যাঁ না জানেন? হ্যাঁ না, ব্লকচেন আমি না বলে আমি জানি না। কি আশ্চর্য, জানেন না ভাই, এটা আশ্চর্য নয়, কারণ আপনি কিছু টার্ম ইউজ করছেন, যেগুলো অত্যন্ত টেকনিক্যাল টার্ম। সেই টার্মগুলো আপনি কেন ইউজ করছেন সেটা আমরা জানতে চাইছি, আর কিছু না। আমরা এখানে আপনাকে ফালতু চ্যালেঞ্জ করছি না। আপনি যেহেতু একটা স্পেসিফিক টার্ম ইউজ করেছেন, যেমন আমি আর শুধু তাই নয়, আপনি প্রপার্টি আর কি মেমোরির কথা বলেছেন। মেমোরি ব্লকচেন জিনিসটা নিয়ে আমরা একটু ক্লিয়ার করি। ব্লকচেন জিনিসটা আপনি জানেন অমর্ত্যের রূপ, তাই না? বা জানলেও সেটা যদি জানেন বলুন আমি জানি, আমি এই কারণে এখানে কিছু জানি, কিছু জানি না। আমি তাহলে আপনি ব্যবহার করলেন কেন? আপনি ওখানে ব্যবহার করলেন কেন? মানে ফিগার অফ স্পিচ আমার কাছে ওয়ার্ডের। আচ্ছা দেখেন, আমি ওইটা অন্য জায়গায় চলে যাচ্ছি। দেখেন, ঠিক আছে, তার মানে আমরা বুঝলাম যে ব্লকচেন এই কথাটা আপনি ব্যবহার করেছিলেন, এটা কোনো অর্থ ছিল না, ওইখানে করার কোনো দরকার ছিল না এই জিনিসটা, এটা আমরা বুঝে গেলাম, তাই তো? ঠিক আছে, চারবাক ওই কথাটা যে বলেছিলেন উনি, ওটার কোনো অর্থ ছিল না, দ্যাট ওয়াজ কমপ্লিটলি ইউজলেস। উনি জাস্ট একটা মানে একটা খুশি ঠালায় উনি ব্যবহার করেছেন, ঠিক আছে? তাহলে আমরা যখন ফিজিক্স পড়ি তখন আমাদের কেন উদাহরণ দেওয়া হয়? কেন ফিজিক্সের নামই বলা হয়? এইরকম উদাহরণ আংবাং উদাহরণ দেওয়া হয়, যা মনে আসে তাই উদাহরণ দেওয়া হয়। প্রপার্টিকে মেমোরি, ব্লকচেন যেখানে কোনো কিছু দরকার নেই সেই উদাহরণগুলো আপনি পান। কোন বইতে, কোন ফিজিক্সের বইতে আপনি পেয়েছেন জানি না। যদি এরকম পেয়েছেন, ফিজিক্সের বইটা নিয়ে ওটা ছিঁড়বেন, ছিঁড়ে চা বানিয়ে ওটা ওখানে পড়াবেন, পুড়িয়ে ওইটাতে চা বানিয়ে খাবেন ভাই। ওই ফিজিক্স বই পড়ার কোনো দরকার নেই। আমি ওনাকে একটা মেমোরি নিয়ে একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করতে পারি? চারবাক ভাই এক সেকেন্ড আমাকে একটু দেবেন? আমি আমাদের সাথে আরেকজন যুক্ত হয়েছেন, নিয়ের ভাই। আপনি কি একটু শব্দ করবেন নিয়ের ভাই? জি ভাই, আমি ক্যাপিটালিজম প্রফেসর। শুভরাত্রি ভাই। আমি অমৃতরূপের ভাইয়ের কাছে একটা কোশ্চেন করতে চাচ্ছি। আপনি অনেক বড় বড় ফিলোসফার যে জিনিসগুলো নিয়ে কোশ্চেন করছে, আপনি সেগুলো নিয়ে কথা বলার চেষ্টা করতেছেন, কিন্তু আপনি অ্যাকচুয়ালি যে জিনিসটা ডেফিনিশন আমি আসলে কমেন্টে জিজ্ঞেস করার চেষ্টা করছি আপনাকে তখন থেকে, আপনি কনসিয়াসনেস বলছেন, বারবার বলছেন, কিন্তু আপনি দর্শনের ক্ষেত্রেও দেখেন, আপনি কনসিয়াসনেসকে ডিফাইন করতে পারবেন? অনেক বড় বড় ফিলোসফার চেষ্টা করেছেন, কিন্তু এখন পর্যন্ত কিন্তু কেউ অ্যাকচুয়ালি এটার কোনো রিজিড ডেফিনিশন দিতে পারবে না। কারণ জিনিসটা কিন্তু আসলে কোনো রিজিড জিনিস না, এটা একটা ইমার্জেন্ট প্রপার্টি। ইমার্জেন্ট প্রপার্টিকে এভাবে ডিফাইন করা যায় না। তো আমি আসলে আপনাকে বলবো যে আপনি একটু পড়াশোনা করে তারপরে কথা বলেন, বিকজ লাইক আপনি যা ইচ্ছা তাই, যেমন এরকম ব্লকচেইনের মতো টার্ম ইউজ করতেছেন, আমার মানে কম্পিউটার সায়েন্সের ফিল্ডের যে জিনিসপাতি আপনি মানে সবকিছু একসাথে মিলাই ফেলছেন। না আমি জাস্ট রূপক ভাবে মেটাফর হিসেবে ইউজ করতেছি। আচ্ছা, মেটাফর
আসলে আমার কিছু বলার নেই। মানে আপনার আসলে প্রপার্টি আর মেমোরির মাঝে যে ডিফারেন্সের কথা আপনি বললেন, আসলে আমি যেটা বলতে চাচ্ছি যে আপনি আসলে জানেন কি যে আসলে এই প্রপার্টি জিনিসটা আসলে কি, মানে একটা ইমার্জেন্ট প্রপার্টি আসলে কাকে বলে, বা এই টাইপের কিছু কি আপনি জানেন? দেখেন, মানুষের ক্ষেত্রে যখন ক্যারেক্টারের কথা বলা হয় যে তার ক্যারেক্টারিস্টিকটা কেমন, আসলে প্রপার্টি আর মেমোরির মাঝে যে ডিফারেন্সের কথা আপনি বললেন, আসলে আমি যেটা নিয়ার ভাই, আপনি আপনারটা বোধহয় মিউট হয়ে গেছে, আপনি বোধহয় নিজেকে মিউট করে কথা বলছেন। ভাই আমার আসলে নেটওয়ার্কে একটু প্রবলেম করছে, আমি আমার কোশ্চেনটা পরে করব। একজন তাহলে চারবাক ভাইয়ের একটা প্রশ্ন ছিল, চারবাক ভাই প্রশ্নটা শেষ করেন ভাই। হ্যাঁ, থ্যাংক ইউ। মানে কনশাসনেসে যাওয়ার আগে মেমরি, মানে মেমরি বলতে আপনি কি বোঝেন একটু বলবেন আমাকে? মেমরি বলতে আপনি এক্স্যাক্টলি কি বুঝছেন এবং তার সঙ্গে কনশাসনেস কিভাবে যুক্ত একটু বোঝাবেন আমাকে? মেমরি একটা টেকনিক্যাল ডেফিনিশন দিতে পারবেন আমাকে? ডেটা হচ্ছে মেমরি, একটা ইনফরমেশন। হ্যাঁ, ইনফরমেশন, এইটাই, এটা দিয়ে ইনফরমেশনটা মেমরি। ইনফরমেশন মানে মেমরি না, জাস্ট আমি জাস্ট উদাহরণ দিচ্ছি, মানে আমি ওই অর্থে ব্যবহার করছি। না, আপনাকে তো সেটার ডেফিনিশনটাই জিজ্ঞেস করলো চারবাক ভাই, আপনি তো সেটাই উত্তর দেবেন। আপনি আবার কি বলছেন? মেমরি, আমি জাস্ট ওই ডেটা, মানে ডেটা, ঠিক আছে, আমি ডেটাকেই ধরে নিচ্ছি। ডেটাটা মেমরি, একটা ডেটা সেটা মেমরি। এটা মানে ডেটা মেমরি হতে পারে। চারবাক ভাই আপনি বলেন তাহলে, আপনি কি যেটা বলতে চাচ্ছেন শেষ করেন। দেখুন, মেমরির একটা আমি উদাহরণ দিচ্ছি বা তার সাথে একটা সংজ্ঞা দেওয়ারও চেষ্টা করছি, এবং যদি আমার ভুল হয় তাহলে আমি একটু শুধরে দিও। মেমরি হচ্ছে একটা সেভড স্টেট। আমি একটা এক্সাম্পল দিচ্ছি মেমরির। যেমন আপনি মানে কম্পিউটারের ইয়েতে, সফটওয়্যারে বা ইয়েতে অনেক সময় অনেক ভেরিয়েবল থাকে যেগুলোর স্টেট চেঞ্জ করে একটা পার্টিকুলার স্টেটে থাকে, ইয়েস, নো, 1, 0, নানান ধরনের ভেরিয়েবল, একটা সেভড স্টেট। সেই সেভড স্টেটটা হচ্ছে সেই সিস্টেমের মেমরি। সেই মেমরির মধ্যে একটা ডেটা আছে, সেই ডেটাটা হচ্ছে সেই স্টেটের, সেই সিস্টেমের কারেন্ট স্টেটের কন্ডিশনগুলো কি এগুলো মেমরি। কিন্তু এর সঙ্গে কনশাসনেসের কিসের সম্পর্ক? কেননা সেই মেমরি স্টেট চেঞ্জটার জন্য অনেক কিছু কারণ থাকতে পারে, কোনো ফিজিক্যাল কারণ থাকতে পারে, কোনো লজিক্যাল কারণ থাকতে পারে, কোনো মানে বাইরে থেকে কারণ আসতে পারে, কোনো ভেতর থেকে কারণ আসতে পারে। মানে মেমরির সঙ্গে ডিরেক্টলি কনশাসনেসের কিসের সম্পর্ক? কনশাসনেস তো আর হুট করে আর কি, মানে ইয়ার মতো, মানে আগুন থেকে আসেনি। কনশাসনেস একটা ডেভেলপের মধ্যে দিয়ে আসছে, এটা একটা প্রসেসের মধ্যে দিয়ে। আগে মেমরির ব্যাপারটা বুঝিনি, তারপর আমি বড় কনশাসনেস যাব। আগে মেমরির ব্যাপারটা বুঝিনি। ওটা কিছু না, মেমরি প্রপার্টিজ, ওটা জাস্ট আমি একটা ফিগার অফ স্পিচ আমি জাস্ট রূপক অর্থে ব্যবহার করছি, যেহেতু আমার ওই ফিল্ডের ল্যাঙ্গুয়েজ, মানে ওই পার্টিকুলার ল্যাঙ্গুয়েজ গুলো আমার জানেনি। আচ্ছা, তার মানে এটা বোঝা গেল যে মেমরি টার্মটাও আপনি একটা জাস্ট অ্যাজ আ ফিগার অফ স্পিচ বলেছেন, জাস্ট লাইক ব্লকচেন, সো উই ডু নট নিড টু কনসিডার দ্যাট। না, ইয়েস, হ্যাঁ, থ্যাংক ইউ। আমি এটা ক্লিয়ার করতে চাইছিলাম। ব্লকচেন তো আলাদা জিনিস, যেমন আবার ব্লকচেন, দাদা প্লিজ ব্লকচেনে যাবেন না, গেলে কনভারসেশনটা যেদিকে যাবে আপনি, কারণ আমরা এখানে কিন্তু এদিক ওদিক কথা বলি না, আমরা টেকনিক্যালি কথা বলি। হ্যাঁ, তো ব্লকচেনের প্রতি আপনার একটা যেমন কেমন যেন একটা মানে একটা ইয়া আছে, আপনি যে টপিকই তুলবেন সেই টপিকের উপর আমি টেকনিক্যালি ড্রিল ডাউন করব। ওকে, সেটা শুধু ব্লকচেন না, মেমরি বলুন, ভেরিয়েবল বলুন, স্টেট বলুন, ম্যাটার বলুন, কনশাসনেস বলুন, যা বলবেন সেটার উপর টেকনিক্যালি ড্রিল ডাউন করব। মূল পয়েন্ট থেকে দূরে সরে যাচ্ছি, সো আমরা আবার আসি। আমি মূল পয়েন্টটা কি? হোয়াট ইজ দ্য মূল পয়েন্ট? একটু বলুন দয়া করে। পয়েন্টটা হচ্ছে যে ডেটা, ওদের মধ্যে একটা ডেটা থাকে। আমি এটাই জাস্ট বলতে চাচ্ছি যে তাকে একটা ক্যারেক্টার দেয়, যে তাকে কি সে, মানে তার কাজটা কি হবে, তার একটা ক্যারেক্টার দাঁড়াচ্ছে, তার একটা প্রপার্টি আছে যেটা ডিনোট করে তার বিহেভিয়ারটা কি হবে, রাইট? ক্যান আই পুট ইট লাইক দ্যাট? প্রত্যেকটা পার্টিকুলার একটা প্রপার্টি আছে যেটা ডিনোট করে সেই প্রপার্টির, সেই পার্টিকুলার বিহেভিয়ার কি হবে। ইজ দিস হোয়াট ইউ আর ট্রাইং টু সে? ইয়েস। ওকে, ফাইন। এবার কেউ যদি আপনাকে বা আমাকে চ্যালেঞ্জ করে প্রপার্টি, বিহেভিয়ার, এগুলো নিয়ে আমরা এবারে এক্সপ্যান্ড করতে পারবো। সো লেটস মেক শিওর দ্যাট আওয়ার টার্মিনোলজি ইজ ক্লিয়ার। বাট নাও ক্যারি অন। ইয়েস, পার্টিকুলার কনশিয়াসনেস তখন অনেক সুপ্ত অবস্থায় ছিল। তখন এরা তো অনেক, মানে একসাথে হতে এরা হচ্ছে কোষ বিভাজন করলো বা ন্যাচারাল সিলেকশন, এটা অনেক বড় একটা প্রসেস। আপনি পার্টিকেল থেকে কোষে কি করে চলে গেলেন? না, পার্টিকেল থেকে হাইড্রোজেন থেকে হিলিয়াম, হাইড্রোজেন, তারপর থেকে বাদ বাকি যে সব আয়রন, হিলিয়াম, বোরন, এই সব থেকে এক লাফে জৈব যৌগে চলে আসছেন। না, এখনো জৈব যৌগ হয় নাই, এখন তো কেবল নক্ষত্র হলো। কেবল তো নক্ষত্রের পর এই নক্ষত্র যখন মারা যাচ্ছে তখন আর কি এটা বাদ বাকি। কোষ কখন হলো ভাই? নক্ষত্রের সাথে যখন কোষ হওয়ার আগে জৈব যৌগ হয়েছে, পানি হওয়ার আমি তো সেটাই বললাম যে কোষে চলে গেলেন আপনি। এগুলো ব্লক হয়। ও আচ্ছা, ঠিক আছে ভাই, আমাদের সাথে আহমেদ সাইদ ভাইও এসেছেন, উনি যদি কিছু বলেন। আহমেদ সাইদ ভাই, আপনি বলেন তাহলে কিছু। না, আমি প্রসঙ্গক্রমে মানে অন্য প্রসঙ্গে একটু বলতে চাইছিলাম, কিন্তু যে ওই ভদ্রলোক কি বোরিং, হি ইজ ভেরি বোরিং।
ওই একই কথা বলে যাচ্ছে, আসলে কি উনি ওই জাকির নায়কের ওষুধ টষুধ খাওয়ালো। তবে ওই আমার অমিত ভাইয়ের কাছে একটা প্রশ্ন ছিল। তাহলে আমার ভাই আপনি কি কিছুক্ষণ অপেক্ষা করতে পারবেন, ওনার সাথে আমাদের ডিসকাশনটা একটু শেষ হোক, তারপর আপনি প্রশ্নটা করেন? অবশ্যই অবশ্যই অবশ্যই। আচ্ছা তাহলে কিছুক্ষণ আপনি, হ্যাঁ বলেন। আসিফ ভাই, ইনি হচ্ছে ওই আপনি যেটা বলছিলেন, মানে ওই উনি আসলে যেটা বলতে চায় বলতে পারতেছেন না, ওই যে আপান আহমেদের ট্যাবলেট খাওয়ার লোক তো, বুঝলেন? উনি এখন ওগুলো মানে অর্থাৎ হি ইজ ট্রাইং টু লাইক গো থ্রু এ উইন্ডিং চ্যানেল এন্ড মানে লাইক দ্যাটস হাউ হি ইজ গোনা লাইক জাম্প ফ্রম ব্রাঞ্চ টু ব্রাঞ্চ। হাউএভার কিপ অন, থ্যাংক ইউ। আচ্ছা তারপর ভাই আপনার কথাটা শেষ করেন। সরি, আমি কি নিয়ে যেন বলছিলাম, আমি অ্যাকচুয়ালি ওনাকে মানে আই ওয়াজ বেসিক্যালি ট্রাইং টু হেল্প হিম, যে উনি পার্টিকেল থেকে কনসাসনেস থেকে আরো কিসব জিনিসে কোথায় কোথায় যাচ্ছিলেন। আই ওয়াজ বেসিক্যালি ট্রাইং টু হেল্প হিম। আমার নিজের একটা পয়েন্ট ছিল, সেটা আসবো এখন। মনে হয় আপনার একটু হেল্প দরকার। চারবার পুরো খেই হারিয়ে ফেলেছে। মানে আমি শুনলাম ব্লকচেন, তারপর শুনলাম মেমোরি, তারপর শুনলাম প্রপার্টি, তারপর শুনলাম পার্টিকেল, তারপর শুনলাম কোষ বিভাজন হচ্ছে, নিয়ে আমি ঘেটে ঘ হয়ে গেলাম যে কি হলো কোথায় হচ্ছে। বলতে চাইছেন উনি না, ব্যাপারটা হচ্ছে এটা একটা খুব একটা কমন ব্যাপার যে কতগুলো খুব হেভি ওয়ার্ড ব্যবহার করে নিজের কথাটাকে একটা ভারী তৈরি করে, নিজের যে পয়েন্টটা সেই পয়েন্টটাকে একটা ভারী পয়েন্ট ব্যাপারটা বোঝানো। তো ওনার ব্যাপারটা কথাটা হচ্ছে যে এই যে কনসিয়াসনেস, এই যে একটা বড় জিনিস, একটা আমরা যে কনসিয়াস, আমরা তো ছোট ছোট পার্টিকেল দিয়ে তৈরি হয়েছি। তিনি বলতে চাইছেন যে ছোট ছোট পার্টিকেলগুলোর মধ্যে একটা কনসিয়াস আছে, সেগুলো মানে অ্যাগ্রিগেট হয়ে একটা বড় কনসিয়াস আছে, তাই তো? আমার তো এই জিনিসটা আপনি যেভাবে সহজ করে বলছেন সেরকম না, বাট মোটামুটি তাই। কিন্তু আপনি দেখেন এখন হচ্ছে কনসিয়াসনেসের স্টেটটা কিরকম, আমরা কনসিয়াসনেস কিভাবে পাই। আচ্ছা অমর ভাই, আপনার কথার সাথে অমিত ভাইয়ের কথার পার্থক্য এটাই যে আপনি কিছু ভারী শব্দ ব্যবহার করেছেন কথাগুলোর ভিতরে, যেন কথাটাকে এতটা স্টুপিড না শোনায়, যেন একটু ইন্টেলেকচুয়াল কথা মনে হয় শুনলে, কিন্তু অমিত ভাই একদম সাদামাটা ভাষায় কথাটা বলেছে। এছাড়া কিন্তু আমি আর কোনো পার্থক্য পাচ্ছি না। মানে আপনার মূল বক্তব্যটা কি, যে সব পার্টিকেল একটা কনসিয়াসনেস আছে, এটাই কি মূল বক্তব্য? হ্যাঁ, এবং নাসা, এটা শুনেন না ভাই, আজকের কনসিয়াসনেসটা কি বুঝছেন? আচ্ছা আসিফ ভাই, কনসিয়াসনেসটা কি মিসরিপ্রেজেন্ট করতে চাই না, আমি সরি, আমি আপনার পক্ষে কথা বলছি, আমি ওনাকে মিসরিপ্রেজেন্ট করতে চাই না। আমি স্পেসিফিক্যালি কোথায় হলো, আমি তো একটা কথা বলেছেন ভাই যে নাসা, ও তাই এগুলো বলেছেন, আপনি শুনেন নাই? তারপর ভাই আপনি কিন্তু আমাকে আসলে হেল্প করতেছেন, আপনি একটু থাকেন, আমার একটু কথাটা বোঝার চেষ্টা করেন। আমার ল্যাঙ্গুয়েজটা আপনাদের সাথে মিলবে না, কারণ এটা আলাদা ল্যাঙ্গুয়েজ একটা, মানে এটা আমি আপনার ভালোর জন্য আমি আপনার ভালোর জন্যই বলছি, যে টার্মগুলোকে আপনি ডিফেন্ড করতে সেই টার্মগুলো তুলবেন না, তাহলে যেই আপনি একটা টার্ম তুলবেন সঙ্গে সঙ্গে আমাদের মেমরি স্টেট চেঞ্জ হয়ে যাবে, বুঝতে পারলেন? নিয়ে আমরা সেগুলোকে সেই স্পেসিফিক টার্মগুলোকে ড্রিল ডাউন করব। আপনি প্লিজ সাধারণ ভাষায় বলুন। মানে দেখেন একজন তো আজকের কনসিয়াসনেস মানে কি, মানে কনসিয়াসনেসের যে চেঞ্জেসটা, ওই গুহামানবের কনসিয়াসনেসের থেকে আজকের মানুষের কনসিয়াসনেস কিভাবে বাড়লো? কার কনসিয়াসনেসের থেকে? সরি, গুহামানব মানে তো আমরা টেনিসোভান তাদের কথা বলছেন। গুহামানবটা কে? গুহামানব মানে যে প্রশ্ন বুঝতে পেরেছি, আপনি বলছেন যে ধরুন আমরা গরু গাধার আইসিসের কথা বলছি, আইসিসের কথা বলছি, গরু গাধার কথাই ধরি, ঠিক আছে? এখনকার যে আর ওই আইসিস যাবে না, গরু গাধার কথাই ধরি। গরু গাধা ওদের একটা ক্যারেক্টার, ওদের যে মেমরিটা আছে বা ওদের যে কনসিয়াসনেস, এটা খুব ছোট, মানে ওরা যে জীবের মতো, জীবের ন্যায়। কথা হচ্ছে যে এই যে এত বড় যে আজকে মানুষের যে কনসিয়াসনেস, মানুষ যে এত উন্নত, মানুষ এত ব্যাপারটা নিয়ে কনসিয়াস, এই কনসিয়াস জিনিসটা এলো কোথা থেকে? আপনি বলতে? না আমি ওইভাবে বলিনি, আমি জাস্ট এটা কিভাবে আসলো সেটাই আমি বলতে চাচ্ছিলাম। এখনকার রাইট বললাম। আচ্ছা আমাকে একটু কথাটা বলতে দেন। আজকের যে কনসিয়াসনেসটা এখন হচ্ছে স্টেটটা দেখেন কনসিয়াসনেসের, এটা হচ্ছে একটা সম্মিলিত মানুষ মিলে, কিন্তু আমরা যেমন বইয়ের মাধ্যমে আমরা হচ্ছে বিভিন্ন মানুষের কনসিয়াসনেসের নিচ্ছি। I am sorry, I'm really sorry to interrupt you again, কিন্তু এখানে আবার একটা গন্ডগোল হচ্ছে। কনসিয়াসনেস ইজ টিপিক্যালি অফ অ্যান ইন্ডিভিজুয়াল অর্গানিজম অর পারসন। যেটা বলছেন, আই থিঙ্ক সেটা হচ্ছে আমাদের সম্মিলিত নলেজের কথা বলছেন। আই ডোন্ট থিঙ্ক ইউ আর রেফারিং টু কনসিয়াসনেস। এই নলেজটাই তো উইজডমের কথা বলছেন। নলেজ আর কনসিয়াসনেস কি আলাদা? নলেজ কি কনসিয়াসনেসকে গ্রো করায় না? দেখি কনসিয়াসনেস এত ভেগ একটা টার্ম, এইটাকে কিভাবে মানে আসলে ইন্ডিভিজুয়াল না মানে আসলে ইমার্জেন্ট, এটা মানে একসাথে একটা মৌমাছির চাকের আছে কিনা, মানে এই টাইপের এত ভেগ একটা টার্মকে আপনি কেন ডেফিনিশন দেওয়ার চেষ্টা করছেন, যেখানে অনেক বড় বড় ফিলোসফাররা ট্রাই করে তারপরে বুঝতে পারছে যে জিনিসটা আসলে অবজেক্টিভলি ডিফাইন করা সম্ভব না। হ্যাঁ, এবং আপনি যেটা বলছেন, মানে আমার মনে হয় আপনি বলতে চাইছেন হিউম্যান সোসাইটির সম্মিলিত প্রোগ্রেসের কথা, এবং সেটার মধ্যে একটা কম্বাইন্ড নলেজ বা একটা কম্বাইন্ড উইজডম আছে, সেটা আছে।
কিন্তু মানে ওয়াই শুড আই কল ইট কনসিয়াসনেস, আমি সেটা বুঝতে পারছি না। এবং এই যে উইজডমটা এসছে বা নলেজটা এসছে, এটা অনেক বছরের মানে বহু হাজার হাজার বছরের সম্মিলিত এক্সপিরিয়েন্স আছে, এক্সপেরিমেন্টেশন আছে, অনেক কিছু আছে যা দিয়ে নলেজটা ফর্ম হয়েছে। অ্যান্ড সেটার একটা স্পেসিফিক মানে খুব ডিফাইনেবল এবং মানে ইয়ে করা যায় এমনভাবে মানে বোঝা যায়, সেটা একটা পন্থা আছে যে হ্যাঁ এই কারণে আমরা এত কিছু জেনেছি, আমরা এই জিনিসগুলো বানিয়েছি, আমাদের যে ফেল করেছি আর আমাদের এক্সপিরিয়েন্স বেড়েছে, পরের বার আমরা ভালো করে বানিয়েছি। উই ক্যান এক্সপ্লেইন দ্যাট। এর মধ্যে আপনি কনসিয়াসনেসটাকে কেন আনছেন আমি বুঝতে পারছি না। আপনাদের কাছে কনসিয়াসনেস কি? আমার কাছে কনসিয়াসনেস কি, নাকি আপনি কোনো টেকনিক্যাল ডেফিনিশন চাইছেন কনসিয়াসনেস? টেকনিক্যাল ডেফিনিশন থাকলে ডেফিনিশন কিভাবে দিবেন আমি জানি না। অমিত ডাক্তার অমিত দিতে পারে। আমার কাছে কনসিয়াসনেস মানে আমি বুঝি আমি অমিত আর আপনি যখন ঘুমান তখন আমি অমিত এটা বলতে গল্প করছি, মানে আপনি যখন ঘুমান তখন আমি বুঝি না। হ্যাঁ, আমার কিছু কিছু সেন্স কনসিয়াসনেস থাকে না, আবার কিছু কিছু হয়তো থাকে না। যে জিনিসটা কনসিয়াসনেস বলতে যে জিনিসটা বোঝানো হয়, মানে টেকনিক্যালি যে জিনিসটা বোঝানো হয় সেটা হচ্ছে একটা স্টেট, মানে সেই স্টেটে আপনি কি আপনি অ্যাওয়্যার, আপনি সারাউন্ডিং এর সমস্ত জিনিসগুলোতে নিয়ে সেটা নিয়ে আপনি অ্যাওয়্যার, মানে আপনি সেটা নিয়ে জানেন, আপনি আপনাকে হ্যাঁ এক্সিস্ট করেন সেটা বুঝতে পারেন, সেটা বুঝতে পারছেন এবং তার এগেইনস্টে একটা রেসপন্স দিচ্ছেন, আপনি রেসপন্সিভ, আপনি সারাউন্ডিং এর সাথে রেসপন্সিভ। এবার আপনি যখন ঘুমান তখন হচ্ছে আসলে তখন হচ্ছে একটা কনসিয়াসনেস থাকে, যেটাকে আমরা বলি যে আনকনশিয়াস বা সাবকনশিয়াস। না, সেটা আবার আলাদা হয়ে গেল। আনকনশিয়াস জিনিসটা আবার আলাদা হয়ে গেল। আনকনশিয়াস মানে আপনি ইউ আর নট অ্যাওয়্যার অ্যাট অল, আপনি রেসপন্সিবল নয় অ্যাট অল, ঠিক আছে। সাবকনশিয়াস এই জিনিসটা মানে কি, এটা তো মেডিকেল সম্পর্কে আপনি যদি আবার এই টেকনিক্যাল টার্মগুলো যদি এইভাবে ব্যবহার করেন তাহলে তো মুশকিল, সেটাই আমি আপনাকে বললাম। তাই এবারে আচ্ছা ঠিক আছে, এইবারে হচ্ছে এইবারে এই যে আচ্ছা ঠিক আছে আমরা একটা জিনিস অমিত ভাই উনি তো এই টার্মগুলো ব্যবহার করছেন, কিন্তু উনি তাই এই টার্মগুলোর অর্থ জানেন না হয়তো, কিন্তু উনি যাচ্ছে তাই ভাবে ব্যবহার করে যাচ্ছেন, যেখানে ইচ্ছা সেখানে শব্দটা ঢুকাই দিচ্ছেন, উনি যে শব্দ শুনেছেন কোথাও, তো এইভাবে ব্যবহার করলে তো ভাই এটা তো ভাই টঙের দোকানের আলাপ না, প্লিজ ভাই, এটা তো টঙের দোকানের আলাপ না যে আপনি যা ইচ্ছা বলে যাবেন, যেইখানে যে শব্দটা ঢুকানোর দরকার ইচ্ছা করতেছে আপনার এই শব্দটা ঢুকাই দিচ্ছেন। এইভাবে কি ভাই, এইভাবে টঙের দোকানে চলে ভাই? এখানে তো চলবে না। এক্স্যাক্টলি আসবে, সেটাই প্রবলেম। এবং এখানে বহু মানুষ শুনছে, এখানে 400-500 মানুষ শুনছে। তো এখানে এরকম ভাবে আপনি যা খুশি একটা জিনিস এরকম ভাবে বলবেন না, ঠিক আছে। তো এইবারে আপনি কনসিয়াসনেস জিনিসটা জিজ্ঞেস করলেন, কনসিয়াসনেস জিনিসটা কি? এই যে বললাম একটা অ্যাওয়ারনেস, আপনি সারাউন্ডিং সম্পর্কে আপনি অ্যাওয়ার, মানে কিভাবে কি চলছে সেখানে সেটা আপনি অ্যাওয়ার এবং তার সম্পর্কে একটা রেসপন্স দেন। এবার আপনি বলতে পারেন এই কনসিয়াসনেস এই যে টেকনিক্যালি যে নামটা বললাম সেই টার্ম অনুযায়ী এটা ডিফার করতে পারে। যেমন ধরুন একটা পশু, একটা ধরুন গরু, সে এই জিনিসগুলো নিয়ে খুব বেশি অ্যাওয়ার নয়। ধরুন একটা গোল নাকি চৌকো নাকি এটা কম্পিউটার নাকি ল্যাপটপ, এই জিনিসটা নিয়ে অ্যাওয়ার নয় অতটা বেশি, বা সেভাবে সে রেসপন্স করতে পারে না। তার কারণে সেখানে এটার কনসিয়াসনেসের লেভেলটা সেখানে চেঞ্জ হতে পারে। এইবারে আপনি একটা জিনিস যেটা বলতে চাইছেন সেটা হচ্ছে যে এই যে কনসিয়াসনেসটা, এই যে আমরা এতটা ডেভেলপড কনসিয়াসনেস, একটা মানুষের যে এতটা ডেভেলপড একটা কনসিয়াসনেস, তো এই জিনিসটা কিভাবে তৈরি হলো? এই জিনিসটা এটা নিশ্চয়ই ছোট 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 কতগুলো কণা, সেখান থেকে একটু বড় কণা, আরেকটা বড় কণা, আরেকটা বড় কণা, সেগুলো অ্যাগ্রিগেট করেছে, সেগুলো নিয়ে সেল তৈরি হয়েছে, সেল থেকে মাল্টিসেলুলার তৈরি হয়েছে, মাল্টিসেলুলার হলেই তো আর কনসিয়াস হচ্ছে না, কিছু কৃমি তো আর কনসিয়াস নয়। কিন্তু এইখানে একটা অসুবিধা কি, এই যে এই অ্যাওয়ারনেস জিনিসটা আপনি যেটা ভাবছেন সেটা কিছু কৃমিও কিন্তু সেখানে অ্যাওয়ার ব্যাপারটা, সেটা তার মতন করে অ্যাওয়ার। তো এই জিনিসটা কোথা থেকে আসে? এইটা হচ্ছে একটা ফিজিক্যাল প্রপার্টির মধ্যে থেকেই আসে। যেমন ধরুন আপনার ব্রেনের কোনো একটা অংশ যদি নষ্ট হয়ে যায় তাহলে হয়তো আপনি শুনতে পাবেন না, বা আপনি ডিসওরিয়েন্টেড হয়ে যাবেন, বা আপনি এই যে কোমায় চলে যায় এই জিনিসগুলো, বা ধরুন একটা আপনি কিভাবে রেসপন্স করবেন সেই রেসপন্স জিনিসগুলো অনেক সময় সেগুলো প্রবলেম হয়। এই জিনিসটাকে আপনি যেটা ভাবছেন যে এটা হয়তো একটা বিশাল কিছু একটা জিনিস, একটা অলৌকিক জিনিস, সেই জিনিসটা অলৌকিক নয়, এই জিনিসটা খুব লৌকিক জিনিস, এবং সেই জিনিসটা একটা এই জিনিসগুলোকে একটা আমি কখনোই অলৌকিক লৌকিকের মধ্যে এই শব্দগুলোর মধ্যে নাই। আমি তো কখনোই বলিনি যে এটা লৌকিক অলৌকিক অস্বাভাবিক স্বাভাবিক। এই কনসিয়াসনেস জিনিসটা আপনার পয়েন্টটা কি ছিল তাহলে আমি তাহলে ধরতে পারিনি। আপনি যে কথাটা একদম শুরু করছিলেন যে কনসিয়াস জিনিসটা কি, কনসিয়াস জিনিসটা কিভাবে এলো, এই জিনিসটা কিভাবে এলো, সেই জিনিসগুলোকে ব্যাখ্যা করা যায়, সেগুলো আপনি আরেকদিন আমরা এই জিনিসগুলো নিয়ে আলোচনা করতে পারি, ঠিক আছে। তা আজকে হয়তো অত সময় হবে না, তা কনসিয়াসনেস নিয়ে এই জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করতে পারি। কিন্তু প্রবলেম আচ্ছা অমিত ভাই আমাদের এইখানে আলোচনাটা এখানেই আসলে শেষ করতে হবে, কারণ এই আলোচনাটা আর আমি কন্টিনিউ করতে দিতে চাচ্ছি না আসলে। অমরতনুপ ভাই আপনি মানে আলোচনায় অংশগ্রহণ করছেন, আমরা অনেক ক্ষতি আপনাকে করেছি, কিন্তু আপনাকে পার্সোনালি আমরা ইয়া করার জন্য কিছুই করি নাই। আমরা জাস্ট আলোচনাটা যেন ভালো হয় সেই জন্য করেছি, আলোচনাটা যেন যুক্তিযুক্ত হয় সেই জন্য করেছি। পার্সোনালি আপনার সাথে তো আমাদের কারোর কোনো মানে শত্রুতা নাই, সেই কারণে যে আমরা আপনার সাথে কোনো ধরনের শত্রুতা করে আপনাকে সবাই মিলে চেপে ধরেছি তাও না, কিন্তু ভাই কথাগুলো আপনি এমনই বলেছেন যেগুলো চেপে ধরার মতো। অমরতনুপ ভাই আপনি যদি শেষে কিছু আমাদেরকে বলতে চান তাহলে বলতে পারেন। আপনাদেরকেও থ্যাঙ্কস সুযোগ দেওয়ার জন্য। এন্ড আসলে আমি শেষই করতে পারিনি, আমি যে কনসেপ্টটাকে দাঁড় করাইতে চাচ্ছিলাম কি। তো আচ্ছা তাহলে আপনার কি আরো সময় দরকার আপনার কনসেপ্টটা দাঁড় করানোতে? জাস্ট আপনারা যদি ওই ল্যাঙ্গুয়েজের কনসিডারেশনটা যদি করতেন। আমি না ল্যাঙ্গুয়েজের কোনো কনসিডার করা হবে না, কোনো কনসিডারেশন চলবে না, কারণ আপনি অনবরত এই ধরনের টার্ম ব্যবহার করছেন যে টার্মের অর্থটা হয়তো আপনি জানেন না, কিন্তু আপনি না জেনে ব্যবহার করছেন। এটা আমাদের লাইভে আমরা অ্যালাউ করি না, সরি। ওকে সো আমার যে পয়েন্ট যে আচ্ছা ভাই আমি একটা অ্যাডভাইস দিতে পারি আপনাকে। হ্যালো
জি জি নিয়ার ভাই বলেন। জি ভাই, আমিও এর আগে অনেক মানে আসলে এরকম পয়েন্ট নিয়ে আসতে চাই, তারপরে আসলে আমি নিজে গোছায় কখনো বলতে পারি না, বা এই টাইপের সমস্যা আমিও পড়েছি। তাই আমি আপনাকে মানে অনেস্টলি জাস্ট অ্যাডভাইস দিব যে আপনি ইন্টারনেটে google.com ইউজ করবেন, একটু খোঁজাখুঁজি করবেন, বিশেষ করে গুগল স্কলার ইউজ করার চেষ্টা করবেন, এবং একটু লিখে রাখার চেষ্টা করবেন আপনার চিন্তা ভাবনাগুলো। এভাবে আসলে আকাশ থেকে জিনিসপাতি নিয়ে আসলে কোনোভাবে আসলে আরেকজন মানুষকে বোঝানো সম্ভব না, আপনি কোনো কনসেপ্ট বোঝাতে চাইলে। আর আপনি যদি এরকম মানে যাচ্ছে তাই ওয়ার্ড ইউজ করা শুরু করেন, তাহলে স্বাভাবিকভাবেই আমার মতো অনেক মানুষই এখানে উড়ে আসবে আপনাকে, শুধুমাত্র মানে আপনি ওই ওয়ার্ডস গুলো জানেন কিনা সেটা মানে আগে ভেরিফাই করার জন্য। কারণ আপনি যে মিনিং এ ইউজ করছেন এই মিনিং আসলে ওয়ার্ড গুলো ইউজ করা হয় না। আপনি কি বুঝতে পারছেন আমার কথাটা? আমি কিন্তু আসলে আপনাকে মানে কোনো ধরনের মানে অফেন্ড করার জন্য কথাগুলো বলছি না, এটা মানে একটা টাইপের কনস্ট্রাকটিভ। সেই সাথে আরো একটা জিনিস বলে দিই, ফেসবুকে কিন্তু অনেকগুলো লাইভ হয়, অনেকগুলো লাইভ অনুষ্ঠান হয়। আপনার যদি এরকম হয় যে আপনি কিছু টার্ম ব্যবহার করেন কিন্তু টার্মগুলো আসলে হয়তো প্রাসঙ্গিক হয় না, বা হয়তো অর্থগুলো ঠিকভাবে এটার সাথে যাচ্ছে না, আপনার হয়তো কথা বলার স্টাইলটাই হয়তো এরকম, এটা তো আমরা কিছু, আপনিও হয়তো পাল্টাতে পারবেন না এই স্টাইলটা। তো আপনি ভাই তাহলে একটু কষ্ট করে অন্য আরো কয়েকটা লাইভ অনুষ্ঠান হয়, নাস্তিকদেরই আরো কয়েকটা লাইভ অনুষ্ঠান হয়, সেখানে একটু গিয়ে আপনি যদি আপনার কনসেপ্টটা তাদেরকে বোঝাতে পারেন, আমার মনে হয় সেটা আপনার জন্য ভালো হবে, তাদের জন্য ভালো হবে, তারা আপনার সাথে বুঝতে পারবে। আমাদের এই আলোচনা অনুষ্ঠানে আমরা আসলে এই জিনিসগুলা অ্যালাউ করি না, এটার জন্য আমরা খুবই দুঃখিত। ওকে, আচ্ছা ঠিক আছে আমতরুপ ভাই, আপনি যদি থাকতে চান তাহলে থাকতে পারেন, আমরা একটু আমদ সাইদ ভাইয়ের কথা একটু শুনবো। আপনি যদি থাকতে চান থাকতে পারেন, আর যদি আপনি বিদায় নেন তাহলে আমাদেরকে বলে যেতে পারেন।